বৃষ্টি তুমি কোথায়? ও ফোনে বলছে। হ্যাঁ, আমি তখন সাইড থেকে শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল যে এভাবে ঠকাইলো। চলুন আজকে আমার সঙ্গে কে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা বলবেন? আমার নাম রিপকা আক্তার বৃষ্টি। রিপকা? জি। রিপকা মানে কি? আই ডোন্ট নো, এটা কোরআন শরীফ থেকে আমার নানু আমার নাম রেখেছে। রিপকা, ওকে। ওর নাম হচ্ছে রিপকা আক্তার বৃষ্টি। আমরা বৃষ্টি বলে আপনাকে সম্বোধন করছি। আচ্ছা, বৃষ্টি হ্যালো 8920 নিশ্চয়ই শোনা হয়? হ্যাঁ, অলরেডি 10 পর্ব শোনা হয়ে গেছে। আচ্ছা, 10 পর্ব শোনা হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমরা 50 পর্বে পা দিচ্ছি। যেহেতু আপনি হ্যালো 8920 শোনেন, আপনি জানেন যে হ্যালো 8920 কিছু নিয়ম রয়েছে। আমরা প্রথমে আমাদের গেস্ট সম্পর্কে যারা শ্রোতা রয়েছেন তাদেরকে একটু ধারণা দিয়ে থাকি। সেটা হচ্ছে আপনার বয়স, আপনার অন এভারেজ বয়সটা যদি একটু বলতেন। আমার এখন 18 বছর। বৃষ্টি আমাদের এখানে রয়েছে স্টুডিওতে, এবং বৃষ্টির বয়স হচ্ছে 18 বছর। ঢাকায় কোথায় থাকেন আপনি? আমি ঢাকায় বর্তমানে মহাখালীতে আছি। মহাখালীতে থাকে বৃষ্টি, বয়স হচ্ছে 18 বছর। এমনিতেই জন্মস্থান? জন্মস্থান নোয়াখালী। নোয়াখালীতে জন্মস্থান। নোয়াখালী ভাষা পারেন আপনি? হ্যাঁ, পারি। ওকে, আপনার জন্মস্থান নোয়াখালী, এটা একটু নোয়াখালী ভাষায় বলেন তো। আঙ্গবাড়ি নোয়াখালী। আঙ্গবাড়ি নোয়াখালী, ওকে। ওর কাছ থেকে সুযোগ হলে আমরা নোয়াখালী ভাষা আজকে শিখে রাখবো, কিন্তু সেটা আসলে মূল কথা না। মূল কথা হচ্ছে আপনি যদি নোয়াখালী ভাষা মাঝে মাঝে বলেন, আমার মনে হয় নোয়াখালী শ্রোতা যারা রয়েছে এখানে তারা অনেক বেশি খুশি হবে। আপনি চাইলে নোয়াখালী ভাষায় বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যাচ্ছি বৃষ্টির জীবনের গল্পে। বৃষ্টির বয়স 18 বছর, সে বর্তমানে থাকছে মহাখালীতে, কিন্তু তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছেলেবেলা থেকে শুরু করতে চাই। আমার যখন 2 বছর বয়স, আমার বাবা মা তখন সেপারেট হয়ে যায়। আমার মা তখন প্রেগনেন্ট থাকে। তো আমার বাবা করে কি, আমার মাকে ফেলে উনি অ্যাকচুয়ালি আগে একটা বিয়ে করে, ওই ওয়াইফটাকে আবার গ্রহণ করে। তো আমার মা এটা জানতে পেরে বাবার সংসারে আর ফিরে যায় না। আচ্ছা আচ্ছা। চট্টগ্রামে আমার বাবা সেটেল, যেহেতু বাড়ি নোয়াখালী, তবে আমার বাবার বাড়ি গাড়ি সব চট্টগ্রামী। তো যেহেতু আমার মা জানতে পারে যে উনি বিয়ে করেছে, তখন আমার মা এই ছোট্ট বৃষ্টিকে কোলে নিয়ে যায় চট্টগ্রামে। গিয়ে দেখে সত্যি আমার বাবার ফুল সজ্জা। যেহেতু এটা কোনো স্ত্রী সহ্য করতে পারে না, আমার মায়ের চোখ দিয়ে জল নেমে পড়ে। পরে আমার বাবা বলে যে তুমি যেও না পারুল, আমি তোমাকে রাখতে চাই, আমার এই বৃষ্টিকে আমার কাছেই রাখতে চাই, তোমার যে গর্ভের সন্তান ওকেও রাখতে চাই। এখন আমার মা বলেছে না, আমি সতীনের ঘর করব না, যেহেতু আমি সতীনের উপর আসিনি। আমার মা ফিরে যায় নানা নানুর কাছে। পরে নানা নানু কেস করে ফেলে। কেস করার পর আমার বাবা ওখানে, উনিও আমাদের নামে কেস করে। আর আমার প্রায় 2 বছর যখন, এর কয়েক মাস পরে আমার ভাই হয়। ভাই হয়ে যাওয়ার পরে আমার মা বলে যে আমার ভাইটাকে আমার বাবার কাছে দিয়ে দিতে, যে আমি এই ছেলে রাখবো না। নানা নানু বলে যে না থাক, আমরা যেহেতু বৃষ্টিকে বড় করতে পারবো, ওকে কেন পারবো না। আর ওই পাষণ্ডর কাছে আমি দিব না, যেহেতু পাষণ্ডটা স্ত্রীর প্রলোভনে পড়ে তোর ছেলেকে মেরে ফেলবে, এ ধরনের কিছু একটা বলেছিল। তো বুঝতাম যে সবার বাবা আছে, আমার বাবা কেন নেই। খুব কান্নাকাটি করতাম যে মা বাবা কই। তো আমার একটা বড় খালু ছিল, ওনাকে বাবা বলে ডাকতাম। আব্বু আব্বু, উনি খুব আদর করতো আমাকে। উনি আমাকে বলেছিল যে উনি আমার বাবা। আর এটা কেন বলতো, যাতে আমি কষ্ট না পাই, যাতে না কাঁদি। পরে একদিন আমি যখন খুব ছোট, 4 বছর হয়ে যায়, মা উঠানে দাঁড়িয়ে আছে, ঝাড়ু দিচ্ছে। এখন আমি আমার মাকে বলতেছি, মা চারিদিকে দেখতেছি সবার বাবা, খুব হই হুল্লো, ঈদের টাইম, মানে বাবা এসেছে জামা কাপড় নিয়ে, বাট আমার বাবা কই, আমার বাবা আসেনি কেন। মাকে জিজ্ঞেস করছি, মা আমাকে ধরে খুব চিৎকার, কান্না কাটি, কি ব্যাপার মা কাঁদতেছে কেন। অবাক হয়ে তাকিয়েছিলাম, কেন মা কাঁদতেছে এটা বুঝতেই পারছি না। মা কেন, মাকে কিছু জিজ্ঞেস করবো যে ওই প্রশ্ন বলার সে জ্ঞানটা আমার ছিল না। কত বছর বয়স এটা আপনার? এটা 4 বছর বয়স। 4 বছর বয়সে। যখন আমার 5 বছর বয়স, তখন আমার মা আমাকে একদিন কোর্টে নিয়ে যায়। কোর্টে? হ্যাঁ, তখন আমি জানতে পারি যে আমার বাবা মা সেপারেট। আচ্ছা, ঠিক আছে। পরে যখন আমরা কোর্টে যাই, গিয়ে দেখি বারান্দায়, আমি তো ছোট, এত পরিমাণ দুষ্টামি করতাম, মা খুব মারতো আমাকে, খুব আদরও করতো, মারতো প্রচুর। এখন আমি কি করেছি, চুরি করে বারান্দায় চলে যাই কোর্টে। গিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে, অবিকল আমার মতো চেহারা। এখন আমি দেখে, আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়েছি লোকটার দিকে। মা বলতেছে, বৃষ্টি তুই এখানে কি করিস? মাকে বলছি যে মা এই লোকটা কে? মা বলতেছে কে জানিস? আমি বলতেছি কে? বলতেছে উনি তোর বাবা। আমি তো খুশিতে আত্মহারা যে বাবার কাছে যাব, এত বছর পর, 5টা বছর পর বাবা ছোঁয়া নিব। আমি দৌড়ে যাওয়ার চেষ্টা করি, বাট মা আমার হাতটা ধরে ফেলে যে না, লোকটা তোমাকে নিয়ে যাবে, আম্মুর কাছে আর কখনো আসতে দিবে না, তুমি কাকে মা বলে ডাকবা। তখন মায়ের আঁচলে তলে লুকিয়ে যায়, না লোকটা ভালো না, ও আমাকে নিয়ে যাবে, এটা বুঝতে পারি। তো কেসে যথারীতি কেস চললো, আমরা জিতলাম। মার কাবিনামার টাকাটা উনি দিয়ে দিল, 1,80,000 টাকা। তো দিয়ে দেওয়ার পর এমন একটা কমিটমেন্ট হয়েছিল যে ওনার ছেলে মেয়ে যখন 18 বছর হবে তখন উনি নিতে পারবে, এর আগে না। আমার মা আমাকে পড়াশোনার চেষ্টা করছে, যে নানা নানু বলছে ওকে পড়াশোনা করো। আমি তখন খুব ছোট, তো এই ছোট বয়সে একদিন হঠাৎ কি হয়, ওনারা খুব টেনশনে থাকতো যে আমি কখনো হারিয়ে যাই কিনা, বা আমাকে ওই লোকটা নিয়ে যায় কিনা, আমার বাবা। আর আমার বাবার কথা শোনা মাত্রই ওরা সবাই ফায়ার, বাবাকে কেউই দেখতে পারে না, যেহেতু আমার মায়ের সাথে এরকম একটা সিনক্রেট করেছে। যখন কোর্টের এই ভেজালটা শেষ হয়, তো একদিন আমি
হারিয়ে যাই। চুরি করে খালার যে বাসাটা ওটা পাশেই ছিল, চুরি করে ওখানে যাই, যাওয়ার পর আমি রাস্তায় হারিয়ে যাই। এখন মাইকিং বের হয়েছে যে বৃষ্টি হারিয়ে গেছে, কোন সহৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন প্লিজ এনে দিবেন। এখন আমার সামনে দিয়ে রিক্সাটা যাচ্ছে, আমি তো মানে কাঁদতেছি আর আম্মু কই বলে কাঁদতেছি, কিন্তু বুঝছি না যে আমার কথাই বলতেছে। এখন মানে আমি খুব কাঁদতেছি। এখন একটা লোক বলতেছে কি ব্যাপার মা কাঁদছো কেন? আমি বলছি যে আমার মা নেই, আমার মা কই, কাঁদতেছি। তো লোকটা আরেকটা লোককে দেখালো যে মেয়েটা কে দেখেন তো। এখন ওই লোকটা বলতেছে আরে তোর জন্য মাইকিং হচ্ছে, তুই এখানে কি করিস? উনি আবার পরিচিত আমার খালার বাড়িরই, তো উনি আমাকে কোলে করে নিয়ে যায়। মা তখন অজ্ঞান হয়ে যায়। দেখার পর আপনাকে না, মা অজ্ঞান হয়ে যায়, উনি ভাবে যে আমার বাবা আমাকে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার মা খানিকক্ষণ অজ্ঞান থাকুক। এই পর্যায়ে আমরা আমাদের শ্রোতাদেরকে একটু বলে দিই যে আজকে বৃষ্টি রয়েছে আমাদের স্টুডিওতে। অবশ্যই পাচ্ছেন যে 18 বছর বয়সী বৃষ্টি। আমরা আসলে যে বয়সটাকে প্রাতিষ্ঠানিকভাবে ধরে নিই যে বিয়ের বয়স, দাঁড়াও মেয়েদের বোধহয় 20 বছর না? মেয়েদের 20 না 18 ধরে 20 আমরা যদি ভুল না করে থাকি। তার মানে একেবারে ইনিশিয়াল স্টেজে যে বয়সে একটা মেয়েকে মেয়ে মনে করা যাবে রাষ্ট্রীয়ভাবে, সেই বয়স বুঝতেই পারছেন। সেই তুলনায় আজকে যারা হ্যালো 920 শুনছেন, আমরা বলতে পারি অনেক ম্যাচিউর লিসনার এখানে রয়েছেন, এবং একই সাথে অনেক কিশোর, ওর চেয়েও বয়সে কম, এরকম অনেক লিসনার রয়েছেন। কিন্তু হ্যালো 920 তে সবাইকে আমরা আপনি বলে সম্বোধন করি, কারণ আমাদের হ্যালো 920 গেস্ট যিনি থাকবেন তাকে শুধুমাত্র আমরা বয়সের ভারে বিচার করি না। হ্যালো 920 তে যিনি থাকুন না কেন গেস্ট, তাকে আমরা আসলে অনারের দিক থেকে সবসময় আপনি বলে সম্বোধন করি। সেই অর্থে বৃষ্টি আজকে আমার কাছে আপনি, যদিও আমার বয়সে অনেক ছোট। আমরা আপনাকে বলছি যেটা হচ্ছে যে বৃষ্টিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা একটু আগে বলেছি, facebook.com/hello8920। আমি বলছি আবারও facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ বৃষ্টি, যেখানে বলছিলেন যে আপনার মা ফেইন্ট হয়ে গিয়েছিল, তারপর পরে আমি বাড়িতে যাই, আমার যে খালুটাকে আবু বলে ডাকতাম উনি আমাকে কোলে করে নিয়ে যায়, গিয়ে দেখি মা অজ্ঞান। খুব ভয় পেয়ে যাই, মা তো জ্ঞান ফিরে আসে আমাকে মায়ের দিয়ে। বয়স কত তখন সেই সময়? কার আমার 5 বছর। 5 বছর বয়স। স্কুলে যান না সেই সময়? না, ওই সময় স্কুলে ভর্তি হয়নি। আর বাসায় তখন সরে পড়াতো, পড়া দেখলে জ্বর উঠে যেত, পড়া দেখলে লুকিয়ে বাথরুমে লুকিয়ে যেতাম, গাছের পিছনে লুকিয়ে যেতাম। এর জন্য মা একদিন দৌড়ে দিয়ে বেঁধে খুব মাইর, পড়া দেখলে জ্বর উঠে যেত। যাই হোক, পড়াশোনা করতাম তখনই, সরে ক খ এগুলো শিখতাম বাসায়। পরে মা জ্ঞান ফিরে আসলো, মা আমাকে ধরে খুব কান্না, যেটা ভেবেছিলাম যে খুব মাইর দিবে, আসলে মাইরটা দেওয়া হলো না। উনি আমাকে খুব কান্না করছিল, তখন আমি বুঝতে পারি মা আসলে আমাকে খুব ভালোবাসে। যাক, আমাকে যখন দেখেছে আমি গ্রামে, আমার খুব দুষ্টুমি, আমি কথা শুনছি না, পড়াশোনা করতে চাচ্ছি না, আমার মা মানে খুব আপসেট হয়ে পড়ে, আমাকে নিয়ে খুব টেনশন যে এই মেয়েটাকে আমি কিভাবে কি করব। আমার ভাইটা তখনও ছোট। আমি এ ধরনের নানা রকম দুষ্টুমি করতাম, কি এই যে ধরেন ছোট হাঁসের বাচ্চা এগুলোর শামুক খায়, তো আমি শামুক দেখলে যেখানেই শামুক দেখতাম পানি জাতীয় কিছুতে আমি লাফিয়ে পড়তাম। একদিন পুকুরে লাফিয়ে পড়ি আর আমি ডুবে যাই। মা তো দেখে চিৎকার দিয়ে আমাকে উঠায়। মানে দুষ্টু শিরোমণি যেটা। হ্যাঁ, প্রচুর দুষ্ট ছিলাম, গাছে উঠার চেষ্টা করতাম ও তখন থেকেই, কিন্তু পারতাম না, পড়ে যেতাম। আচ্ছা যাই হোক, পরে আমাকে ঢাকায় পাঠিয়ে দিল আমার মা। ও বললো যে তুমি ঢাকায় চলে যাও। খুব কাঁদছিলাম, ঢাকায় আসবো না, ঢাকায় গেলে পড়তে হবে। তো আমাকে এই মহাখালীতেই আমার আন্টি, বড় আন্টির বাসায়, যাকে আমি আব্বু বলে ডাকতাম, ওনাদের বাসায়, হ্যাঁ বড় খালু, ওনাদের বাসায় আসি। আসার পর যাক আমাকে স্কুলে ভর্তি করানো হলো ক্লাস 2 তে, শিশু কানন কিন্ডারগার্টেনে, এটা হচ্ছে মহাখালীতে। ডিরেক্ট ক্লাস 2 তে? জি, যেহেতু আমাকে বাসায় সব শেখানো হয়েছে। তো স্কুলে পড়াশোনা করি, এরকম করতে থাকি। মায়ের সাথে তেমন যোগাযোগ হতো না, কারণ ফোন তখন এত সচরাচর ছিল না। তো মায়ের জন্য খুব কান্নাকাটি করতাম। এরকম করতে করতে ক্লাস 4 এর একটা মজার ঘটনা বলি। সজল নামে একটা ছেলে ছিল, ও আমাকে মনে হয় লাইক করতো। পরে মা একবার ঢাকায় আসি ঈদে, মাকে বলি যে মা এই ছেলেটা না আমাকে আই লাভ ইউ বলে। মা বলতেছে আই লাভ ইউ বলে, এটা মা ভালো কথা না এটা। আচ্ছা দাঁড়ান, ওর বয়স কত? সজলের বয়স কত ছিল সেই সময়? সজল আমার ক্লাসমেট। ক্লাস 4 এ থাকা অবস্থায় আই লাভ ইউ? এখন আই লাভ ইউ কি আমি বুঝি না। কোন যুগে আমরা বসবাস করছি, আমার চিন্তা করতে ইচ্ছে করছে। আমরা মাঝে মাঝে এরকম শুনি ফেসবুকে লিখে ডিজিটাল যুগের পোলাপাইন। যাই হোক, ভবিষ্যতে আমরা খুব বেশি অবাক হব না, দেখা যাবে যে হয়তো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরেই বলছে আই লাভ ইউ। মা বাবা ডাক বলে গিয়েছে ছেলে মেয়ে, হোয়াট এভার ইট ইজ। ওকে, ক্লাস 4 এ থাকা অবস্থায় আপনাকে এরকম বললো এবং আপনি আপনার মাকে গিয়ে বললেন যে? মাকে বললাম, পরে মিসকেও বললাম যে মিস এই ছেলেটা আমাকে রাস্তায় ডিস্টার্ব করে। রাস্তায় ডিস্টার্ব করতো? এই চকলেট নাও, আইসক্রিম নাও, নানা ধরনের কথা বলতো, আমি নিতাম না, আমি কাঁদতাম। তো এখন সজল একদিন কি করে, মিস যে ডায়েরিটা লিখে দেয়, তো ওটা একদিন সজল কি করে একটা চিঠি ঢুকিয়ে দেয়, আমি দেখি না। সজল হ্যাঁ, আমি বাসায় গিয়ে পড়তে বসি, আমার আপুর কাছে পড়তাম, খালাতো বোন, পড়তে বসে গিয়ে দেখি চিঠি। হ্যাঁ, লাভ দেখলে তো মাইর দিবে, কি করবো চিঠিটাকে পড়তেছি। বৃষ্টি তুমি খুব সুইট, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার চোখগুলা বেশি সুন্দর, তোমার কণ্ঠটা আরো সুন্দর। এখন আমি তো পুরো হাসতেছি,
কিরে এই পুস্কি পোলা আবার এটা কি লিখলো, পরে এক পুস্কি আরেক পুস্কিরে পুস্কি পোলাপান বলছে। ওকে, পরে শিশি দিয়ে লিখলো আই লাভ ইউ, প্লিজ তুমি আমাকে কিছু বলো, প্লিজ শব্দটাও লিখেছিল। যেহেতু আমি তখন আই লাভ ইউ শব্দটা খুব কম বুঝি, তবে বুঝি ভালোবাসাবাসি কিছু একটা। তো এখন আমি বারান্দায় গিয়ে ফুলের টবের নিচে চিঠিটাকে লুকিয়ে ফেলি, যে না আন্টি পানি দেওয়ার সময় যদি দেখে ফেলে, না ছিঁড়ে ফেলে দিই। পরের দিন গিয়ে সজল কি কিছুই বলি নেই, মিসকে বলে দিয়েছি, মিস ও আমাকে একটা চিঠি দিয়েছে, মিস ওকে খুব মায়ের উপর ওষুধ নাই। হ্যাঁ, ওকে মাইর দেওয়ার পর ও আর আমার সাথে কখনোই কোনো প্রকারই কথা বলে নাই। ওকে, ওর সাথে আমি ক্লাস 5 পর্যন্ত ছিলাম। পরে আমি টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি হই, কলেজে। ওখানে ভর্তি হওয়ার পর ক্লাস 6 এ ভর্তি হই। যেহেতু নতুন নতুন একটা জায়গায় ফ্রেন্ডশিপ করতে একটু সময় লেগেছে, কয়েকটা মেয়ের সাথে আমার না, আপনি যে আপনার মার কাছে এসে বললেন যে মা এরকম একজনকে আমাকে আই লাভ ইউ বলে, আপনার মা বললো আই লাভ ইউ শব্দটা ভালো না, এটা তোমার ক্ষতি হবে। হ্যাঁ, তোমাকে কেউ ধোকা দিবে, তুমি এটা বুঝো না, আব্বু আম্মুর সাথে যা করেছো এরকম করবে। এটা ছোটবেলা থেকে আমাকে মা বলতো যে কেউ কিছু দিলে নিবা না, এটা ভালো না। ওকে, নোট অন দ্যাট পয়েন্ট। আমার মনে হয় এটা সবারই মনে রাখা উচিত। ক্লাস 4 এর একটা বাচ্চা তার মাকে এসে বলছে মা আমাকে কেউ একজন আই লাভ ইউ বলে, এবং মা তার জীবন থেকে শিক্ষা নিয়ে তার বাচ্চাটাকে শেখাচ্ছে আই লাভ ইউ শব্দটা ভালো না, তুমি দেখোনি তোমার বাবার সাথে আমার যেরকম হয়ে গেল এরকম তোমার জীবনও হবে, সুতরাং আই লাভ ইউ শব্দটা ভালো না। চমৎকার লাগলো আমার কাছে এই পর্যায়ে। আমি ভালো না বন্ধু সেই জাজমেন্টের জায়গাটাতে যাবো না, কি লেসন দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অদ্ভুত একটা ফিলিংস। ওকে, তারপর আপনি টিএনটি স্কুলের কথা বলছিলেন। জি, টিএনটি স্কুলে ভর্তি হওয়ার পর কয়েকটা ফ্রেন্ড হলো আমার, ওরা ল্যাপটপ বিষয়ে খুব এক্সপিরিয়েন্স ওদের, বাট আমি এই জিনিসটা বুঝতাম কিন্তু ওইভাবে নিতাম না। তো আমার একটা ফ্রেন্ড ছিল মৌসুমী, কয়েকটা ছেলের সাথে লাভ করতো, আমাকে বলতো দেখ লাভে কিন্তু অনেক কিছু আছে। যখন আমি 6 এ পড়ি, অনেক কিছু আছে, দেখ আমার লাভারটা আমাকে কিস করে, আমার কেমন জানি লাগে। এগুলো বলতো আপনাদের সাথে? হ্যাঁ, এখন আমি বলতেছি ছিছি এসব কেন বলিস, এগুলা ভালো নাই, ছেলেটা তোকে ঠকাবে, ছেলেটার ভাবগতি আমার কাছে ভালো লাগে। ক্লাসমেট ছিল ওর? হ্যাঁ, তো সত্যি 5-6 মাস ছেলেটা রিলেশন করে ওকে ঠকালো মানে ছেলেটা আরেকটা মেয়ের সাথে রিলেশন, আর ছেলেটা ড্রিঙ্কিং জাতীয় কিছু একটা করতো, ওর থেকে জানতে পেরেছি মৌসুমী। আমি বলেছি দেখেছিস আসলে ছেলেরা এরকমই, হ্যাঁ ছেলেরা এরকমই, ছেলেরা ঠকায় আমার বাবার মতো সবাই। ওদেরকে আমি আমার এই ঘটনাগুলো শেয়ার করতাম, যেহেতু ওদের বাবা আসতো, আমার বাবা কখনোই স্কুলে যেত না, তো ওরা স্বাভাবিক কোশ্চেন করতে পারে যে বৃষ্টি তোর বাবা কই। তখন খুব দুঃখ লাগতো, কাঁদতাম, বলতাম যে আমার বাবা নেই, আর জিজ্ঞেস করতো কিভাবে নেই, তো বলতাম। যাই হোক, পরে এরকম আমার ছেলেবেলার জীবনগুলো এইভাবে কাটছিল, পড়াশোনা করছি, খুব ভালোভাবেই দিন যাচ্ছে। ক্লাস 7 এ উঠি, ওই ফ্রেন্ডের সাথে খুব ভালোভাবেই দিন যাচ্ছে, এভাবে যেতে 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 ক্লাস 8 এ উঠি। উঠার পর বাবার সাথে যোগাযোগ করি, বাবা আমি বৃষ্টি বলছি। বাবা বলছে সরি, কোন বৃষ্টি তুমি? আমি বৃষ্টি বলে কাউকে চিনি না। আমি কেঁদে উঠি যে বাবা আমি তোমার বৃষ্টি, তুমি আমাকে চিনো না? বলতেছে না, আমি তো তোমাকে চিনি না, আমি সেলিম সাহেব, আমি আলমগীর সাহেব না। আমি বলতেছি আপনি কি আলমগীর সাহেব না? বলতেছে না। আমি বলতেছি আপনি স্বীকার করেন বা না করেন আমি আপনারই জন্মের, জন্ম দিলেই কি দায়িত্ব শেষ? বলতেছে প্লিজ ছোট মুখে আমি বড় কথা শুনতে চাই না, তুমি তোমার জায়গায় থাকো, এটা বলে আমার ফোনটা কেটে দেয়। তো অনেক চেষ্টা করার পর বাবার সাথে যোগাযোগ হয়, বাবা আমাকে বলে যে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো, পড়াশোনা করাবো। যাক, একটা স্বস্তি পেলাম যে বাবার পরিচয়টা পাবো। বাবা আমাকে বলে তুমি 8 এ পাশ করে টিসি নিয়ে চলে এসো, আমি তোমাকে নিয়ে যাবো। পরে আমি যখন টিসিটা নিই, উনি কেন জানি আমার সাথে আর কথা বলতে চাচ্ছে না। একদিন আমি শুনি যে আমার মা, সৎ মাটা পাশ থেকে বলতেছে যে বুড়ো বয়সে কি ভীমরতি ধরছে, কার সাথে কথা বলো। আমার বাবা তো তখন অফ, আমার বাবা ফোনটা কেটে দিল। আমি তখন কেঁদে ফেলি যে বাবার মেয়েকে নিয়ে ধরনের একটা কমেন্টস করলো উনি। যাই হোক, আমার বাবার পরবর্তীতে আমার সাথে কথা বলতে চাইতো না। কেন কথা বলতে চান না? তোমার সৎ মা তোমাকে মেনে নেবে না, আর আমাকে তো নাই, আমাকে টর্চার করবে মানসিক। আপনি কেন আপনার মাকে বাদ দিয়ে আপনি বাবার কাছে যেতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি মাই বলেছিল যে বাবার অধিকারটা আদায় করো, তোমার সময় এসেছে, তুমি বড় হয়েছো, মেয়ে মানুষ কতদিন আর মায়ের কাছে থাকবা, বাবার কাছে যাওয়ার চেষ্টা করো, মাঝে মাঝে মায়ের কাছে এসো, সমস্যা নেই। আপনার ছোট ভাইকে উনি রেখেছিলেন নিজে? হ্যাঁ, ছোট ভাইটা তো তখন ছোটই। আর ওর একটা সমস্যা কি, ও যখন আরেকটা কথা বলতে চাই কি ভাইয়া, ও যখন প্রেগনেন্ট ছিল তখন তো আমার মা শকটা পায় বাবা থেকে, তখন এটা ওর ব্রেনে আঘাত করে। আর এটার জন্য ডাক্তার বলেছে যে ওর পড়াশোনা মনে থাকে না। আমি আর মা খুবই চেষ্টা করেছি, বাট কিছুতেই ওর পড়াশোনাটা করাতে পারলাম না, ওর মনেই থাকে না। কত বছর বয়স এখন ওর? আপনার চেয়ে কত বছরের? 2 বছরের ছোট আমার। তার মানে ওর এখন 16 চলছে? হ্যাঁ। এবং কোন পড়াশোনা করেনি? না। ওকে, ঠিক আছে, আপনার গল্পে আমরা যাই। আপনি বাবার অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছিলেন, এবং যেটা বলছিলেন যে বাবা এক পর্যায়ে সেটা গ্রহণ করছে না, আর আমি তখন এক পর্যায়ে দেশে চলে যাই। আচ্ছা। মায়ের কাছে মা বললো যে ঠিক আছে বাবাকে ফোন করা। বাবাকে ফোন করা হলে বাবা কিছুতেই আমার ফোন রিসিভ করছে না, আমি বিজি, প্লিজ বৃষ্টি ডোন্ট ডিস্টার্ব মি। যাক, এরকম করতে করতে কি আর করবো, আমাকে বলতেছে যে তুমি হোস্টেলে ভর্তি হয় ঢাকায়, তাহলে আমি ওখানে তোমার খরচ দেবো। আমি বলছি কেন, গ্রামেও তো দেওয়া যায়, যেহেতু আপনি প্রতিনিয়ত গ্রামে আসছেন, আপনি জাকাত দিচ্ছেন, আপনার সেই সামর্থ্য আছে, আপনার টাকা রাস্তার মানুষ খাচ্ছে, আর আমি আপনার রক্তের মানুষ, আমি আপনার সন্তান, সেখানে আমি কিছুই পাচ্ছি না আপনার থেকে, আপনি কি কবরে জায়গা পাবেন? বলতেছে সে ছোট্ট 2 বছরের বৃষ্টি এত পাকনা পাকনা কথা বলে, তার মানে এগুলো শেখানোর কথা।
মানে আপনার মা আপনাকে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি বলতেছি না মা কেন শিখাবে, আমি বলতে জানি না। তো আমি বলছি বাবা তুমি আমাকে নিয়ে যাও না। না আমি তোমাকে নিতে পারবো না, শুধু একটা কথাই মনে রাখো, যখন আমি মরে যাওয়ার আগে তোমাদের সবাইকে ভাগটা ঠিক মতো দিয়ে যাবো সম্পত্তির। অগাধ সম্পত্তি আমার বাবার, চট্টগ্রামের বিশাল প্রভাবশালী একটা ব্যক্তি। কি করেন উনি? আপনি যদি না বলতে চান আপনার বাবা নাম আমি জানতে চাইবো না। আপনি বলছেন অগাধ সম্পত্তি, আমাদের লোভ হচ্ছে জানার জন্য, কারণ সভাপতি যারা আমার মতো গরিব মানুষ তারা বড় লোকের কথা শুনলে একটু জানতে চান কি পরিমাণ প্রপার্টি আছে। সে ধরনের বড় লোক না, ওনার আসলে গাড়ি আছে, বাড়ি আছে, আর ওনার যে ওয়াইফ বর্তমানে ওনার নামে অলরেডি একটা বাড়ি করা হয়ে গেছে, যেখানে আমরা কিছুই পাচ্ছি না। হ্যাঁ, আর ওনার জাকাত অলরেডি দিচ্ছে, আর কোরবানি ঈদে 2-3টা গরু তো আছেই, আর ওনার গ্রামেও প্রচুর অগাধ সম্পত্তি। ওইটা কি ওনার ওয়াইফের কাছ থেকে পাওয়া নাকি? না, ওনার নিজেরই গড়া, সব নিজের বাবার, সব মিলিয়ে। ওই ঘরে কি ওনার কোনো ছেলে মেয়ে আছে? 6টা ছেলে মেয়ে। ওই ঘরে 6টা ছেলে মেয়ে? জি, সবগুলোই আমার ভাই ছোট। ওকে, কুল। ফ্যামিলি প্ল্যানিং বলে একটা ব্যাপার আছে, সেটা আপনার বাবাকেও বলছি, এবং একই সাথে যারা শুনছেন তারাও মনে রাখবেন, বাংলাদেশ সরকারের একটা নিয়ম কিন্তু আছে। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এবং আরেকটি কথা আছে কি জানো, 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়, কিরকম যেন একটা কথা আছে। ওকে বৃষ্টি, তারপর কি হলো? পরে আমি ক্লাস 9-এ ভর্তি হয়ে যাই, ওনার কথা আর না ভেবেই। ভর্তি হওয়ার পর সুন্দরভাবে আমার জীবন যাচ্ছিল। এখানে ফ্রেন্ডশিপ হয় 4টা মেয়ের সাথে, শশী, রিমা, পিঙ্কি। খুব মজা করতাম আমরা। এখন ক্লাস 9-এ আরেকটা লাভ লেটার আসে আমার। ওকে, মাঝখানে লম্বা একটা গ্যাপ, 5 বছরের। ক্লাস 9-এ যখন একটা লাভ লেটার আসে, কি করবো এটাকে, মা তো দেখবে, বাগানে, সুপারি বাগানে যাই, মাটির নিচে এটাকে লুকায় ফেলি। ওকে, পরে আর চিঠিটা পরের দিন কেন জানি পাই না, কই গেল, একটু হালকা করেই লুকাই। চিঠিটা আর পড়া হলো না। এখন আমার ফ্রেন্ড বলতেছে কি ব্যাপার, সৈকত তোকে কি লিখেছে? সৈকত লিখেছে? হ্যাঁ, সৈকত লিখেছিল। আমি বলি দেখ, একটা আনস্মার্ট ছেলে যাকে আমার ভালোই লাগে না, আমি কি পড়বো, চিঠিটা আমি পড়িনি, আর আমি মায়ের হয়ে এটা লুকিয়ে রাখছি, পরের দিন সকালে গেলাম পাইনি। এখন বলতেছে মনে হয় কাকে টাকে নিয়ে গেছে। এখন যাই হোক, আর পরে আমি ল্যাপটপ আসলে খুবই লাইক করতাম না, আমার ভাল লাগতো না, আমার কেন জানি ভয় হতো, এই বুঝি আমার সাথে প্রতারণা করবে, এই বুঝি তার মনে একটা খারাপ চিন্তা, মানে এটা ওই আপনার মায়ের কাছ থেকে শিখা। কিন্তু একটা সময় যখন আমরা নিউটনে উঠি, তখন আমাদের জীবনে খুব ঝড়ো হাওয়া ভাবে প্রেম আসতে থাকে, খুব অতি বেগে আসছেই, কোনো থামাথামি নেই। ওকে, তো 360 কিলোমিটার বেগে। এখন কি হচ্ছে, আমরা ফ্রেন্ড আবার এত দুষ্ট ছিলাম, কিভাবে একটা কথা বলবো, আমার লিসনারদেরকে বলবো প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি কিছু ছেলে আছে দেখতে অত বেশি ভালো না, যাদেরকে দেখলে আমরা কি অ্যাকচুয়ালি আমি করতাম, পাশকাঠি দিতেন, লাইক মি। না মানে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি প্রাইভেট পড়তে, আমার টাইমে ছেলেটা আসছে, চেহারাটা অত বেশি ভালো না, তো বলতাম ওয়াও কি নাইস, রিমা তোর সাথে মানাবে। কে বলতো? আপনার ফ্রেন্ডরা বলতো? আমি বলতাম রিমাকে, রিমা বলতো অসভ্য, ও তো ভাবতো খুব নাইস, ও খুশি মনে তাকাতো, তাকিয়ে দেখে আইরে কি বিশ্রী, কালো, চাপা ভাঙা। ও বলে তোর সাথে বলতে পারিস, আমার সাথে কেন বলিস? হ্যাঁ, খুব ধরনের দুষ্টু ছিলাম আমরা। তো আর কোন নাইস ছেলে দেখতে বলতাম ও সো সুইট। সবসময় সুন্দর ছেলের প্রতি, যেমন উজ্জ্বল শ্যামলা একটা লম্বা ছেলে, আমরা সব ফ্রেন্ডরা পছন্দ করতাম, সুন্দর ছেলে, একদম ফর্সা ছেলে চয়েস করতাম না। কেন ভাই? এটা করতাম না কারণ সবসময় একটা ধারণা ছিল কি, আমরা সব ফ্রেন্ডই শ্যামলার মধ্যে, ও যদি আমার থেকে ফর্সা হয়, ও সবসময় আমাকে বলবে যে আমি ফর্সা তুমি কালো, এ ধরনের একটা থাকবে আমাদের মধ্যে। ওকে, আমি একটু আরেকটু অ্যাড্রেস করছি আমার শ্রোতাদেরকে। দেখুন, ওরা যে কনসেপ্টটা নিয়ে বড় হচ্ছে বা ওদের যে জায়গাটায় আছে, ক্লাস 9-10 এর এইজের বয়সের যে ছেলেমেয়েরা যেসব চিন্তা ভাবনা করে একটা মেল পার্টনার সম্পর্কে, আমরা আসলে আমাদের মতো যারা বুড়ো বয়সী মোটামুটি, বা যারা আমরা বলতে পারি একটু ম্যাচিউর হয়েছে, তারা আসলে তাদের জায়গা থেকে জাজ করলে হবে না, ওদের গল্পটা বুঝতে হবে ওদের সময় দিয়ে, ওদের মতো করে বুঝতে হবে। ওরা যেটা বলছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। এবং আমরা সবসময় বলে থাকি হ্যালো ইট 920 জীবনের গল্পে এমন কোন গল্প প্রচার করে না যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না, কিন্তু আমরা সচেতনভাবেই বলে থাকি, আমাদের এখানে কোনো উপদেশ দেওয়া হয় না, কোনো অ্যাডভাইস দেওয়া হয় না, আমরা ভালো মন্দ দুটো দিকই তুলে ধরি, এবং সেখান থেকে আপনি কি শিখবেন, ভালো শিখবেন না মন্দ শিখবেন, সেটা এখন থেকে আপনার ব্যক্তিগত বিষয়। আজকে বৃষ্টি রয়েছে আমাদের সঙ্গে, এবং বৃষ্টিকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্নও করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওকে বৃষ্টি, তারপর এরকম করতে করতে আমার ফ্রেন্ডরা বলতেছে যে বৃষ্টি, স্কুলে তো অনেক নাচ গান হয়, তুই তো ভালো নাচতে জানিস, একটু নাচ গান করবি? হ্যাঁ, খুব ভালো নাচতে জানি, যেহেতু আমি মোটা, তারপরেও খুব ভালো নাচি। অত্যন্ত দুঃখিত যে রেডিওতে নাচ দেখানো যায় না, নইলে আপনাদেরকে আমরা দেখিয়ে দিতাম। তো আমি, আমার একজন প্রাইভেট টিউটর ছিল, উনি খুব ভালো নাচ শিখাতো মেয়েদের, ছেলেদের, আর উনি এটা একটা শো করতো যেটা টিভিতে হয়। উনি প্রতি শুক্রবার আমাদেরকে পড়ার মাঝে আনন্দ দিত, ম্যাথ টিচার আমাদের। তো উনি প্রতি শুক্রবার এই ধরনের একটা আয়োজন করতো, তো সবসময় আমি ফার্স্ট হতাম। একদিন ফাইনাল পর্ব যায়, ওখানেও ফার্স্ট হই, ওই ছবিগুলো ওনার ওখানে আছে। যাই হোক, স্কুলে একদিন নাচ দিই, তো নাচ দেওয়ার পর সবার কাছে এখন পরিচিত হয়ে গেছি যে বৃষ্টি।
বৃষ্টি নাচতে জানে খুব ভালো। যাই হোক, এরকম করতে করতে আমাদের লাইফটা চলে যাচ্ছে। তো একদিন আমার ফ্রেন্ড আমার বাড়িতে গেল, আমার শরীরটা আসলে খুব খারাপ ছিল ওই দিন। গিয়ে বলতেছে, বৃষ্টি একটা ওরস হচ্ছে, আমাদের গ্রামে একটা ওরস জাতীয় কিছু হয়, ওখানে যাবি? তো বলতেছে ঠিক আছে যাবো। ওদেরকে দেখে আমার অসুখটা কোথায় জানি চলে গেল। ফ্রেন্ডদের দেখলে? হ্যাঁ, এই বয়সটাতে এরকমই হয় সাধারণত। হ্যাঁ, আর ওদেরকে দেখে আমি পাগল হয়ে যেতাম, কারণ ওদের প্রতি আমার অগাধ ভালোবাসা। আচ্ছা আচ্ছা। কেন জানি একটা ছেলের প্রতি ওটা আমার ছিল না তখনকার জীবনে। সেটাই স্বাভাবিক। হ্যাঁ। আর রিমাকে খুব বেশি ভালোবাসতাম, আর রিমাকে বলতাম আমি যদি ছেলে হতাম তোকে আমি বিয়ে করতাম। তো রিমা আমরা সবাই চুরি করে বোরকা পরে চলে যাই ওরসে, মেলাতে। মাকে না জানিয়ে, মাকে বলেছি ফ্রেন্ডের বাসায় যাই। তো চলে যাওয়ার পর ওখানে আমরা মেলাতে খুব ঘুরছি। এখন রিমা তো আমাদের ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে দেখতে ভালো ছিল, ওর পেছনে কিছু বখাটে ছেলে ঘুরছিল। এখন ও বলতেছে কি চেহারা, দেখতে কেমন লাগে, মানে ও এরকম ছেলে দেখতেই পারে না। ওর কথা হচ্ছে একটা সুন্দর চেহারা আসুক, একটু সজল আসুক, নীরব আসুক। কি আসে সজল নীরব মানে? হ্যাঁ, মানে সজল নীরব অভিনেতা আমরা খুব লাইক করি সব ফ্রেন্ডরা। সজল নীরব মানে বুঝতেই পারছেন, মডেল সজল এবং মডেল নীরব। যাই হোক, বাংলাদেশেই আছেন, সেজন্য ভালো। দেশের প্রতি এই যে প্রেম আপনাদের অগাধ, তা বলেননি সালমান কিংবা শাহরুখ খান। ভালো লাগলো শুনে। এই প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের দেশের ছেলেদেরকে পছন্দ করছে। স্কুল। তারপর একটা কোট প্যান্ট পরা, ব্লেজার পরা একটা ছেলে, চশমা পরা, অনেকটা জিতের মতোই দেখতে। জিত? আপনি ইন্ডিয়াতে চলে গেলেন শেষ পর্যন্ত? হ্যাঁ, এত সুইট। আমরা সব ফ্রেন্ড ওই ছেলেটাকে লাইক করি। আমার ফ্রেন্ডরা বলতেছে কি ভাইয়া, ওরা আবার খুব বাজি পছন্দ করতো। বাজি? হ্যাঁ, বাজি ধরা। বলতেছে বৃষ্টি তুই যে ওকে দেখে বললি ওয়াও, এটা ওর কানের কাছে গিয়ে বলতে পারবি? আর এটা কোনো ব্যাপারই না, আমি তো খুব চাপা মারতেছি, এটা কোনো ব্যাপার ছিল, আমাকে কি করবে? ইনফ্যাক্ট আপনাকে দেখে সেটাই মনে, এটা কোনো ব্যাপারই না আপনার জন্য। ওকে। পরে ওরা বলতেছে তুই এটা পারবি না। আমি বলছি হ্যাঁ অবশ্যই আমি পারবো, তোর আমাকে কি খাওয়াবি বল। আমি কিন্তু ফুচকা পছন্দ করি। কোন মেয়ে করে বাংলাদেশে? এমন কোন মেয়ে খুঁজে পাওয়া যাবে না যারা ফুচকা পছন্দ করে না। আর কোন লাইক করি, তোরা যদি ওটা খাওয়াস আমি যেতে পারি। তো বলছে ঠিক আছে যা। এখন ছেলেটা আসছে, আমি যাচ্ছি মেলা, তখন আমরা ঘুরছি। আমি ওর কাছে গিয়ে বলতেছি ওয়াও কি সো সুইট, এটা বলছি। পরে ছেলেটা আমার দিকে কি রাগান্বিত ভাবে তাকালো। স্কুল। প্রথম একটা মেয়ে, আমি এরকম আমার লাইফে এরকম গল্প আমি খুব কমই শুনেছি যে একটা মেয়ে এতটা ডেসপারেট হয়, এবং তাও এরকম বয়সে। যুগ পাল্টে গেছে রে ভাই, যুগ পাল্টে গেছে, জামানা পাল্টে গেছে। আর ভবিষ্যতে কি শুনবো? একটা কথা আছে না যে আমাদের গুরুজনরা বলতেন যে কলিকাল, কলিকাল যে কোন কালে এসে দাঁড়িয়েছে, এটা যদি বর্তমান সময়ে আমাদের সেই নানি দাদিরা দেখতেন তাহলে বুঝতেন যে বর্তমান ছেলে মেয়েদের কি অবস্থা। ওকে বলার পরে ছেলেটা আপনাদেরকে রাগ করে তাকালো এবং বলল কি, এই মেয়ে তোমার ঘরে বাপ ভাই নাই? না, এটা বলেনি। বলছে এই মেয়ে দাঁড়াও, তোমার নাম কি? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহ, আমি তো শেষ। আমি বোরকাটা ধরে একটা দৌড়, বান্ধবীদের কাছে যে হাঁপাচ্ছি, আমি বলে ফেলেছি। এখন ওরা বলতেছে বলে ফেলেছিস মানে? আমাদের টাকার 12টা বেজে গেছে। মানে ওরা চিন্তাই করতে পারছে না যে বাজিতে জিতে গেছি। আচ্ছা, কি বাজি ছিল? ওরা কোন খাবে? ফুচকা খাওয়াবে। ওকে, সিম্পলি একটা কোন ফুচকার জন্য এই অবস্থা। ওকে, তারপর? খুব মজা পেতাম আসলে এগুলো করে। অ্যাকচুয়ালি এটা মাইন্ড না বা কিছু, এগুলা কিছুই মাথায় ছিল না তখন, যেহেতু প্রেম প্রীতি ভালোবাসা তখনও মনে জ্বালাই নাই। যাই হোক, পরে আমার ফ্রেন্ডরা এরকম আমাকে কোন ফুচকা যথারীতি খাওয়াইলো। পরে ওই ছেলেটা দলবল নিয়ে আমাদের পিছন। খুব ভয় পেয়েছিলাম, কি বিশ্বাস করবে না, আমি তো ভেবেছিলাম আল্লাহ রে আজকে বুঝি তুলে নিয়ে যায়। পরে যাই হোক, বাসাতে যথারীতি চলে আসলাম। তখন আমাদের ঘরে একটা মোবাইল কিনে আমার মা। মোবাইলটা কেনার পর হঠাৎ একদিন একটা রং নাম্বার আসে। ছেলেটার নাম হৃদয়। আমি পড়ার টেবিলে ছিলাম, হঠাৎ ফোনটা আসার পর আমি জাস্ট হ্যালো বলেছিলাম। আমি ভাইয়া কখনো আপনার কাছে হয়তো আশ্চর্য লাগবে, আমি কখনো শুনিনি যে জাস্ট হ্যালো শুনে মানুষের প্রেমে পড়তে পারে। আমার কাছে আশ্চর্য লাগবে না, মানুষ নিঃশ্বাস শুনেও অনেক সময় প্রেমে পড়ে যায়। আজকাল তো হ্যালো অনেক বড় কিছু না। জাস্ট বলেছিলাম হ্যালো। হ্যালো বলার সাথে সাথে মা ফোনটা কেড়ে নিয়ে যায়, যে কার সাথে এত কথা বলিস, তোর সামনে পরীক্ষা। যাই হোক, মানিয়ে যাওয়ার পর মা ছেলেটার সাথে কথা বলে। সেটা বলতেছে আপনি কে? হ্যালোর কে হন আপনি? আমি বলছি আমি হ্যালোর নানু হই, প্লিজ আপনি আর এখানে ডিস্টার্ব করবেন না, আর সামনে পরীক্ষা। সেটা বলতেছে রং নাম্বারে দেখেন ঢুকে গেছে, তবে আমি হ্যালোর মানুষটার সাথে কথা বলতে চাই, ওর কণ্ঠটা অনেক সুন্দর। ছেলেটা বলতেছে আপনার মা কি? হ্যাঁ, আমার মা তো ফায়ার। এই ছেলের সাথে কিসের প্রেম? আমি বলি মা বিশ্বাস করো, আশ্চর্য, আমি নাম্বারটা চিনি না। যাই হোক, ছেলেটা প্রায় ফোন করতো, ডিস্টার্ব করতো। ছেলেটাকে খুব কাঁদাইতাম আমি, প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না, আর খুব মিসবিহেভ করতাম। ছেলেটা একদিন আমার কাছে ফোনে কিস চেয়ে বসে, আর যার জন্য আমি ছেলেটাকে বলেছি দেখেন আপনার সাথে আমার লাভ নেই, আপনি কিভাবে জিনিসটা চান। তখন ছেলেটার সাথে আর আমি কথা বলা বন্ধ করে দিই, সিমটা চেঞ্জ করে ফেলি। হঠাৎ একদিন রং নাম্বারে একটা ছেলের টাকা আমার মোবাইলে চলে আসে। তো চলে আসে একটা ডিজিটের কারণে 20 টাকার জন্য আমাকে মনে হয় 100 বার ফোন দিয়েছে, 20টা টাকার জন্য। আমি বলছি দেখেন ভাই, রাত হয়ে গেছে, আমি কিভাবে টাকা ঢুকাবো মোবাইল। এটা হচ্ছে যখন আমি ক্লাস 10-এ পড়ি তখনকার ঘটনা। ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করতে করতে যখন দেখছে আমার কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, তখন ওর ফ্রেন্ডটাকে নাম্বারটা দিয়ে দেয়, ফয়সাল নামে একটা ছেলে। হ্যাঁ, এবার ডিস্টার্ব করার জন্য। হ্যাঁ, ফয়সাল দেখতে নাকি অনেক সুন্দর, বলছে যে দেখ দোস্ত তুই তো অনেক সুন্দর, আর এই মেয়েটার নাম আমি জানি না, মেয়েটার অসাধারণ কণ্ঠ, তুই দেখ পটাতে পারিস কিনা। মেয়েটা খুব মিসবিহেভ করে, কথা বলতে চায় না, খুব অহংকারী, যেটাকে বলে। না অ্যাকচুয়ালি একটু বলতাম যে আপনি এখন ডিস্টার্ব করেন কেন, এইটা নাকি খুব মিসবিহেভ। যাই হোক, পরে ফয়সাল এরকম লাভের ব্যাপারটা শুরু করে দেয়, আমি তোমার সাথে লাভ করি। ঘুরে ফিরে সব ছেলে লাভ করতে চায় আর কি। হ্যাঁ, তখন আমি ঘুরে ফিরে একটা কথাই বলি, সবাই এক, সবাই প্রতারক, সবাই ঠকাবে, সব ছেলেই আপনার এরকম। প্রথমে
ফুলের গন্ধ দেখে আসেন, যখন মধু ফুরিয়ে যায় তখন মৌমাছির মতো উড়ে যান। ফয়সালকে বলেছিলাম। ওকে, ফয়সাল বলেছে, আচ্ছা তোমার কি মনে করো যে কোন ছেলে তোমাকে লাভ করছে, তুমি ও যদি তোমার কাছ থেকে যেতে চায় তুমি কি বলবে? আমি বলেছি যে যেতে চায় তাকে যেতে দাও, যে আসতে চায় তাকে গ্রহণ করো। ফয়সাল তো অবাক, এ ধরনের একটা কথা বলেছিলাম আমি। পরে যাই হোক, ফয়সালের সাথে একটু আমি উইক ছিলাম, বাট ওভাবে হয়নি, যেহেতু আমি ওকে দেখিনি আর না দেখা ছাড়া আমি কোনো ছেলের প্রতি ছিলাম না, বিশ্বাসী ছিলাম না। এখানে একটা কথা বলতে চাই ভাইয়া, অ্যাকচুয়ালি রং নাম্বার জিনিসটা আমি ঘৃণা করতাম কেন? রং নাম্বারে প্রেম করে দেখা যায় যে ছেলে মনের মতো হয় না বা মেয়েও মনের মতো হয় না। আমার ফ্রেন্ড রিমা ঠকেছিল। ওকে, রিমা এরকম একটা ছেলের সাথে লাভ করেছিল, ও বলেছিল আমি ও কাজ সুন্দর, বাট যেদিন দেখা করি ওই দিন রিমারও মাথার পেন উঠে যায়, আমার তো উঠেই। আমি বলতেছি, রিমা বলতেছে বৃষ্টি তুই আমাকে ধর, আমি বলতেছি রিমা তুই আমাকে ধর, আমি তোকে কি ধরবো? দুজন গলাগলি ধরে বাসায় ফিরলেন। বাসায় ফিরিনি, আমি বলেছি যেহেতু এসেছি খেয়েই যাই রেস্টুরেন্টে। তারপরে ছেলেটার কাছ থেকে খেতে বাসায় ফিরে আসি। বাহ, বাট আজও ওই ছেলেটা ওকে হুমকি ধামকির উপরে রেখেছে। ভালোবাসা দিবি কিনা বল? নাহলে তোকে এই করবো সেই করবো। এখনো ওর থেকে এই শিক্ষাটা আমি পাই। আর আমি ফয়সালকে বলতাম, আমি দেখতে ভাই অত সুন্দর না, আপনার চয়েস হবে না, সুন্দর কি দিয়ে কি দরকার, আমি তোমার কথার প্রেমে পড়েছি, আমার তোমাকে দরকার। যাই হোক, এইসব কথা মাকে বলতাম। যে ছেলে অফার করতো, যে ছেলে ফ্রেন্ডশিপ করতো, সব মা জানতো। মা বলতো দেখ বৃষ্টি, এগুলা একদমই ফটকা ছেলে, এগুলা যতক্ষণ মধু ততক্ষণ তারা। মা আমার সাথে ফ্রেন্ডলি অনেক কথা শেয়ার করতো, আমিও করতাম। পরে ফয়সালকে আমি অ্যাভয়েড করি। ফয়সাল এই নাম্বারটা সবুজ নামে একটা ছেলেকে দিয়ে দেয়, যে দেখ সবুজ, আমার পক্ষে সম্ভব হলো না মেয়েটাকে রিলেশনে আনার, তুই চেষ্টা করে দেখ। 2010 সালের ঘটনা বলতেছি। সবুজ চট্টগ্রাম ফিরে যায়। মাসুম আর সবুজ ফ্রেন্ড ছিল। ওকে, তো মাসুম একটা দোকান দিত ওখানে, ও ব্যবসায়ী ছিল। আর ফয়সাল সবুজকে নাম্বারটা দেওয়ার পর সবুজ কি করলো, মাসুমের সাথে যখন ফ্রেন্ডশিপ হয় 2011 সনে, সারাক্ষণ মাসুম ফোন নিয়ে মেতে থাকে। এখন সবুজ বলতেছে দেখ দোস্ত, এই মেয়েটা খুবই অহংকারী, এমনি কণ্ঠটা নাকি অনেক অসাধারণ, তুই দেখ পারিস কিনা, যেহেতু তুই 64 জেলার 64টা মেয়ের সাথে প্রেম করেছিস। এখন 64 জেলার 64টা মেয়ের সাথে প্রেম করেছিস। ওকে, কংগ্রাচুলেশন। কি নাম যেন বলছিলেন ওর? মাসুম। মাসুম, কংগ্রাচুলেশন, অভিনন্দন আপনাকে। তারপর ওর মানে সব প্রেমটাই মোবাইলে, আর ওর বাবার পরে ও বলতেছে এটা তো কোনো ব্যাপারই না মেয়ে পাঠানো, তুই আমাকে নাম্বারটা দে। তো এখন বলছে তাহলে একটা কমিটমেন্ট থাকতে হবে, 7 দিনের মধ্যে ফ্রেন্ডশিপ করবি, 1 মাসের মধ্যে প্রেম করবি, তোকে আমরা ভালো রেস্তোরাঁ নিয়ে খাওয়াবো। ওকে, সবুজ বলছে। তো মাসুম বলছে ঠিক আছে ডান। পরে ও একদিন হঠাৎ আমাকে এসএমএস করে। একদিন আমার ফ্রেন্ডকে নিয়ে মার্কেটে যে হঠাৎ এসএমএস আসতেই থাকে, এরকম ভাবে 5টা এসএমএস আসে যে তুমি তাকে ভালোবাসো, যে তোমায় ভালোবাসবে, তুমি তার সাথে প্রেম করো, যে তোমাকে বুকে জড়িয়ে রাখবে, এই ধরনের কিছু এসএমএস এসেছে। এখন আমি বলতেছি নাম্বারটা কার, দেখতো রিমাকে বলতেছি। রিমা বলতেছে আমি কি দেখবো, তুই ফোন কর। আমি বলতেছি না আমি ফোন করবো না, তুই কর। তো ও ফোন করে মাসুমের সাথে খুব ঝগড়া, আমার ফ্রেন্ডকে এসএমএস পাঠান কেন, হ্যান তেন নানা রকম কথা। পরে ছেলেটা আমাকে ফোন করে, এই পাজি মেয়ে, তোমাকে এসএমএস পাঠিয়েছি, তুমি কেন ফ্রেন্ডকে দিলা? এই ফার্স্ট আমি মাসুমের কণ্ঠ শুনি। বলতেছে আচ্ছা আপনি যদি ভদ্রলোক হয়ে থাকেন তাহলে নেক্সট টাইম আমাকে আর এখানে এসএমএস দিবেন না বা কল করবেন না প্লিজ। আচ্ছা। তখন মাসুম বলতেছে এত অহংকার কেন তোমার? আমি বলছি দেখেন, অহংকারী করে ঐশ্বরিয়া, ক্যাটরিনা, বাট আমি অহংকারের কিছুই নেই, আমি জাস্ট একটা গ্রামের সাধারণ মেয়ে। আপনি কিভাবে জানলেন ঐশ্বরী এবং ক্যাটরিনা অহংকার করে? আমি জেনেছি কারণ তারা খুব সুন্দর। এই জন্য বলছিলাম যে ওকে ওর জায়গাটা থেকে জাজ করতে হবে। ওর মতো 18 বছরের কিশোরী আমি বলবো, যারা তাদের চিন্তা ভাবনাটা হয়তো বা এরকমই। এই জন্য আমাদের মতো যারা অ্যাডাল্ট রয়েছেন তারা আসলে তাদের জায়গা থেকে জাজ করলে হবে না, ওকে ওর মতো করে বুঝতে হবে। ওর 18 বছরের বিবেক যেটা বলছে ও সেটাই আমাদের এখানে বলছে, এবং আমরা মনে করি হ্যালো 8920 সবার জন্য প্ল্যাটফর্ম। ওর গল্পটা আমরা ওর মতো করে জাজ করি। ঠিক আছে, তারপর পরে যখন ও আমার সাথে কথা বলছে, আমি ওর সাথে কিছুতেই কথা বলতে চাচ্ছি না। ও রাতে এখন অন্য নাম্বার থেকে আমাকে ট্রাই করছে। আমি তো খুব বিরক্ত, আমাকে ঘুমাতেও দিচ্ছে না। বলছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার নামটা বলেন। ও বলে ওর নাম মাসুম, ওরা নারায়ণগঞ্জে থাকে, ও একটা জব করে প্লাস ও পড়াশোনা করে। পড়াশোনা কতটুক করেছেন সময় আসুক বলবো। ওকে। আর এই জিনিসটা ও প্রতিনিয়ত এড়িয়ে যেত, পড়াশোনার জিনিসটা। আর ও খুব সুন্দর সুন্দর এসএমএস পাঠাইতো, তো আমিও পাঠাইতাম। আপনিও পাঠানো শুরু করলেন? হ্যাঁ, আর এটা পাঠাতাম কখন, যখন আমার সাথে ফ্রেন্ডশিপ হয়। ফ্রেন্ডশিপটা হলো কিভাবে? মানে আপনি তো পাত্তা দিচ্ছিলেন না, তারপরে ও আপনার ফ্রেন্ডশিপটা হলো কিভাবে? আমার চিন্তা ভাবনা জাগলো, আমার ফ্রেন্ডের সাথে তো আমি সবকিছু শেয়ার করি। এই জিনিসটা কেন জানি আমি মাকে বলিনি, সব ছেলের কথা বলেছি বাট মাসুমের কথাটা আমি বলিনি। ফ্রেন্ডদেরকে বলি যে দেখ এই নাম্বারটা আমাকে ডিস্টার্ব করে, এখন কি করবো? তো বলতেছে সময় তো কাটে না, কি আর করবি, আমাদের তো লাভার টাবার জুটে গেছে, তোর তো কেউই জুটলো না, তুই ইয়ে কর, সেটার সাথে কথা বল, সময় কাটা। হ্যাঁ, বলতেছে কথা বলতে থাক, কি আর হবে, ফোনের রং নাম্বার আর কি হবে, কলেজে ভর্তি হলে ছেড়ে দিস। যাক জীবনে একটা পাইলাম, দেখি কি হয়, ফ্রেন্ডশিপই করি, সময়টা কাটুক। তো সময় কাটার মতো কিছুই ছিল না, তো ফোনে কথা বলতে বলতে কেমন যেন একটা মজা লেগে গেল। ফোন জিনিসটা এখন আর আমি ছাড়তেই পারছি না, সারাক্ষণই কানে ফোন। তো একদম জুনের 1 তারিখ আমাকে 2011 সনে ফার্স্ট ফোন করে, আর জুনের 7 তারিখের মধ্যে আমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করে।
ও ফ্রেন্ডশিপ করতেই হবে, না করলে ওর বাজিটা জিতা হবে না। আর আমি তো ওটা জানি না, আমি করে ফেলি, যাক আমার সময়টা কাটুক। ওকে, এই পর্যায়ে আমরা একটা বিরতি নেব, খুব ছোট্ট একটা বিরতি। আমরা একটা জিনিস যেটা দেখছিলাম ওর গল্পে, সেটা হচ্ছে এক ধরনের সারল্যপনা, এক ধরনের কিশোরী, ও তো কিশোরী, 18 বছর হয়েছে মাত্র, তার আগের সময় গল্পও বলছে, এবং সেখানে ফ্রেন্ডরাই আসলে পুরো দুনিয়াটা জুড়ে থাকে একটা মানুষের, একটা বন্ধু। এবং একই সাথে ও যে ফ্যামিলিতে বড় হয়েছে, যে ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে বড় হয়েছে, সেখানে কিন্তু কোম্পানি দেবার মতো বা সময় দেবার মতো কেউ কিন্তু ছিল না, কারণ ওর মা কাজ নিয়ে ব্যস্ত থাকতো, ওরা একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে, এবং যেরকম একটা পরিবেশে ট্রিপিক্যাল মিডল ক্লাস আমরা বলতে পারি, ওরকম একটি পরিবেশও বড় হচ্ছে বৃষ্টি। এবং ওর জীবনে স্বভাবতই বিভিন্ন রকমের ওর বয়সী অনেক ছেলে আসছে, এবং সেটা ফোনের মাধ্যমে হোক বা যে কোনো ভাবেই হোক না কেন, সেগুলোকে সে পাত্তা দিত না, এবং এগুলো নিয়ে অনেক সময় ফ্রেন্ডরা মিলে মজা করতো। কিন্তু একটা সময় দেখলাম যে যেই ওয়েতেই আসছিল ছেলেরা, সেই জায়গাতে একটা ছেলে এসে ওকে নক করলো এবং যার সাথে সে ফ্রেন্ডশিপ করে ফেললো। এর পরের জীবনটা কি, এর পরের জায়গাটা কি, বা এর পরের ব্যাপারটা কি ঘটেছে, সেটা আমরা জানবো বিরতির পর। আচ্ছা, হ্যাঁ, আমরা আবার গল্প ফিরবো। বৃষ্টি, আমরা যেখানে ছিলাম যে এক সপ্তাহের মধ্যে সে আপনার বন্ধু হয়ে গেল। জি, পরে যখন ও আমার বন্ধু হয়ে গেল, আমি তখন ওর সাথে ফোনে কন্টিনিউ কথা বলতাম। ও আমাকে খুব পরিমাণ ফোন দিত, যা একটা লাভার দিতে পারে না, আর যার জন্য আমি কোনো কাজও করতে পারতাম না। কি ব্যাপার, আপনি এত ফোন দিচ্ছেন কেন? প্লিজ বৃষ্টি, তুমি আমাকে আপনি করে বলো না, মাসুম বলছে আমাকে, তুমি আমাকে তুমি করে বলো, যেহেতু আমরা ফ্রেন্ড। এরকম কথা বলতাম। আমার মায়ের চোখে একদিন ধরা পড়ে যায়। মা বলতেছে, কার সাথে এত কথা বলিস? আমি দেখতে চাই, নাম্বারটা ডিলিট করে দিই। মাকে বলি, না, কারোর সাথে কথা বলছি না, ওই হৃদয় ভাইয়া ফোন করেছিল। যেহেতু হৃদয় ভাইয়া ওই যে ছেলেটা আমাকে লাইক করতো, ওই ছেলেটাকে আবার আমার মা খুব সাপোর্ট করতো। ওই ছেলেটার কথা ভালো লাগতো আমার মায়ের, মানে ছেলেটা খুব ভালোবাসতো তো আমাকে, সে কারণে আমার মা বলতো ছেলেটা ভালো। বলেনি যে ছেলেটার সাথে লাভ কর, এটা কখনো বলিনি। যাই হোক, জুনের 5 তারিখ আমি ঢাকায় চলে যাই। 7 দিনের মধ্যে তো ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর ও তখন ফ্রেন্ডদেরকে বলছে, দেখ ফ্রেন্ডশিপ তো হয়ে গেছে, ওকে আমি পটাবো। আর কি বলো দোস্ত, মেয়েটা দেখতে নিশ্চয় অসাধারণ। কিন্তু ও আমাকে জিজ্ঞেস করেছিল, বৃষ্টি তুমি দেখতে কেমন? আমি বলেছিলাম, দেখেন ভাই, আমি দেখতে শ্যামলা, হালকা, বেশি মোটাও না, বেশি চিকনো না, তবে এই যুগের মেয়ে হিসেবে মোটাই বলে, যেহেতু আমার অল্প বয়স, মোটাই বলতে গেলে। এখন মাসুম হাসে, তুমি আয়তন কতটুকু? আমি বলেছি, সেটা তো জানি না, তবে আমার হাজবেন্ডের কাঁধে পড়লে আমার ভালো লাগবে। মানে মাসুমকে ধরনের কথা বলেছিলাম। তো মাসুম বলছে যে, বৃষ্টি তোমার চোখ কেমন? বলছিলাম, চোখ কেমন জানি না, আছে, চোখ দিয়ে দেখি তো আর কি। তো এই ধরনের কথাও প্রায় বলতো, বৃষ্টি তোমার চুল কেমন, তোমার ঠোঁট কেমন। আমি বলছি, দেখেন আপনি আমার ফ্রেন্ড, প্লিজ আমার ভিতরগত দিকে না যাওয়ার চেষ্টা করলে ভালো হবে। ও বলতে চাইতো যে, বৃষ্টি তোমার ছোট কি সেক্সি? তো আমি বলতাম, সরি কি বলেছেন আমি শুনিনি, অ্যাকচুয়ালি আমি না কানে কম শুনি। তো ও খুব রেগে যেত, কি কানে শুনো না, তুমি সবই শোনো। অ্যাকচুয়ালি এই কথাগুলো আমি অ্যাভয়েড করে যেতাম। কেন? আমার খুব ভয় লাগতো যে, হাই রে, ফোনে তো একটা সেক্সুয়াল ব্যাপার আছে, আর ও আমার সাথে যেভাবে এগোচ্ছে আমি ওর প্রতি উইক হয়ে যাচ্ছি, যেটা আমি বুঝতে পেরেছি। এবং আপনি চাচ্ছেন না যে আপনি উইকটা হন? হ্যাঁ, আমি চাচ্ছি না উইকটা হই। সেজন্য আমি কি করি, ওকে বলি যে, প্লিজ আপনি আর আমাকে ফোন করেন না, আমার আর ভালো লাগছে না। এখন ও বলতেছে, তোমরা মেয়েরা কি সবাই এরকম? আমি বলতেছি, দেখেন আমি তো আপনার সাথে লাভটা কিছুই করিনি, জাস্ট ফ্রেন্ডশিপ ছিল। ও অলরেডি ওর ফ্রেন্ডদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের লাভ হয়ে গেছে। পরে আমি মানে ওর সাথে এরকম প্রতিনিয়ত কথা বলতে বলতে এতটাই উইক, ও এত দারুণ দারুণ এসএমএস পাঠাইতো, ভাইয়া বিশ্বাস করবেন আমি অ্যাকচুয়ালি আরো বেশি উইক হয়ে যায়। আর ও যেহেতু বলছে ওর সজল নীরব এরকম একটা টাইপের, ওকে ভাল লাগবে, আরো তো বেশি ফিদা হয়ে যায় ওর প্রতি। ওর এসএমএস গুলো এই ধরনের ছিল, আমি কি বলতে পারি? জি প্লিজ। এই ধরনের এসএমএস করতো, দরজা বন্ধ, আলো নেই, আমি একা তুমিও একা, এই ধরনের এসএমএস, যে আমার হাত তোমার কোমরে, তোমার ঠোঁট আমার ঠোঁটে, সব শেষ হয়ে গেল। এরকম টেক্সট আপনাকে প্রতিনিয়ত করতো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ও এসএমএস লিখতে জানে, অত সুন্দর করে লিখতে জানে না। ও এসএমএস দিলে একটু ভুল হতো, যেটা আমি ধরতে পারতাম। ওকে, যাই হোক, তারপর আরো কিছু ধরনের টেক্সট দিত, যে কি জানি একটা এসএমএস দিছে, যেটা আমার স্মরণ নাই, তবে খুব খারাপ। মানে আপনি বলতে চাচ্ছেন যে মোরাললেস শারীরিক? হ্যাঁ, এই ধরনের একটা এসএমএস দিয়েছিল, যা আমি মানে দেখে খুব খারাপ লেগেছিল, যে ছেলেটা ভালো না। ও এত পরিমাণ ওয়েটিং থাকতো, যদি জিজ্ঞেস করতাম বাবা ফোন করেছে, যদি জিজ্ঞেস করতাম মা ফোন করেছে। ওর সবকিছুই যেন আমার কাছে অন্ধের মতো লাগতো, সব আমি বিশ্বাস করছি অন্ধের মতো। ওর কথা শুনে আমার মানে নিজের একটা চাইল্ডহুড বলবো না, আমার একটা কিশোর বয়সের মেমোরি মনে পড়ে গেল। ক্লাস 8 পড়ার সময় আমাদের কোন এক শিক্ষক আমাদের ক্লাসে এসে বললেন যে, বয়সটা আসলে এরকম একটা বয়স যে এই সময়টাতে কাকড়ে ও কোকিল মনে হবে। এবং ওর কথাটা শুনে হঠাৎ করে ঠিক সেটাই মনে পড়লো। আমি মিন করছি না যে ওর যার সাথে কথা বলছে সে ওরকম কিছু একটা, সে কি বা কি না সেটা আমরা গল্পের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত জানলে আসলে জানতে পারবো, কিন্তু ও যেটা ফিল করছে সেই বয়সটা আসলে ওকে ওই ফিলটা করাচ্ছে, আমি সেটাই আসলে বলতে চাচ্ছিলাম আপনাদেরকে। হ্যাঁ, তারপর এরপরে 1 মাস যাওয়ার পরেও আমাকে অফারটা দেয়, আই লাভ ইউ শব্দটা এসএমএস এর মাধ্যমে জানায়। আর আমি এটা দেখে মানে হতভম্ব হয়ে যায় যে এখন কি হবে, আমিও তো অনেকটা উইক হয়ে গেছি। ও যেহেতু আগেই নিজে বলে ফেলছে, যাক আমি একটু পাঠিয়ে দিই, শুধু 2 পাঠিয়ে দিয়েছি। তো হ্যাঁ, শুধু 2। ও আমাকে ফোন করে বলে, টুর মানে কি? আমি বলছি, টুর মানে কি? টুর মানে 3। তো বলতেছে, এর মানে কি? বলতেছি, আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না। তো বলতেছে, তুমি মুখ দিয়ে বলো। আমি বলতেছি, না না, আপনি তো আমাকে মুখ দিয়ে বলেননি, আমি কেন মুখ দিয়ে বলবো? তো ও বলতেছে, বৃষ্টি আই লাভ ইউ। আমি বলতেছি, আই লাভ ইউ টু।
এভাবে আমি আস্তে করে বলি। তো বলছে কি ব্যাপার, তুমি কি লজ্জা পাচ্ছ? অ্যাকচুয়ালি আমি ফার্স্ট কোন ছেলেকে আই লাভ ইউ টু বলি, যার কারণে আমার খুবই লজ্জা লাগছিল, আমার চোখটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। আর ও আমাকে বলেছিল যে বৃষ্টি, আমি তোমাকে যে লাভটা করি, আমি তোমাকে বিয়ে করতে চাই, ফার্স্ট দিনই বলেছিল। পরে এরকম ও আমার সাথে এরকম ফোনে টেস্ট করতে লাগলো, আমিও করতে লাগলাম, আর আমি ওকে সাপোর্ট করতাম। সাপোর্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আমি বলতাম, ও যখন আমাকে এসএমএস গুলো পাঠাইতো আমি উত্তর দিতাম যে বৃষ্টি আমি আসছি, তোমাকে আদর করছি, এ ধরনের এসএমএস তখন আমিও পাঠাইতাম ওকে। কি ধরনের পাঠাতেন এগুলো? সাপোর্টিভ, যে আসো, হ্যাঁ আসো, আমিও আছি তোমার জন্য, এই ধরনের এরকম। প্রায় আমরা 3 মাস ফোনে কথা বলি। হঠাৎ ও একদিন মানে বলতেছে যে আমরা দেখা করব, রোজার ঈদ সামনে দেখা করবে। আমার কলেজে ভর্তি হয়ে গেলাম, আমি গ্রামে ফিরে যাই, ওর সাথে আবার কন্টিনিউ কথা শুরু হয়। তো আমি বলছি দেখো, আমি তো পড়াশোনা শুরু করব, তুমি আর আমার সাথে বেশি কথা বলো না, আমার সমস্যা হবে। তো মাথায় আগুন ধরে গেল। ও বলতেছে যে পড়াশোনা, এত পড়াশোনার কি দরকার, মেয়েরা পড়াশোনা করে কি করে? বলতেছে আশ্চর্য, তুমি শিক্ষিত একটা ছেলে মূর্খের মতো কেন কথা বলছো? পড়াশোনায় খুব বেশি ফোন করতো। তো আমি বলতাম দেখো আমি পড়তেছি, প্লিজ ডিস্টার্ব করো না, মা দেখছে, প্লিজ আমাকে এভাবে ডিস্টার্ব করে না, আমি তো আছি তোমার, আমি তো লাভ করছি। তো এর ফাঁকে কি হলো, ওর ফ্রেন্ডরাও আমার সাথে ফোনে কথা বলতো, হ্যাঁ সবুজও কথা বলতো। আর মাসুম অলরেডি আমাকে বলে দিয়েছে নাম্বারটা কিভাবে পেয়েছে, ফয়সালার মাধ্যমে, সবুজের মাধ্যমে ও নাম্বারটা পেয়েছে। তখন আমি জানতে পেরেও আমি জিনিসটাকে এত মাইন্ডে নিইনি, কারণ যেহেতু আমি ওকে ভালোবাসি। ইউ অলরেডি ফল ইন লাভ। জি। পরে যখন আমি সবুজ বা হৃদয় ওর ফ্রেন্ড, ওদের সাথে কথা বলতাম, তো ও খুব খারাপ কমেন্টস করতো ওদের প্রতি, যে সবুজ ছেলেটা ভালো না, হৃদয় ছেলেটাও ভালো না, ওরা অন্যান্য মেয়েদের সাথে এগুলো করে, মানে ফিজিক্যালি। তুমি তো আমার লাভার, এখন আমারও কি মন চায় না তোমার সাথে ফোনে কিছু বলি, তুমি কেন এড়িয়ে যাও? ওকে। তো আমি বলতেছি দেখো এগুলো ঠিক না, তুমি যেদিন আমার হাজবেন্ড হবা সেদিনই আমি তোমার হব পুরোপুরি ভাবে। এখন ও বলতেছে তুমি এত অল্প বয়সে খুব বুঝে ফেলো, এত স্ত্রী পাকা মেয়ে ভালো না। এক একদিন এত রাগ করতো আমার সাথে, ফোনেই কথা বলতো না, এসএমএস পাঠালে কোনো অ্যান্সার নাই। ফার্স্টে ওকে আমি দাম দিতাম না, আমি রাগ করতাম, ও নিজে আমার রাগ ভাঙাতো। এরপরে আমি এতটা উইক হয়ে যায় যে ও রাগ করলে আমি ওর রাগ ভাঙাতে যেতে হয়, বা আমি রাগ করলে আমি নিজে সেদেই ওকে ফোন করতে হয়। পরে এরকম দেখা করার পর্বটা আসে, ও বলতেছে যে বৃষ্টি চলো আমরা দেখা করি। দেখা করতে গিয়েছিলাম আমি, রোজা ঈদের পরপরই দেখা করতে যাই। এখন ওকে আমি একটা কালো শার্ট পরে আসতে বলেছিলাম, যেটা আপনার পরা। পরে যাই হোক একটা কালো শার্ট পরে ও আসে, আমরা ওই লক্ষ্মীপুর রেস্টুরেন্টে যাই, যেখানে আমার ফ্রেন্ডের সাথে আমরা দেখা করেছিলাম, ফ্রেন্ডের লাভারটার সাথে, রিমা। তো ওখানে দেখা করার পর আমি কি করি, ওকে ফোনটা দিচ্ছি, এখন দেখি একটা ছেলে আসছে, এত সুইট, অনেকটাই নীরব, যেটাকে বলে নীরবের মতোই। ও যেহেতু বলেছে আমি নীরবের মতো, আচ্ছা নীরব মানে কিন্তু এখানে যে নীরবকে বলা হচ্ছে সে আসলে মডেল নীরব, এবং নাটক করতে, এখন নাটক করা বন্ধ করে দিয়েছে, এখন সিনেমাতে কাজ করছে আর কি, জনপ্রিয়, কোয়াইট পপুলার। ওকে, তারপর তো ওর মতে একটা ছেলে ঢুকছে রেস্টুরেন্টে, আমি তো দেখে ফিদা, এই আমার সেই স্বপ্নের পুরুষ, আমি তো পাগল। আমার ফ্রেন্ড, আমার সাথে একটা ফ্রেন্ড যে ফারহানা, ও আমাদের বাড়িরই, আমার সম্পর্কে খালাতো বোন হয়। ও বলতেছে ও বৃষ্টি আমি শেষ, তুই আমাকে ধরা। আমি বলি না না, আমি তোকে ধরতে পারবো না, আমি ওকে ধরি। এখন ছেলেটা ঢুকছে আর ছেলেটা খুব সুইট মোমেন্ট নিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি ভেবেছি বুঝিও, এমন টাইমে একটা মেয়ে এসে ওর হাত ধরে উঠে গেল সিঁড়ি দিয়ে। খুবই খারাপ লাগলো ভাইয়া, বিশ্বাস করবো না, আমার কষ্ট মানে বুকটা ফেটে যাচ্ছে। মেয়েটাকে মারতে ইচ্ছে করছিল? মেয়েটাকে কি ছেলেটাকে মারতে ইচ্ছে করছিল, যাই হোক। পরে হঠাৎ দেখি কালো শার্ট পরা একটা ছেলে এগিয়ে আসছে ফোন নিয়ে, সাথে লম্বা একটা ছেলে কালো, উনি হচ্ছে হৃদয় ভাইয়া যার কথা আমি বলতাম, আর একটা ছেলে নয়ন। তো ও আসছে ধাপে ধাপে এগিয়ে, আমি তাকিয়ে দেখি কালো শার্ট পরা বেটে একটা ছেলে। তখন ও খুব ফ্যাটি ছিল, যার কারণে ইনটা করার কারণে ওকে আরো মোটা লাগছে, ভুঁড়িটা একটু বের হয়ে আছে, আর মাথাও চুল কম। এত খারাপ লাগছিল দেখতে, যা বলার মতো না। আমি তো দেখে আমার চোখ দিয়ে তখন অনবরত পানি পড়ছে। আগে দেখে ফেলেন? ও এসে কিভাবে বুঝলেন যে ওই ছেলেটাই? ও কি করলো? আমি দূর থেকে দেখে বুঝে ফেলছি, যে দূর থেকে বলতে গিয়ে আমার একটু অনেকটা কাছেই চলে আসে। যখন আমি রেস্টুরেন্টের সামনে থাকি তখন ও বলছে হ্যাঁ বৃষ্টি তুমি কোথায়? ও ফোনে বলছে? হ্যাঁ। আমি তখন সাইড থেকে শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, যে এভাবে ঠকাইলো আমারে। বলেছে হচ্ছে দেখতে সজলের মতো, সজলের মতো, নীরবের মতো, দেখতে হচ্ছে কুমড়ো পটাশ। যাক, দেখে খুব কষ্ট পেলাম। ফারহানাকে বলছি দেখ আমি কিছুতেই দেখা করবো না, আমি চলে যাই। ফারহান আমার হাত চেপে ধরলাম, যেভাবে আমি রিমার হাত চেপে ধরেছিলাম যে না আজকে খেয়েই যাবো। ফারহান এরকম বলতেছে আজকে খেয়ে যাবো না, আমার ছেলেটাকে চয়েস হয়েছে, তুই না করলে আমি করবো। পরে আমি বলতেছি আমার তো চোখ দিয়ে পানি পড়ছে, বৃষ্টি প্লিজ হতাশ হইস না, ছেলেটা যেহেতু এত দূর থেকে এসেছে, চট্টগ্রাম থেকে সারাটা রাত জার্নি করে, প্লিজ ওর সাথে দেখা কর, ওকে এভাবে ঠকাইস না। যাক, খুব মায়া দয়া হলো, যেহেতু আমাকে ভালোই বাসে, এত দূর থেকে এসেছে, দেখা করে আর যোগাযোগ রাখবো না, এই ধরনের একটা কথা আমার ব্রেনে ঢুকে যায়। পরে ও আমাকে দেখতে পায়, দেখে আমার থেকে চোখ সরিয়ে হঠাৎ করে আমার বান্ধবীর দিকে চোখ দেয়, দেখে মনে মনে বলতেছে এই বকার সাথে প্রেম করেছিলাম,
বকা বলতে মানে একদম শুকনা। ও বলছে মানে আপনি মাসুম, শুকনা নাকি আমার ফ্রেন্ডটা ফারহানা অনেক চিকুন, মানে ও মনে করেছে যে ও ও হচ্ছে বৃষ্টি, Okay. হ্যাঁ, যার কারণে ওকে দেখে খুব একটা মন খারাপ। Shocked, হ্যাঁ। আর ওর ফ্রেন্ডটা হৃদয় আমাকে চয়েস করে বসে, বলতেছে দোস্ত জিনিসটাকে আমার খুব চয়েস হয়েছে, জিনিস বলেছিল নাকি আমি শুনেছি পরবর্তীতে, ও যদি বৃষ্টিও হয় তাহলেও আমি ওকে নিব। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে যখন উঠছি আমার তো খুব মাথা ব্যথা ওকে দেখে, টেনশনে। তো আমার ফ্রেন্ড তো খুব খুশি, খেতে বসি, ও আমার সেল নাম্বারে ট্রাই করছে, এমন টাইমে আমার পার্সের মোবাইলটা বেজে ওঠে, যার কারণে মাসুম বুঝতে পারে যে আমি বৃষ্টি। মাসুম মুচকে একটা হাসি দেয়, আর হাসি দিয়ে আমার কাছে এসে বসে বলতেছে কেমন আছো বৃষ্টি, কি করছো, মাকে কি বলে এসেছো। আমি অনবরত তার উত্তর দিচ্ছি, বাট ওর দিকে তাকাচ্ছি না। আমি ঠিক হাতটা কপালে এরকম দিয়ে টেবিলের উপরে আমি ওর দিকে তাকাচ্ছি না, অন্যদিকে তাকিয়ে আছি। তখন ও বুঝতে পারে যে আমি ওকে চয়েস করিনি। Okay. সবাই খাওয়া দাওয়া হলো, আমরা বের হয়ে গেলাম, সিএনজি তে উঠলাম। আমাদের ওখানে একটা এলাকা আছে বটতলি, যেখানে আমার নামতে হবে। সিএনজি তে যখন উঠলাম, ফারানা খুব চালাক, ও আমার আগে উঠে গেল, যার কারণে আমি মাসুমের সাথে বসতে বাধ্য হলাম। সারাটা পথ কিছুই বললো না, কিন্তু ওর মনটা খুবই খারাপ, যেটা আমি বুঝতে পারি। ওর ফ্রেন্ডের সামনে বসে ওরা আয়নাতে ইশারা দিচ্ছে, আমি যেটা দেখতে পেয়েছি যে আমার হাত ধরতে বা কিছু, ও আমার হাত ধরার চেষ্টা করে, আমি ওর হাতটা ঝাড়ি দিই, প্লিজ হাত ধরবে না, ভালো লাগছে না। এখন মানে তো ও কি করলো, একটা চালাকি করলো, ও আজকে ছবি তুলবো। এখন ওরা খুব সিনক্রেট করছে বটতলিতে নেমে যে স্টুডিওতে চলো ছবি তুলবো, আমরা এত দূর থেকে এসেছি। ওর ফ্রেন্ডরা বেশি চাপ সৃষ্টি করছে, সাথে ও। তখন আমি চালাকি করি কি, আমার ফ্রেন্ডকেও আমাদের সাথে নিয়ে নিই, মাসুমের সাথে। মাসুম মাঝখানে থাকে, ওর ফ্রেন্ডরা দুজন ছাড়া আমরা তিনজন তুলি। আর পরে আমি রীতিমতো সিএনজিতে উঠে যাই, বাসায় চলে আসবো। বিকাল হয়ে যায় আমাদের ঘুরতে ঘুরতে। সিএনজি ভাড়াটা নাকি অলরেডি দিয়ে দিয়েছে, আমি জানতাম না, বাসা আসার পর জানতে পারি সিএনজি এলাকায় যখন টাকাটা দিই। কিছু আচার জানতো, আমি আচার খুব লাইক করি, আচার আর কিছু মোটর ভাজা এগুলো কিনে দেয়। কিনে দেওয়ার পর আমি নিতে চাই না, খুব জোর করেই আমার ফ্রেন্ডের হাতে তুলে দেয়। যাই হোক, বাসায় রীতিমতো ফিরে আসি, আর তো আমার মাথা ধরা, কানতে কানতে বালিশ ধরে, হাইরে কি করলাম, কানতে কানতে আমি শেষ। যে ফার্স্ট লাভ এভাবে ধোকা খাইলাম, যে ওকে দেখে আমার পছন্দই হলো না, কি করবো। ফারানা বলতেছে, ও আমাকে খুব সাপোর্ট করছে যে বৃষ্টি দেখ, চেহারাটাই সব না, ভালোবেসে দেখ ও তোকে উজাড় করে ভালোবাসা দিবে। যে ছেলেটা এত দূর থেকে তোর কাছে আসতে পেরেছে নোয়াখালীতে, তুই কেন পারবি না? একটা ছেলে একটা মেয়েকে এতক্ষণ ফোন করে, ও 24 ঘন্টার মধ্যে ও 12 ঘন্টায় আমাকে ফোন করতো। এত পরিমাণ মানে পাগল ছিল আমার জন্য, যেটাকে এক কথায় বলে। যাই হোক, এরকম করতে করতে ও আমার সাথে ফোন করে যে বৃষ্টি আমি তোমাদের বাড়িতে আসবো এর পরের দিন। এখন আমি বলতেছি কি বলো, হঠাৎ করেই ও বলতেছে তোমার সাথে আমার কথা ছিল যে তুমি আমাকে বাড়িতে নিবা। তো এখন আমি বলতেছি দেখো এটা সম্ভব না, আমার খুব ভয় লাগতেছে, যে ছেলেটাকে চয়েস হয় নাই, ওকে তো বাড়ি দিয়ে দেবো, বাড়ি চিনালে সমস্যা। পরে এখন ফারানা বলতেছে যে দেখ ও বাড়িতে আসতে দে। পরে বললাম যে বাড়িতে আসো, ঠিকানা দিলাম। ও কিছু নাস্তা পানি নিয়ে বাড়িতে আসে। কিন্তু আরেকটা কথা বলি যে আমার মা স্বপ্নের ওষুধ দেয়, স্বপ্নে পাওয়া একটা ওষুধ, যাদের চুল পড়ে যায় তাদেরকে একটা ওষুধ দেয়, এখানে কোনো টাকা পয়সা নেয় না। আপনি স্টুডিও থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনার আম্মার ফোন নাম্বার এবং কোথায় থাকেন আমাকে বলে যাবেন, কারণ ইদানিং আমার মাথার চুল অনেক বেশি পড়ে যাচ্ছে। এবং একই সাথে শ্রোতারা, আপনারা যদি ওর আম্মার কাছ থেকে সেই স্বপ্নে পাওয়া ওষুধ নিয়ে আপনাদের মাথার চুলের পড়ানো ঠেকাতে চান, তাহলে তো সত্তর যোগাযোগ করুন হ্যালো 8920 তে। ওকে, দ্যাটস রিয়েলি কুল। আমরা রেসপেক্ট করছি, কারণ এগুলো তো বিশ্বাস যাদের আছে তারা তাদের প্রতি অসম্মান করা হবে নিশ্চয়ই না। একটু মজা করছিলাম। ইফাকে আরেকবার মনে করে দিই, হ্যালো 8920 আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2 আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে শাকিল এবং সাফরিন, হ্যালো 8920 টিম মেম্বার, এবং রয়েছে বৃষ্টি, যার জীবনের গল্প আমরা শুনছি। বৃষ্টির বয়স 18 বছর। বৃষ্টির জীবনের গল্পের আমরা একেবারে ক্লাইম্যাক্স মোমেন্টের দিকে যাচ্ছি এখন ধীরে ধীরে। এবং আপনি চাইলে বৃষ্টিকে নিয়ে কোনো প্রশ্ন এবং বৃষ্টিকে গিয়ে দেখতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দিবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফেসবুকে বৃষ্টিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস বা প্রশ্ন করতে পারেন। facebook.com/hello8920, বানানটা হচ্ছে HELLO8920, যেখানে ছিলাম বৃষ্টি। পরে ও আমাদের বাড়িতে আসতে চায়, আমি ওকে বাড়িতে আনি। যে মানুষটাকে পছন্দ হলো না, সে মানুষটাকে বাড়িতে নিয়ে আসলেন শেষ পর্যন্ত। অ্যাকচুয়ালি আমি খুবই উইক হয়ে যাই, বলেছিলাম না আমি ওকে খুব ভালোবেসে ফেলি, যার কারণে ফ্রেন্ডেরও সাপোর্ট পাই। বলে যে না ঠিক আছে, চেহারা দিয়ে কি হবে। পরে আমি মাকে বলি যে মা আপনি তো চুলের ওষুধ দেন, এরকম এরকম আমার একটা ফ্রেন্ডের বড় ভাই আসবে, ওর নাম রাজু, মিথ্যে কথা বলি, আর এটা মাসুমের শিখানো। আসার পর ওর ফ্রেন্ড ওই দুজনকে নিয়ে আসলো, আমরা অনেক নাস্তা টাস্তা দিয়ে ওকে। পরে আমার মা ওষুধটা খুঁজতে গেল, তখন আমরা খুব দুষ্টুমি করছিলাম, হাসাহাসি করছিলাম। তখন আমার মনেই হচ্ছিল না যে কালকে আমি ছেলেটার জন্য কেঁদেছিলাম। পরে ভালোবাসাটা আসলে এতটাই হয়ে গেছিলাম, যেভাবেই হোক আপনার বয়ফ্রেন্ডের মাথার চুল যেভাবেই হোক গজাতে হবে, এবং সে কারণে আপনার মার স্বপ্নে পাওয়া ওষুধ তাকে আপনি ব্যবহার করেন। হ্যাঁ, আর এটার উদ্দেশ্য ছিল ও আমাদের বাড়িতে চিনবে, ও আসলে অ্যাকচুয়ালি ওষুধের জন্যই আসেনি। ওখানে হচ্ছে কি আমাদের দরজাটা খোলা ছিল, দরজাটার সামনে একটা কারেন্টের তার ছিল, যেখানে কবুতর দুইটা ওরা ওদের লিপে কিস করছে। মাসুম আমাকে ডাক দিল, বৃষ্টি বৃষ্টি দেখে যাও। আমি পাশের রুমে ছিলাম, আমি দৌড়ায় যাই, কি হয়েছে দেখো কি সুইট মোমেন্ট। মানে ও আমাকে আস্তে আস্তে ইজি করছে। আমি বলতেছি কি দেখাও, ছি এটা বললে মানে লজ্জা পেয়ে রুমে চলে যাই। পরে ও আমাকে আবার ডাক দেয়, পরে ওর ফ্রেন্ড ইয়ে করতেছে, ইশারা দিচ্ছে যে কর, যেভাবে হোক আমরা সরে যাই। ওরা বের হয়ে যায়, ও মানে কথা বলতেছে, এমন টাইমে আমার একটা গালে কিস করে দেয় ফার্স্ট।
আর যার কারণে আমি বলতেছি যে এটা কেন করলা, ও বলতেছে এটা করতে পারি, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, এত দূর এসেছি, তোমার থেকে কিছু পাওয়ার তো আমার আছেই। পরে আমার ফ্রেন্ডকে আমি কথাটা বলি যে দেখ ও এরকম করতেছে, আর ও ঠোঁটেও দিতে চাচ্ছে। এখন আমার ফ্রেন্ড বলে না 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 আর কিছু করিস না, তাহলে সমস্যা হয়ে যাবে। এখন যাই হোক ওকে আমি কিছুতে আর ওটা করতে দিই না, ঠোঁটের কিসটা করতে দিই না। ও খুব রাগান্বিত হয় আমার উপর। আমার মা চলে আসে, ওষুধটা ওকে দেয়, সন্ধ্যার সময় আমাদের বাড়ি থেকে চলে যায়। তো এরকম আবার ফোনে কথা, সারাক্ষণ কথা, সুযোগ পেলেই কথা বলতেই থাকি। হায়রে পড়াশোনা, ও প্রাইভেটে পড়তেছি, ফোন, প্রাইভেটে পড়তেছি, SMS। আমিও লুকিয়ে লুকিয়ে SMS দিচ্ছি যে আমি প্রাইভেটে পড়ে। অলওয়েজ এরকম করতাম। তো ভাই এখান থেকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, স্টুডিওতে যে ছবিটা আমাদের ফার্স্টে তোলা হয়, ওই ছবিটার এক কপি ছবি আমাকে দিয়ে যাওয়া হয় যেদিন আমাদের বাড়িতে ও ফার্স্ট আসে। ওই ছবিটা বের করে করে মাঝে মাঝে ওকে আদর করতাম। ও আমাকে জিজ্ঞেস করতো, বৃষ্টি তুমি কি ছবিতে কিছু করো? আমি বলি ছবিতে কি করবো, ছবিতে তো কিছু করার নাই, ছবিতে তো একটা মানুষ, ওকে ধরা যায় না। তো বলতেছে না ঠোঁট দিয়ে কিছু করো না, আমি তো অনেক কিছু করি। আমি বলতেছি আচ্ছা নেক্সট, তারপর কি অবস্থা তোমার, মানে আমি কথাগুলোকে এড়িয়ে যেতাম। তো বলতেছে দেখো যখনই তোমার সাথে আমি কিছু বলতে চাই লাভারের বিষয়ে বা কোনো রোমান্টিক দৃষ্টিতে যাই, তখন তুমি এড়িয়ে যাও, কেন এই জিনিসটা হয়? বলতেছি আমার ভাল লাগে না। কেন তোমার ভাল লাগে না, তুমি কি মেয়ে না? বলতেছে হ্যাঁ আমি মেয়ে। তো তা কেন তোমার ফিলিংস হয় না? আমি আমার ভয় লাগে। তো আবার দেখা করার সিদ্ধান্ত নেয়। ওকে, এই যে ছবিটা আপনি দেখলেন আপনার সামনে, এই জামাটা পরি। আমি টিউশনি করতাম, কয়েকটা বাচ্চা পড়াতাম কলেজের পাশাপাশি। তো বাচ্চাদেরকে যখন পড়াতাম তো ওদের টাকা দিয়ে এই ড্রেসটা আমি বানাই, যেহেতু মাকে বলিনি, লুকিয়ে বানাই। মা কখনোই জামা কাপড় দিয়ে আমাকে কষ্ট দিত না। আমার অনেক জামা ছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল যেহেতু ওর কাছে যাব, একটা ভালো ড্রেস নতুন করে বানিয়ে যাব। এটা নিজেই বানাই। বানানোর পর আমি ওর সাথে দেখা করতে যাই। ওইদিন মাকে বলি জন্মদিনে যাই। মা বলতেছে সকালবেলা কিসের জন্মদিন? ওই সময় খুবই শীত, এটা হচ্ছে নভেম্বরের দিকে, 2011 সালের ঘটনা। পরে যখন ও আসে, ওর সাথে দেখা করতে যাই, ওকে মানে অনেকটা ভাল লাগে আমার থেকে, কেন জানি। মানে ভালো লাগাটা যেটা একটা জায়গায় স্থবির হয়ে গিয়েছিল, সেটা নতুন করে আবার টার্ন নিচ্ছে, রাইট? জি। ও বলতেছে চলো আমরা ওই রেস্টুরেন্টে যাই। আমি বুঝতেছি যে ও আমাকে কিস করার চেষ্টা করতেছে, যার কারণে আমি ভয় পেয়ে যাই। ও ওইখানে চেষ্টা করে কিস করার, আমি দিইনি, যে দেখো প্লিজ এটা করো না, এটা পেয়ে গেলে তুমি বলবা যে মেয়ে ভালো না। ও খুব চেষ্টা করে, বাট ও এটার চলে আসার কারণে আর এটা হয় নাই। পরে যাক এখানে খাওয়া দাওয়া হয়, ও খুব রাগান্বিত, চোখ টোক লাল হয়ে যায় ওর। সিএনজিতে রীতিমতো উঠে ঘুরতে বের হলাম। ওর চিন্তাধারা কি ছিল, যখন ও এসেছিল ও ভেবেছিল আমি অন্যরকম একটা সুন্দরী একটা মেয়ে, ঠিক আছে। পরে ও আমাকে বলছে যে বৃষ্টি আমি ডায়েরিতে তোমাকে নিয়ে একটা কমেন্টস করছি, সুন্দর একটা কথা লিখেছি। আমি কি আমাকে বিয়ে করবা? এখন বলতেছে হ্যাঁ 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 এটাই লিখেছি। এখন ও আমাকে লক্ষ্মীপুরে একটা চর জায়গা আছে, আমাকে নিয়ে যাওয়ার পর খুব একটা আনইজি ফিল করিনি তখন। আর ওকে দেখে যতই আমার কাছে ঘেসছে আমার কেন জানি ভালো লাগছে, আমার হাত ধরছে, জিনিসগুলো আমি নিজ থেকেও ধরছি। আর আমি সবসময় একটা দুষ্টুমি করে ওকে ফোনেও বলতাম, আর দেখা হওয়ার পরও বলি যে আমি বউ হব, এই তো মনের বাসনা। এটা বেবি নাজনীর কণ্ঠে চিকুন করে বলতাম, আর ওকে খুব হাসাইতাম। আপনি কি একটু আমাদেরকে শোনাবেন কিভাবে? হ্যাঁ অফকোর্স। আমি বউ হব, এই তো মনের বাসনা, মানে বেবি নাজনীর মতো বলতাম। দ্যাটস রিয়েলি কুল। ওকে, আর বেবি নাজনীনের গান, রাইট? ইয়েস। পরে যখন আমি দুষ্টুমিটা ওর সাথে করছি, ওর সব ফ্রেন্ডরা হাসতে হাসতে শেষ, ও হাসছে। বৃষ্টি তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওর ফ্রেন্ডরা বলছে ভাবি প্লিজ আপনার এই অভিনয়টা আমাদের খুব ভালো লাগে। লক্ষ্মীপুর চরের এলাকা যখন যাওয়ার পর ও ফ্রেন্ডের সাথে কি জানি বলা করছে দূরে গিয়ে। ওর আশা ছিল আমাকে একটা ইয়েতে নিয়ে যাবে, ওখানে একটা নদী ছিল, নদীর ওপার নিয়ে যাবে, ওখানে নাকি প্রেমিকেরা ঘুরে। এখন আমার ফ্রেন্ড বলতেছে দেখ আমার ভয় লাগে, ছেলেরা এরকম নানা খারাপ জায়গায় নিয়ে যায়, আমার ভয় লাগে। এখন আমি বলতেছি দেখ ও আমাকে ভালোবাসে, নিশ্চয়ই আমাকে কিছুই করবে না। তো আমাকে বলতেছে চলো আমাদের এই নদীটা পার হলে চাঁদপুরে যাওয়া যাবে। তো আমি বলতেছি না 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 কি বলো? বলতেছে না চাঁদপুরে গিয়ে আমরা আবার চলে আসবো। তখন ও বলতেছে আমার একটা উদ্দেশ্য আছে তোমাকে নিয়ে। কি উদ্দেশ্য? ও বলে না। আমি বারবারই বলতেছি কি তুমি ওকে বিয়ে করবা? আমি হাসতেছি। এখন বলতেছে কি তুমি একটা ছোট মেয়ে, তোমাকে এখন কি বিয়ে করবো? যাই হোক আমি মাকে বলে এসেছি আমার সন্ধ্যার আগেই ফিরতে হবে। মাকে কি বলেছিলেন আপনি? জন্মদিনে যাব। মা বলেছে সকালে কিসের জন্মদিন? এক্স্যাক্টলি, হ্যাঁ একটু সেটা বলছিলেন। হ্যাঁ তারপর আমরা ইয়েতে যাই, লক্ষ্মীপুর আবার ফিরে আসি, জুমুর হলে যাই আমরা ছবি দেখতে। অঙ্ক একটা ছবি চলছে ডিপ জলের, ওই ছবিটা দেখতে যাই। হল এত অন্ধকার, আমার লাইফে ফার্স্ট যাই, দেখে ভয় পেয়ে যাই প্রথম হলে। হ্যাঁ আমি বলতেছি হাই রে এত অন্ধকার কেন, কিছুই দেখা যায় না আশপাশের মানুষ ছাড়া। তো ও আমাদের সিটটা নেয় দোতলায়, আমি আর যে সিটে বসি আমাদের পিছনে আমি হঠাৎ তাকাই, দেখি একটা ছেলে একটা মেয়ের সাথে খারাপ কিছু করছে, যেটা দেখে আমি মানে ভয় পেয়ে যাই। তখন আমি বলতেছি ফারানা তুই মাঝখানে বস। ফারানা বলতেছে কেন? বলতেছি দেখ এখানে আমার ভালো লাগতেছে না। ফারানা বলে কেন? আমি কই যে দেখ। ফারানাকে আমি দেখাই, ও দেখে তো শেষ। ও মানে বলতেছে কি দেখাইলি আমার, আমি তো শেষ। মানে একটা ছেলে একটা মেয়ের সাথে খারাপ কিছু করছে যেটা আমরা দেখতে পাই অন্ধকারে। তো এখন মাসুম ওই জিনিসটা দেখে,
মাসুম আমাকে কানের কাছে যে হালকা পাতলা কিছু বলতে থাকে যে চলো না বৃষ্টি কিছু করি। কি হয়েছে তোমার? আমি বলতেছি আমার ভালো লাগতেছে না, চলো আমরা চলে যাই। ও বলতেছে দেখো লাভার থেকে মানুষ চাইতে পারে, তুমি এমন করো কেন? আমি বলি না আমার ভালো লাগে না। এখন আমার উদ্দেশ্য ছিল না এখান থেকে বের হতেই হবে যে করে হোক। এখন আমি বলতেছি আমার বাথরুম ধরছে, আমি বাথরুমে যাবো। এটা বলে আমি বের হয়ে যাই, মাসুম কি করে আমার পিছন ধরে। আমি যখন বাথরুমে ঢুকবো ও ঢুকে পড়বে। ও আমাকে বলতেছে আমি কি তোমার সামনে কি বাথরুম করবো নাকি? এখন বলতেছে পরে আমি এখানে আর যাই না বাথরুমে, যে আমি যাবো না। তো আর কি ওর ফ্রেন্ডদেরকে ডাকে আনে যে চল ও ছবি দেখবে না। পরে যাক এরকম রীতিমতো শীত পড়তেছিল, আমরা দুজনে হাঁটছি রাস্তা দিয়ে। ওর গায়ে একটা সোয়েটার ছিল যেটা আমাকে দেয়। এখন আমি বলতেছি কি ব্যাপার, তুমি কি রোমান্টিক মুহূর্ত আনতে চাচ্ছ যে ছবির মতো নায়িকার গায়ে জড়িয়ে দেওয়া? না দিও না আমাকে, আমার শীত তেমন লাগছে না। তারপর ও জোর করে দেয়। যাই হোক আমরা রীতিমতো সিএনজিতে উঠি। ও যেটা করে ও আমার হাতে টাচ করে ও অন্যদিকে যেতে চায়। ওকে একটা ধাক্কা দিয়ে যে এমন করো কেন, তুমি সবসময় এমন করো। আমি মানে রেগে যাই, যার কারণে ওর ফ্রেন্ড বলে কি হয়েছে, ও বলতেছে না কিছু না। ও বলতেছে চলো স্টুডিওতে যাবো ছবি তুলবো। আমি বলতেছি না কিসের ছবি, সারাক্ষণ এত কিসের ছবি, কারণ আমার তো রাগ উঠে আছে। ও আমাকে এরকম খারাপ কমেন্ট বারবার করছে। তো আমি স্টুডিওতে খুব রিকোয়েস্ট করার পর আবার ছবি তুলি, এভাবে ক্লোজলি ছবিটা তুলি। মানে এই ছবিটা সেই সময় তোলা ছবি? হ্যাঁ সেই সময়। আরেকবার একটু দেখতে চাই। পেছন দিক থেকে আপনাকে ধরা, হ্যাঁ আমাকে ধরে রেখেছে। ওকে হ্যাঁ, তারপর পরে যখন আমি একা ওই রুমে ছিলাম, বোরকাটা পড়ছি, এমন টাইমে ও ভিতরে ঢুকে যায় যেটা আমি দেখিনি। আর ও ঢুকে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে খুব শক্ত করে ঠোঁটে একটা কিস করে, যার কারণে আমি কেঁদে ফেলি। আর ওকে একটা ধাক্কা দিয়ে বলি বেয়াদব তুমি আর কখনো আমাকে ফোন করবা না, তুমি একটা বাজে ছেলে। এটা বলে কেঁদে দিই আমি, যেটা ও কখনোই আশা করতে পারেনি আর আমিও ভাবতে পারিনি এই ধরনের কিছু একটা আমি বলবো। যাই হোক বের হয়ে যায়, আমার ফ্রেন্ড আমাদের চিৎকার শুনে ভিতরে ঢুকে। ফ্রেন্ড বলে কি হয়েছে বৃষ্টি? আমি বলি না কিছু না। কথাটা আমি সিনজিতে আমার ফ্রেন্ডকে বলি যখন বাসায় ফিরে যাচ্ছি। আমার ফ্রেন্ড বলে দেখ আরো অনেক কিছু হয়, তুই কেন এত আপসেট হস? ওকে তুই ভালোবাস, কি হয়েছে? আর ওর তো থেকে চাইতে পারে যে ছেলেটা তোর পিছনে এত টাকা খরচ করতেছে, বারবার আসতেছে। এর মাঝে আমি ওর সাথে 2-3 দিন কথা বলিনি এই সিনক্রেটটা করার পর। তারপর ওর সাথে আমি আবার কথা শুরু করি, রাগ ভাঙায় ও আমার, আর কখনো এমন করবে না। এখন এক পর্যায়ে ও বলে যে বৃষ্টি আমি দেশে আসবো 14 ফেব্রুয়ারি 2012 সালে, একসাথে দেখা করে আমি চলে যাব ঢাকায়, আমি চাকরি করবো, একটা জব করবো। তখন আমি জানতে পারি যে ও চট্টগ্রামে একটা ব্যবসায়ী ছেলে, আর প্লাস ও নিজেও ব্যবসা করে। হ্যাঁ, তো পড়াশোনার বিষয়টা জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। মানে পড়াশোনার আপনি কি জিজ্ঞেস করতেন যে তুমি কিসে বড়, সারাক্ষণ দোকান নিয়ে ব্যস্ত থাকো, যাও না? তো বলতেছে ভার্সিটিতে কি সারাক্ষণ যাওয়া লাগে? বুঝাতো আপনাকে যে ভার্সিটিতে পড়ে। হ্যাঁ, তো ও আসলো 14 ফেব্রুয়ারি গ্রামে। ও আমার সাথে দেখা করবো একটা হোটেলে উঠে, লক্ষ্মীপুর। আমি আর দেখা করি না, কারণ আমার তখন জ্বর ছিল। আমি বলছি যে আর কয়েকদিন যাক, মা তখন ঢাকায় আর আমি তখন আমার একটা মামানির কাছে থাকি গ্রামে। ঠিক আছে জ্বরটা ভালো হোক, আমি তোমার সাথে দেখা করবো। তো ফেব্রুয়ারি 20 তারিখ আমার সাথে দেখা করি। দেখা করার পরে যেটা হয়, ও আমাকে অফার করে ফিজিক্যাল রিলেশন করার জন্য, ফেস টু ফেস, যে আমি তোমার সাথে এটা করবো। আর এটা করে রেস্টুরেন্টে, যে চলো তুমি আমার হোটেলে চলো যেখানে আমি উঠেছি। আমি তো মানে বলতেছি দেখো তুমি যদি এটা করতে চাও তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করে গ্রামে রেখে যাও। তো ও বলতেছে যে না আমি তোমাকে বিয়ে করে গ্রামে রেখে যাবো কেন, বিয়ে করলে আমি আমার বউ আমার সাথে নিয়ে যাবো, যেহেতু আমি বউ ছাড়া থাকতে পারবো না। তো এখন আমি বলতেছি না দেখো আমি পড়াশোনা করতেছি, আমার মা আমাকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আমি পারবো না ওনার মনে কষ্ট দিতে। ও আমাকে বিয়ে করতে কেন জানি এড়িয়ে যাচ্ছে। যে আমি বলি সামনে তো কাজী অফিস আছে, আসো। আমি খুব সাহস করে বলছি যে আসো, বিয়ে করো, তুমি যা করার করো, আমার কোনো প্রবলেম নেই। তো বলতেছে কেন তুমি এমন করছো, মানে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না যে আমি তোমাকে ফিজিক্যাল রিলেশন করার পর আমি তোমাকে আর ভালোবাসবো না? আমি বলি এক্স্যাক্টলি রাইট, যেটাকে বলে আমি চাচ্ছি যাতে তুমি আমাকে বিয়েটা করে এটা করো, কারণ এটা যদি তুমি না করো তাহলে আমি ভেবে নেবো যে তুমি আমাকে ইউজ করে চলে যাবে আর ফিরবা না। তো বলতেছে এত চালাক কেন তুমি? আমাকে বলতেছে, বলি দেখো চালাক আমি না, চালাক তোমরা বানাইছো। তখন বলতেছে আর কয়জন থেকে এরকম হয়েছো? বলি দেখো ঠিক করে কথা বলো, দেখো তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জানো, আমার বাবা আমার মাকে ঠকিয়েছে, যার কারণে আমি এই জিনিসগুলো ভয় পাই। তুমি আমাকে একবার ঠকালে পরে আমি কি করবো? তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশনটা করো, পরে আমি না হয় এটা জানবো, হয়তো আর কেউ জানবে না, কিন্তু এমনও সময় হতে পারে হয়তো জেনেও যেতে পারে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আমার ভালো জায়গায় বিয়েও হবে না। এগুলো বলতেছে ও তার মানে তুমি আমাকে ভালোবাসো না। আমি বলতেছি তার মানে এটা দিলে তুমি বুঝবো আমি তোমাকে ভালোবাসি। বলতেছে হ্যাঁ। আমি কই তাহলে তুমি আমাকে বিয়ে করলে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। তো বলতেছে অনেক চালাক তুমি, ঠিক আছে তুমি যাও বাড়িতে ফিরে যাও, গিয়ে জামা কাপড় নিয়ে আসো, যেহেতু তোমার এতই আমাকে অবিশ্বাস আমি তোমাকে বিয়ে করবো। একেবারেই জামা কাপড় গুছিয়ে ফেলি, বাড়িতে যাই। এর পরের দিন 2টা নতুন জুতা ছিল ওগুলা নিই, 2টা নতুন জামা ছিল ওগুলা নিই, মানে সবকিছুই নিয়ে গোছাই টোছাই। এখন আমার ওই বাবাটা ছিল তখন আমার মায়ের যে হাজবেন্ড, উনি বলছে কোথায় যাচ্ছিস? ওই বাবাটা মানে মাঝখানে আমরা তাহলে জানি না আপনার মাকে আবার বিয়ে করে ফেললো? হ্যাঁ, আমার মায়ের 13 বছর যাওয়ার পরে, বিয়ের সেপারেট হওয়ার 13 বছর পরে আমার মা বিয়ে করে, আর ওটা করে ফ্যামিলির চাপে। ফ্যামিলি কেন চাপ দিচ্ছিল? কারণ নানা মানুষ নানা কটু কথা বলে, একটা মেয়ে একটা গ্রামেতে এইভাবে থাকতে পারে না, সেজন্য আপনার মাকে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, ওই ভদ্রলোকটি কি যাকে বিয়ে করলেন, অর্থাৎ যিনি আপনার স্টেপ ফাদার, সে কি বিবাহিত ছিল? সে বিবাহিত ছিল। সে বলেছে তার ওয়াইফ মারা গেছে, অ্যাকচুয়ালি তার ওয়াইফটা মারা যায়নি, সে ফিরে এসেছিল। পরে আপনাদের সাথে কেমন ব্যবহার করতো? খুব মিসবিহেভ, কিরকম? যার কারণে আমি কথা বলতাম না, গালি গালাজ, আর আমাকে খুব খারাপ ভাষায় ডাকতো। এই হেই বেটি এদিকে আয়,
আমি বলতাম আপনি এইভাবে কথা বললে আমার সাথে কখনো কথা বলবেন না। আর তোর মেয়েকে পড়াশোনা করাস কেন? আমার মাকে বলতো পড়াশোনা করে মেয়েরা কি করে, ওকে বিয়ে দিয়ে দে। এই জন্য উনি কয়েকবার লোকে এনেছিল, বাট আমার মা জায়গাতে ঠিক ছিল যে না, আমি আমার মেয়েকে বিয়ে দেবো না। এই ধরনের কিছু করতো উনি আমাদের সাথে। ঠিক আছে, তো আপনি এরকম একটা পারিবারিক সার্কামস্ট্যান্সেসে এবং এরকম একটা পারিবারিক আবহেতে আপনি সিদ্ধান্ত নিলেন, নিজে থেকেই সিদ্ধান্ত নিলেন যে আপনি ছেলেটাকে বিয়ে করবেন। জি। আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আপনি তো সবই বোঝেন যে সেক্স করা মানে হচ্ছে আপনার একটা বিশাল বিপদ হয়ে যাওয়া, সেটা আপনি জি। প্রেগনেন্ট হতে পারেন বা আপনি নিজের কাছে ছোট হয়ে যাবেন, জি, জি। ধর্মীয়ভাবে জিনিসটা ঠিক না, কিন্তু আপনি কি এটা বুঝতেন যে এই বয়সে আপনি ছেলেটাকে বিয়ে করছেন, এটা একটা অনেক বড় রিস্ক হচ্ছে? হ্যাঁ, সেটা আমি বিয়ে করছেন সেটা বলবো না, বরং বিয়ে করতে চাচ্ছেন আপনি, যদি না, তখন আমি এটা বুঝতে পারিনি। বুঝতে পারেননি আপনি? না, না। আপনি আপনার ফ্রেন্ডের সাথে এটা আলোচনা করেছিলেন? না, আমি আমার ফ্রেন্ডদের তখন আমি কারোর সাথেই কোনো প্রকারে এইসব ব্যাপারে আলোচনা করিনি। কোনো বিষয়ে কোনো কিছু জানাননি যে না আমি না। এটা করবো এরকম না, কিছু? না। এটা আপনার মা তো জানেন না? না, Okay, Just তো আপনি আমার- নিজে নিজেই সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, নিজে নিজে বিয়ের সিদ্ধান্তটা নিই। এবং ওই ছেলেটা তখন আপনাকে সাপোর্ট দিচ্ছিল? হ্যাঁ। লেটস গো। তারপর? পরে যখন ও আমাকে বিয়ের ইয়েটা করে, আমি তখন পালিয়ে যাই ওর সাথে। 21শে ফেব্রুয়ারি আমরা পালিয়ে যাই। যাওয়ার আগে আমি যখন পথে থাকি তখন আমি আমার একটা ফ্রেন্ড, যে শশীর কথা বলেছিলাম, ও আমি যাওয়ার 3 মাস আগে পালিয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তো ওকে আমি ফোন করে বলেছিলাম যে দেখ, আমি তো এরকম তোর মতো পালিয়ে এসেছি, এখন আমি বিয়ে করতে চাই, এরকম এরকম আমার জন্য একটা বাসা ঠিক করতে পারবি তুই যেখানে থাকস? বলতেছে দেখ বৃষ্টি, আসিস না, এই জীবনটা খুবই খুবই কষ্টের, দুর্বিষহ একটা জীবন, আসিস না। আমি বলতেছি দেখ, আমি ডিসিশন নিয়ে ফেলেছি আর আমি এখন গাড়িতে। আমি বললো এখন ফিরে যেতে পারবো না, যেহেতু গ্রামে অলরেডি জানাজানি হয়ে গেছে যে বৃষ্টি পালিয়ে গেছে। ওকে। তো এখন ও বলতেছে ঠিক আছে তাহলে আস, আমাদের এখানে রুম একটা খালি আছে। তো আমরা ওই দিন ঢাকায় ফিরে আসি, পরে আমরা গাজীপুর বোর্ড বাজারে এসে নামি। তো আমরা ওখানে যাই, যাওয়ার পর ওই দিন রাতে কি হয় যে শশী আমার সাথে ঘুমায় আর মাসুম মামুন ভাইয়ের সাথে। মাসুম ঘুমায় যে রুমটা আমাদের জন্য ভাড়া নিয়েছিল ওই রুমটাতে, আর ওই দিনই মাসুম 15,000 টাকার বাজার করে। ওর বাবার থেকে যে চুরি করে যে টাকাগুলো ও নিয়ে এসেছিল 55,000 টাকা, ওখান থেকে ও খরচগুলো করে। ওর ফ্যামিলিও জানে না ব্যাপারটা? না, ওর ফ্যামিলি জানে চলে এসেছে টাকা পয়সা নিয়ে, কিন্তু বিয়ে শাদী এসব কিছুই জানে না। এমনি জানে বৃষ্টি নামে একটা মেয়ের সাথে প্রেম করতো। ওকে, তারপর? ও এরকম বাজার সদাই করার পর আমি তো খুব খুশি যে ও আমাকে খুবই ভালোবাসে, যার কারণে ও এত কিছু করছে। আর আমি আসার সময় কিছুই আনি নেই, জাস্ট 300 টাকা আমার কাছে ছিল, ওটা আমি ওকে দিয়ে দিই। ওকে, এরকম একটা মোমেন্টে আমি যেটা প্রথমে বলেছিলাম যে ওকে আসলে ওর মতো করে ফিল করতে হবে। ও অনেক খুশি রয়েছে যে ও জানে যে ওর লাইফে একটা অসাধারণ মোমেন্ট কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে যোগ হবে, ও বিবাহিত হয়ে যাবে এবং ও যাকে লাভ করে ওর জায়গাটা থেকে, যেহেতু ওর ফার্স্ট লাভ, ওর পুরো দুনিয়া বলা যেতে পারে, সেই মানুষটাকে সে পেতে যাচ্ছে যেখানে ছিলাম বৃষ্টি। তারপর পরে যখন আমি খুশির মুহূর্তটা ছিলাম, আমার ফ্রেন্ড আমাকে বুঝাচ্ছে যে দেখ ছেলেটাকে তুই কিভাবে চয়েস করলে, আমার তো চয়েস হইলো না, তোর চয়েস তো অন্যরকম। আমি বলি দেখ এসব বলিস না, অ্যাকচুয়ালি আমি ভালোবাসার দিকটাকেই বেশি সাপোর্ট করেছি, ওর চেহারাটাকে না। আমার ফ্রেন্ড বুঝায় যে দেখ এখনো সময় আছে, তুই বললে আমরা এখনো তোকে দিয়ে আসতে পারি তোর মায়ের কাছে, প্লিজ এই ভুলটা করিস না, ছেলের কিছুই তুই জানোস না, তুই জানোস ঠিক মতো ওর কিছু সবকিছু। আমাকে হ্যাঁ আমি সব জানি, দেখ আমাকে কোনো আজে বাজে জ্ঞান দিবি না, আমি ওকে ভালোবাসি, আমাকে বিয়ে করবো, এটা ফাইনাল। আমি যেহেতু চলে এসেছি অলরেডি জানাজানি হয়ে গেছে, আমি আমার মোবাইলটা একটা নিয়ে আসি, একটা মোবাইল ছিল আমার, ওইটা নিয়ে আসি। ওই মোবাইলটার সিম আমি ততক্ষণ অফ করে দিই। আমার খালাতো ভাই খালারা সবাই ফোন করা শুরু করে দিয়েছে, সবাই অলরেডি জেনে গেছে যে আমি নাই। তখন আমার মা ঢাকায় ছিল, আমার মা, আমি জানতে পারি যে আমার মা ব্রেন স্ট্রোক করেছে। আপনার এই খবরটা শুনে? হ্যাঁ, ব্রেন স্ট্রোক করেছে, উনি একদম কথা বলাই অফ করে দিয়েছে। ওনার সাথে আমি অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার, বাস উনি যোগাযোগ করতে চাইনি ওই দিনই। পরে যাক আমি মোবাইলটা অফ করে দিই, ভয়ও লাগছে কথা বলতে, লজ্জাও লাগছে, তো কি করবো, নিজে নিজে কাঁদি, কি করলাম, আশা কি ঠিক হয়েছে আমার? তখন আমার বিয়ে হয়নি। পরে যাক এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির ঘটনা রাতের। 22শে ফেব্রুয়ারি মামুন ভাই যে শশীর হাজবেন্ডটা, মামুন ভাই ওকে নিয়ে কাজে যায়। মামুন ভাইয়ের একটা ধারণা ছিল পরদেশি ছেলে হুট করে হয়তো চলেও যেতে পারে বৃষ্টিকে আমাদের কাঁধে ফেলে, তখন আমরা বৃষ্টিকে নিয়ে কি করবো, ওই জন্য ওকে সাথে? হ্যাঁ, ওই জন্য উনি সাথে করে নিয়ে যায়। এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারিনি। যাই হোক, বাসার সামনে একটা গার্মেন্টস ছিল, তো শশীও এসএসসি পাস, ওখানে চাকরি করতো কোয়ালিটিতে। ওদের রুমে আমি সারাক্ষণ একাই ছিলাম আর ভাবছিলাম কি করব, ঠিক হচ্ছে কিনা, এই ধরনের কিছু ভাবছিলাম। এমন টাইমে মাসুম আমাকে ফোন করে, এখন বলতেছে কি বৃষ্টি কি মনে হচ্ছে? এখন আমি বলতেছি তুমি কি সত্যি আমাকে মন থেকে বিয়ে করবা, তুমি আমাকে ভালোবাসো? খুব চুপ করেছিল। আমি তোমাকে বিয়ে করব খুব আস্তে করে বলছে। বলি কি ব্যাপার, তুমি এমন করে বলছো কেন, তুমি কি আমাকে বিয়েটা করতে চাচ্ছ না? এখন হেসে উঠে বলে না কি বলো, আমি তো তোমাকে ভালোই বাসি। 22শে ফেব্রুয়ারিও একই মতো আমি শশীর রুমে ঘুমাই আর মাসুম মামুন ভাইয়ের সাথে ঘুমায়। তো 23শে ফেব্রুয়ারি সন্ধ্যায় রীতিমতো মাসুম ওনার সাথে চলে যায়। এর মাঝখানে কি আপনাদের ফ্যামিলি থেকে কোনো যোগাযোগ করা হয়নি? না না, আমার মোবাইলটা তখন অফ থাকে, ওর মোবাইলটা অফ। এবং আপনি কোথায় গেছেন সেটা তো আপনার ফ্যামিলি জানে না না, কিছুই জানে না, আর কার সাথে গিয়েছি সেটাও জানে না, যেহেতু আমাদের ফ্যামিলিতে এটা কখনো ধরা খায়নি। তবে আমার মা বুঝতো, মা না করতো, মা খুব মাইর ধরো করতো। যেদিন দেখা করেছিলাম সেকেন্ড টাইম, প্রচন্ড রকম একটা মাই খেয়েছিলাম। আপনাকে না বুঝিয়ে প্রচুর মারধর করে, তাই তো? বুঝাতো
বোঝাতে বোঝাতে যখন ক্লান্ত হয়ে যেত তখনই মারতো, মারতো, যেটা মারতো। সত্য কথা। ওকে, হ্যাঁ, তারপর 23 ফেব্রুয়ারি। 23 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কাজী নিয়ে আসে মামুন ভাই ও, আর মিষ্টি নিয়ে আসে 3 কেজি, সব মাসুমের টাকা থেকে। আর ঘরের যাবতীয় যা লাগে এর আগের দিন তো এনেছে, ওই দিনও কিছু কিছু আনলো। আমার জন্য একটা নাকফুল এনেছিল, 2 রকমের ইমিটেশনের চুড়ি এনেছিল। তো বলতেছে বৃষ্টি আমার তো স্বর্ণ দেওয়ার সামর্থ্য নাই, এগুলোই পড়ো। ও আমাকে ভালোবাসে, এটাতে আমি খুশি, আমার ওর কিছু চাই না, এটাই ভাবতাম আমি মনে মনে। যাই হোক, বিয়েটা সম্পূর্ণ হয়েছে ওই দিন রাত ঠিক 9টায়। ও খুব তড়িঘড়ি সবকিছুতেই, কাজী আনা সবকিছুতে ও খুব তাড়াহুড়া। আর যেখানে আমি কবুল বলতে দেরি করতেছি ওখানে ও আমার থেকে খুব তাড়াতাড়ি বলে ফেলেছে। তো আমরা ওই ঘরেই ওই দিন রাতে আমাদেরকে থাকতে দেওয়া হলো। ওকে, খুব মন খারাপ লাগছিল যে হায় রে, সবার মতো আমার বাসরঘরটা সাজানো নাই, আর নিচে বিছানাটা করা, খুবই খারাপ লাগছিল। আর কাঁদছিলাম যে হায় রে, মা বিয়ে দিলে তো হয়তো ভালো একটা বাসরঘর দেখতাম চোখের সামনে। যাই হোক, বাসর ঘরে আমার ফ্রেন্ড আমাকে ঢুকিয়ে দেয়, মানে লজ্জা পাচ্ছিলাম ওকে দেখে, তো আমার সাথে কিছু কথা বলে। আমাকে একটু এই কথার আগে আমি একটু জানতে চাইবো যে আপনার বয়স তখন কত ছিল আপনি যখন বিয়ে করলেন? যখন আমি বিয়ে করি তখন আমার বয়স 16 বছর। 16 বছর। জি আর আপনি যে বাসাটাতে বিয়ে করলেন সেটা তো ঢাকাতে, রাইট? জি। ঢাকাতে যে বাড়িতে আপনার বিয়ে হচ্ছে সে বাড়ির অন্য লোকজন কি জানতো এটা? হ্যাঁ, সবাই, আমার কেউ ভাড়াটিয়ারা, কেউ উকিল ভাই হয়েছিল, কেউ উকিল বাবা হয়েছিল, কেউ আমার শশী আর আমার ভাই বোন সেজেছিল, ওরা অভিভাবক হিসেবে স্বাক্ষর দিয়েছিল। তার মানে সবাই মোটামুটি জানে যে আপনারা পালিয়ে এসে হ্যাঁ, আর সবাই আমাকে খুব দেখছে এসে এসে যে মেয়েটা কেমন পালিয়ে এসেছে। তো এখানে একটা খালাও ছিল ভাড়াটিয়া, উনি দেখে মানে অবাক হয়ে গেল। উনি বলতেছে এই মেয়েটার সাথে ছেলেটা কি মানায়, ছেলেটাকে কি বয়স্ক বয়স্ক দেখা যায়। উনি কর্মস্থ করেছিল, এটা আমি শুনেছিলাম বিয়ের দিন। ওকে, আপনি এটা জানতেন যে 16 বছরে বিয়ে করা যায় না? হ্যাঁ জানতাম, বাট এখানে টাকা খাওয়ানো হয়েছিল কাজীকে টাকা খাওয়ানো হ্যাঁ, হয়েছিল। ওর পক্ষ থেকে টাকাটা দেয়। আর আমি চেয়েছিলাম কাবিন নামাটা 5 লাখ করতে, যেহেতু তুমি আমাকে ছেড়ে যাবো না 5 লাখ করো। আমি তো কখনোই না। আর ও কি বলছিল? ও বলছিল না 1 লাখ করো, আর 5 লাখ করার সামর্থ্য আমার নাই, কারণ কাজীকে এর বেশি পরিমাণ টাকা দিতে হবে এখন যদি 5 লাখ করতে যাই। 1 লাখ টাকায় কয় টাকা দিতে হয়েছিল কাজীকে? 1 লাখ টাকায় 3000 টাকা দিতে হয়েছিল। ওকে, তারপর? যাই হোক, পরে এরকম বাসর ঘরে ঢুকছেন আপনারা? হ্যাঁ, So বাসর sweet ঘরে moment, ঢুকি। হ্যাঁ। ও আমাকে বলে যে তুমি কখনো আমাকে ফেলে যাবা না। আমি বলতেছি হ্যাঁ প্রমিস করছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, তুমিও যাও না। আর দেখো আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, মাসুম প্লিজ কখনো আমাকে ছেড়ে যাও না, যেহেতু আমি তোমাকে মন থেকে ভালোবাসছি। তুমি আমাকে যদি মন থেকে না চাও, আমি তোমাকে চাই। আমি আজও জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কারণ কেউ কারোর মনের ভিতর ঢুকতে পারে না। যেদিন বাসর রাত সেদিন আমি বলছি তুমি প্লিজ আমাকে কখনো এরকম ঠকাও না। ও আমাকে বলতেছে যে না বৃষ্টি, আমি তোমাকে খুব খুব ভালোবাসি, যার কারণে আমি টাকাগুলো চুরি করে চলে এসেছি। কত টাকা নিয়ে এসেছিল? 55,000 টাকা নিয়ে এসেছিল। ওকে, যাই হোক, তারপর? পরে ও আমাকে মানে জড়িয়ে ধরে, তখন হুম। জড়িয়ে ধরার পর আমি কেমন জানি ভয় পেয়ে যাই। ও আমাকে মানে আদর করে, আর ওই দিন রাতে আমাদের 2 টাইম ফিজিক্যাল রিলেশনটা হয়। যাই হোক, পরের দিন সকালে আমি রান্না বান্না করে খাওয়াবো ওকে। আমি তখন একটা ডিমও ভাজি করে খেতে জানি না। এখন রান্নাঘরে গেলাম, গিয়ে ডিম ভাজার চেষ্টা করছি। এখন বাড়িওয়ালা যে মহিলা, উনি হাসছে যে এভাবে ডিম ভাজি করে কেউ, তো উনি আমাকে প্রায় অনেক কাজে হেল্প করতো যে এভাবে রান্না করো, এভাবে করো। ওনার থেকে একটু শিখে ফার্স্ট দিন আমি রান্নাটা করি। আপনি কি এটা জানতেন যে আপনার লেখাপড়াটা বন্ধ হয়ে যেতে পারে? আপনি তখন ইন্টারে পড়ছেন, রাইট? হ্যাঁ, আমি এটা বুঝেই ফেলছি, কারণ ও আমাকে লেখাপড়ার কোনো মন মানসিকতা ছিল না। সেটা তো পরের বিষয়, কিন্তু আপনি যখন যাচ্ছেন ওর কাছে, হ্যাঁ। এই রিস্কটা আপনার আছে আপনি জানতেন, এবং হ্যাঁ, আপনি সেটা জানতেন। জানার পরে আপনি সেটা এগ্রিও করে নিয়েছিলেন যদি লেখাপড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে, কিন্তু আমার ওকে চাই। এরকমই হয় আসলে। বয়সটা যে আসলে কতটা ভয়াবহ, এই ভয়াবহ বয়সে আসলে ভয়াবহ কত বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিশোর কিশোরীরা, সেটার জায়গাটাতে আজকে আমরা এই গল্পটা প্রচার করার একটা এথিক্স খুঁজে পেয়েছি। আমরা শুধু বোঝাতে চাচ্ছি যে যেটা অনেক প্রাপ্তবয়স্ক মানুষও এসে সিদ্ধান্ত নিতে পারে না একটা মানুষকে বিয়ে করার জন্য, সেখানে একটা কিশোরী মেয়ে সে এখনো নিশ্চিত না যে ছেলেটা তাকে ঠিকমতো ভালোবাসে কিনা, কিন্তু মনের দিক থেকে যে ফিলিংসটা কাজ করছে তার প্রতি, সেই ফিলিংসটাকে অ্যাভয়েড না করতে পেরে সে বিয়ে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটার জন্য তার ফ্যামিলি ছেড়ে দিয়েছে, সেটার জন্য তার লেখাপড়াটাকেও সে জলাঞ্জলি দিয়েছে। লেখাপড়াটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে ছোটবেলা বোঝার বয়সের আগ থেকে সে একটা শিশু পড়াশোনার সাথে অ্যাফিলিয়েটেড হয়। সুতরাং পড়াশোনা না করুক, কিন্তু পড়াশোনা ছেড়ে দিতে হবে, এই কথাটা যখন তাকে বলা হয় সে কিন্তু ভয় পেয়ে যায়। সেই ভয়টাকেও সে ইরেজ করে ফেলেছে একটা ছেলের জন্য, যে ছেলেটাকে তার বন্ধু ভালো তেমন একটা পছন্দ করে না। আমি শুধু এই জায়গাটাতে আপনাদেরকে একটু ফোকাস করতে চাই যে কিশোরী বয়সে সেটা সম্ভব। এখানে অনেক কিশোর কিশোরী শুনছেন আজকে হ্যালো 8920। আশা করছি তারা তাদের জায়গাটা থেকে এই গল্পটাকে কিভাবে নেবেন সেটা নিশ্চয়ই তারা জানেন। আমি শুধু প্রেক্ষাপটটা তুলে ধরতে চাই যে বয়সে আপনারা আছেন, এবং একই সাথে তাদেরকে গাইড করার জন্য যারা আছেন তারা রিয়েল স্টোরিটা আজকে জানছেন, এবং এটা কিশোরী বয়সে সম্ভব। আমরা শুধু এইটাই বলার চেষ্টা করছি। ওকে, হ্যাঁ বৃষ্টি, তারপর ফার্স্ট দিন রান্না করে খাওয়াই, অতটা ভালো হয়নি। ও বলতেছে কি রান্না করছো, এটা তো কোনো রান্না হলো? প্রথম দিন এটা বলবো। হ্যাঁ, আমি তো কেঁদে ফেললাম। আমি রাতে জানি না, তুমি আমাকে এমন করে বলো কেন, একটু বুঝেও তো বলতে পারো। আচ্ছা আমি শিখে নিব, কিছু বললেই কেঁদে ফেলো কেন, এটা এই স্বভাব কেন? আমি বলতেছি দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তো তুমি আমাকে কিছু বলে আমার মনে হয় তুমি আমাকে বকা দিচ্ছ। তো এখন হেসে আমাকে বুকে জড়িয়ে ধরে যে না ঠিক আছে, আমি আমার লক্ষ্মী বউটাকে আর কখনো বকা দিব না।
তো এমন করতে করতে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। আপনারা কি ওখানেই সাবলেট থাকলেন? হ্যাঁ, ও একটা চাকরির চেষ্টা করছিল বাট পাচ্ছিল না। আপনি জানতেন না যে ও পড়াশোনা করে বা ওই সময়টাতে? না, তখন আমি এতটা শিওর ছিলাম না। আপনি কখনো জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করিনি। হঠাৎ একদিন ও মামুন ভাইয়ের সাথে সকালবেলা কাজে যায়। মামুন ভাই বলতেছে বাসায় ভাবে বসে বসে কি করবেন, চলেন আমার সাথে একদিন হেল্পারি করেন। হেল্পারি মানে? হেল্পারি মানে মামুন ভাই তো টাইলস বসায়, তো ওনার সাথে একটু হেল্পারি করবে, ধরেন সিমেন্টের বস্তা দস্তা মানে আগে দিবে। তো বলতেছে বৃষ্টি আমি এই ধরনের কষ্টের কাজ কখনো করিনি, আমি কি যাবো? বলি যাইও না, যেহেতু তুমি পারবা না, তুমি যাও না, তুমি চাকরির চেষ্টাটাই করো। তো বলতেছে তুমি কেন করো না চাকরির চেষ্টা? ঠিক আছে, আমি আমার সংসারের জন্য সব করতে পারি, তুমি যা বলবো আমি তাই করবো, আমি বলেছি। তো ও কি করেছে, মামুন ভাইয়ের সাথে সকালবেলা যায়, খুব ভোরে যাওয়ার পর ও কাজটা করলো, 7 তলায় সিমেন্টের বস্তা মাথায় করে উঠালো। ও আমাকে লাঞ্চ টাইম ফোন করে, ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এত কষ্ট হচ্ছে ওর। আমার খুবই খারাপ লাগছিল, কিন্তু আমি কিছুই বলিনি, শুধু আমি ওকে বলেছিলাম জান তোমার কি খুব কষ্ট হচ্ছে? বলতেছে তুমি আমাকে এত বোঝো কেন, আমি তো তোমাকে কিছুই বলিনি। যাই হোক, ও সন্ধ্যায় আসলো, আমি দেখলাম ওর হাতে ঠোসার মতো হয়ে গেছে, আর ওর খুব জ্বর এসে যায়। বলতেছে বৃষ্টি দেখো তোমাকে ভালোবাসি বলি আমার এই অবস্থা। এটা বলার সাথে সাথে আমি ওকে ধরে খুব কান্না, যে আমার জন্য ওর এত কষ্ট। এই ছেলেটা আমাকে খুবই ভালোবাসে, আর আমি তখন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি, যে এই ছেলেটার কাছে আমি যেটা আশা করেছি সেটা আমি পেয়েছি। পরের দিন সকালে মামুন ভাই ডাকে যে চলেন কাজে যাই মাসুম ভাই। ও বলতেছে চাই বৃষ্টি, বলতেছে না যাইও না, তোমার জ্বর, আমার স্বামী দরকার, আমার কাজের দরকার নেই। আমি বলতেছি, পরে ও একটা গার্মেন্টস চাকরি হয়ে যায়। আমি বলছি কোন জায়গায়? তো বলছে গার্মেন্টস। কেন গার্মেন্টস? বৃষ্টি আমি তো সার্টিফিকেট আনি নাই, সেই জন্য গার্মেন্টস চাকরিটা নিই। তো আমি বলতেছি থাক, গার্মেন্টস হলেও ভালো, অন্তত মাস শেষে কয়টা টাকা আসবে। যাই হোক, ও বলেছে সুপারভাইজারের। ও আমি ওটাকেই বিশ্বাস করেছিলাম, অ্যাকচুয়ালি ওর হেল্পারের চাকরি হয়েছিল। এটা হচ্ছে ধরেন এই শার্টটা কাঁধে করে আনা নেওয়া করবে, কোয়ালিটির অর্ডার দিবে যে এই শার্টটা এনে দাও বা এটা এই কাজটা করে দাও, কোয়ালিটির কাজ হচ্ছে হেল্পারদেরকে অর্ডার দেওয়া। ঠিক আছে, যাই হোক, পরে ও আমাকে ফোনে বললো যে আমার সুপারভাইজারের কাজ হয়েছে। আমি শশীকে জিজ্ঞেস করলাম যেহেতু ওর ধারণা আছে সুপারভাইজার কিসেকে বলে, ও বললো এরকম এরকম সুপারভাইজারদের ধরা বেতন 8,000। ঠিক আছে, তো আমি তো খুব খুশি, যাক 8,000 হলে তো ভালোই। ওর সময় কাটছে না, কি করবো? সন্ধ্যাবেলা শশী আমাকে বলতেছে চল এই ঘরে যাই, পাশের সাবলেট রুমে চল, আমরা ওখানে যাই টিভি দেখি। এখন আমি বলতেছি না দেখ, মাসুম এসব চয়েস করে না, তো আমি ওর অনুমতি না নিয়ে কোনো দিকে যাবো না। বলতেছে না না চল। কি বলস, এটাতে অনুমতি লাগে নাকি, এখানে খারাপ কিছু করবি, টিভি দেখবি। তো যাক, ভাল লাগছে না, বোরিং লাগছে, তো ওর সাথে যাই টিভি দেখতে। ওই যে রুমে আমরা টিভিটা দেখতে যাই, ওই রুমে একটা লোক ছিল, উনি খুব তাকাইতো আমার দিকে, যেটা মাসুম কয়েকবার ফলো করছে, ও এটা সহ্য করতো না। ও আমাকে বলতেছে যে এই লোকটার সাথে কখনো কথা বলবা না, তোমার দিকে কেমন করে তাকায়। আমাকে এটা না করে দিয়েছিল, প্লাস আমি ওটা ভুলেই গিয়েছিলাম। ওটা হচ্ছে হলো ওদের বাসায় যেতে হবে আপনাকে। হ্যাঁ, আমার রুমের সামনে ওদের রুমটা, আমি যাই গিয়ে টিভি দেখছি, এমন ফাঁকেও চলে আসে। ওকে, আসার পরে কি হলো সেটা আমরা জানবো। বৃষ্টি 18 বছরের একজন মেয়ে, আমাদের আজকে সম্মানিত গেস্ট, এবং যিনি তার জীবনের গল্প বলছেন। তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে, আমরা বিশ্বাস করি 18 বছরের যারা বয়সী তাদেরকে অনেক বড় একটা শিক্ষা দেবে। কারণ আমরা বিশ্বাস করি সুকান্তের সেই কবিতার মতো 18 বছর বয়স এতটাই বেশি দুর্বার, এতটাই বেশি দুর্বিনীত, এতটাই বেশি উদ্দাম এবং এতটাই বেশি উদ্যম নিয়ে চলে, যেখানে আসলে কোনো এথিক্সেরও জায়গা থাকে না, এটা দুর্বিনীত। এবং এই এথিক্সের জায়গা না থাকলে তরবারির তো ধার আছে, সেই ধার দিয়ে আপনি ভালো কিছু করবেন নাকি খারাপ কিছু করবেন সেটা তরবারির উপর নির্ভর করে না, সেটা আপনার চিন্তা ভাবনার জায়গাটাতে নির্ভর করে। তো এটা হচ্ছে ধারের বয়স, এবং সেই ধারের বয়সটাতে কত বড় ভুল হতে পারে কিংবা কত ভালো কিছু হতে পারে সেটা আসলে নির্ভর করে ওর যে চিন্তা ভাবনাগুলো যারা গঠন করবেন তাদের পারিবারিক পরিবেশ এবং একই সাথে সামাজিক পরিবেশ, ফ্রেন্ড সার্কেল, সবকিছুর ওপরে। তো সেই জায়গাটাই ঘাটতি আছে নাকি ভুল হয়েছে নাকি ভালো হয়েছে সেটা আমরা গল্পের শেষ পর্যন্ত গেলেই বুঝতে পারবো। বৃষ্টি, যেখানটাতে আমরা ছিলাম, যে আপনি পাশের বাড়িতে গেলেন এবং যে বাড়িতে যেতে না করেছেন, হ্যাঁ, এটা দেখে ও খুব আমার সাথে ওই দিন রাতে খুব ঝগড়া করে। ঝগড়া করার সাথে সাথে কি হয়, আমি রাগ করে ওনাটা ঝাড়া দিই, ঝাড়া দেওয়ার সাথে সাথে মোমবাতিটা পড়ে যায়, তখন কারেন্ট ছিল না, মোমবাতিটা পড়ে মশারিতে আগুন ধরে যায়। ও মশারির ভিতরে ছিল, ও বলতেছে ইচ্ছা করে আমি আগুনটা ধরাইছি ওকে মেরে ফেলার জন্য। আমি তখন এতটাই কাঁদছিলাম, আগুনটা দেখে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি জগটা নিয়ে তাড়াহুড়ো করে পানিটা ফিক্কা মারি, আগুনটা নিভে যায়, কিন্তু ও ভিতর থেকে বের হচ্ছে না, আমাকে হেল্প করছে না। ও ভাবছে যে আমি ওকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো, কিন্তু আমি ওকে এতটাই ভালোবাসি, এই ধরনের কোনো চিন্তাধারা আমার মনে ছিল না। ও আজও এটা বিশ্বাস করে। ওই দিন রাতে ও আমাকে খেতে বললো, আমি খেলাম না, ঘুমিয়ে যাই। পরে ও আমাকে বলে চাকরির জন্য প্রেশার দেয়, চাকরি করো না কেন, বাসা বসে কিভাবে এটা চলবে, কিভাবে সারা জীবন কিরকম আমার টাকায় বসে বসে খাবা নাকি। তো আমি চাকরিতে ঢুকি, কোয়ালিটিতে, যেখানে যাচ্ছি আমাকে নিচ্ছে না, বয়স কম। পরে একজনের সার্টিফিকেট দিয়ে আমি ঢুকি হালিমা নামে, ওখানে বয়স হয় 22 বছর, চাকরি হয়েছে, ও খুব খুশি, দুজনেরই টাকা আসবে। ওকে আমি তখন চেষ্টা করছিলাম একটা সোয়েটার ফ্যাক্টরিতে ঢুকাবো, যে তোর গার্মেন্টস চাকরিটা আর হলো না, ওখানে চাকরিটা ছেড়ে দিয়েছে। যখন আমি জানতে পারি হেল্পারের চাকরি, তখন আমি বলছি এটা করে কি হবে, মাত্র 3,000 টাকা মাইনে, 3 মাস আমি ওকে বসে খাওয়াই। প্রায় সময় রান্না বান্নাটা করতো,
যেটা সত্য কথা রান্না করতো, ভাত রান্তো, তরকারি রান্তো। ওকে, বসে তো খেত না, পারতো না কিন্তু চেষ্টা করতো। তো পরে আমি যখন বেতন আনতাম ওর হাতেই সব এনে দিতাম, বিশ্বাস করি। টাকাটা দেওয়ার পর বলতেছে টাকা সব আমার, তোমার না। আমি বলতেছি ঠিক আছে তোমারই তো, তুমি সংসার চালাবো, তোমার না। তো ও সবসময় আমি টাকা এনে ওর হাতে দিতাম, সংসারটা চালাতো। প্লাস ও ফোনে কয়েকটা মেয়ের সাথে রিলেশন ছিল যে আমি বুঝতে পারলাম। পরে আমি একদিন অফিস থেকে একদিন এসে দেখি ও খুব কথা বলছে চিটাগাঙের ভাষায়, যেটা আমি বুঝি না। অডে অডে এসব শুনতেছি, কিন্তু আমি বুঝতেছি লাভ বিষয় কিছুও বলছে, এটা আমি হালকা পাতলা বুঝছি। যখন আমি এগুলো শুনি কান পেতে, আমি যখন ঘরে ঢুকি, অফিস থেকে আমার 8টায় ছুটি হয়, তখন ও বাসায় থাকে। কটা থেকে কটা পর্যন্ত অফিস ছিল? অফিস ছিল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ও মাই গড, 12 ঘন্টা। আর মাঝে মাঝে ওভারটাইম হতো, 9টা-10টা ওভারটাইম হলে আমার জন্য ভালো হতো। 6-7 হাজার টাকা আসতো আমার মাসে। ওকে, আর কত বেতন পেতেন? এমনি আমার ধরা বেতন ছিল 4,000। আর 12 ঘন্টা পরিশ্রম করে 4,000 টাকা বেতন? জি। গার্মেন্টসে? কতদিন আগে এটা? এটা হচ্ছে যে কিছুদিন আগে, এখন শ্রমিক আন্দোলন হয়েছে আর কি, বেতন বাড়ানোর জন্য। বছরখানেক সময় হয়েছে এটা? না না, কয়েক মাস হবে। কয়েক মাস আগে। ওকে ওকে, বাংলাদেশের গার্মেন্টসের চিত্র ফুটে উঠলো এখানে। পোশাক শিল্প আমাদের দ্বিতীয় বড় আয়ের খাত দেশীয় ভাবে, সেখানে লাখ লাখ মানুষ কাজ করেন। তাদের, আপনি কি অফিসার ছিলেন ওখানে? কোয়ালিটি ইন্সপেক্টর ছিলাম আমি, প্যান্ট চেক করতাম ছেলেদের। প্যান্ট চেক করতেন? ছেলেদের। ওকে, ইটস রিয়েলি কুল, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আসলে আলটিমেটলি যে পরিণত, ওকে, এগুলো বাইরে এক্সপোর্ট হতো তাই তো? জি। ওকে, দ্যাটস ফাইন। তো এসে দেখলেন যে আপনি ও ফোনে কথা বলছে, তো এখন আমি মোবাইলটা নিয়ে খুব কাড়াকাড়ি করি। ও আমাকে মোবাইলটা দেয় না। ও তখন আমার মোবাইলটা ইউজ করতো, কারণ ওর মোবাইলে সমস্যা ছিল। তো আমি খুব কাড়াকাড়ি করি, আমাকে মোবাইলটা দেয় না। তখন আস্তে আস্তে ওর মিসবিহেভ গুলো শুরু হয়, আমিও মিসবিহেভ করি। সন্দেহ জিনিস আমার মনে তখন ঢুকে যায় যে আসলে ওর কারোর সাথে রিলেশন আছে। রোজার ঈদ সামনে চলে আসলো, ও চট্টগ্রামে চলে যায়। সবাই বলছে এই যাওয়াই শেষ যাওয়া, ও আর ফিরবে না, যেহেতু তুই ওর কিছুই চিনিস না। আমি খুব কান্নাকাটি করেছিলাম যে আসলে ও যদি চলে যায় আমি কোথায় গিয়ে দাঁড়াবো। ফ্যামিলির সবাই তো আমাকে সাপোর্ট করছে না, বিশেষ করে মা আমাকে আর মেনে নেবে না। তো ও আমাকে বলতেছে বৃষ্টি দেখো, আমি যেহেতু তোমাকে বিয়ে করেছি আমি কখনোই তোমাকে ছেড়ে যাবো না। ও ফিরে আসে, ফিরে আসার পর আমি এতটাই আনন্দিত হই যে না, আমার মাসুম আমাকে কখনো ফেলে যাবে না। আর রোজার ঈদের দিন একটা কথা হয় যেটা আমি দেখেছি, ও একটা মেয়ের সাথে মনে হয় ফোনে কথা বলছে। আমি সাজুগুজু করে রেডি হই ওকে দেখাবো, বের হয়ে দেখি আমাদের ঘরের চিপার মধ্যে কথা বলছে। আমাকে দেখে ফোনটা কেটে দেয়। আমি ওর গেঞ্জির কলারটা চেপে ধরি, কার সাথে কথা বলেছো? বৃষ্টি বিশ্বাস করো আমি ফ্যামিলির সাথে কথা বলেছি। না তুমি ফ্যামিলিকে তো জানাও নাই তুমি বিয়ে করছো যে। ও কোনোভাবেই ফ্যামিলিকে জানায় না। আমি খুব কান্নাকাটি করি। ওর মা যখন ফোন করে বলতো তোর পাশে কেউ, বলতো আমাদের বুয়া কাজ করে। আমি খুব কাঁদতাম তখন যে তুমি আমাকে বুয়া বললো কেন? ও বলতেছে বুয়া বলবো না, কি বলবো? আমি বুয়া না বলে যে মা আমাকে জিজ্ঞেস করবে কে, আমি মেসে থাকি, তুমি বোঝো না কেন? মানে এই ধরনের ওর আশা ছিল আমাকে কখনোই পরিচয় দিবে না। একদিন পয়লা বৈশাখে আমরা ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার পর ওর মামতো ভাইয়ের সাথে যখন দেখা হয়, ওর মামতো ভাইয়ের সাথে আমাকে পরিচয় করা দেয় না, বলে যে আমি নাকি ওর মামুন ভাইয়ের শালি, কিন্তু ও বলে না আমি ওর ওয়াইফ। ও আমাকে বলতেছে যে বৃষ্টি দেখো, সিনক্রেট করবে না, আমি তোমাকে ভালোবাসি। ও আমাকে নানা রকম বিশ্বাস লাগে। তো একদিন আমরা প্ল্যান করলাম ঘুরতে যাবো। ঘুরতে যাওয়ার পর পিছন থেকে বাস ধাক্কা দেয়। আমি রিক্সায় ছিলাম, ও আমার উপরে বসে, আমার পাশে আমার ফ্রেন্ডটা বসে, আমার শশী ফ্রেন্ডটা। আমরা হলে ছবি দেখতে যাবো, ধাক্কা মারার সাথে সাথে মাটিতে পড়ে যায় আর ও আমার উপর পড়ে। বাসটা তখন ওর প্রায় মাথার কাছে চলে আসে। আমি তখন চিৎকার দিয়ে কেঁদে উঠি। আমি বাসটা কি ইশারা দিচ্ছি যে থামেন, আর আমি কথাই বলতে পারছি না, এত জোরে চিৎকার দিয়ে কাঁদছিলাম। আমার পা হাত তখন ছিলে চুরমাচার, রক্তে ভেসে যাচ্ছে। আমি যে কাঁদছি ব্যথায়, ও তখন হাসতেছে। দেখো আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ফ্রেশ করে ওই দিন আর ঘোরা হলো না। আমরা বাসায় ফিরে আসি। আমি যে ডিউটি করতাম প্রতি বৃহস্পতিবার রাতে, ও জানি কেন জানি আমার সাথে মিসবিহেভ করতো। আর শুক্রবার বন্ধ থাকতো, ও টিভি দেখতো, সারাটা রাত আলো জ্বালিয়ে রাখতো, যার কারণে আমার ঘুম হতো না। তাই একদিন আমি খুব ওর সাথে মিসবিহেভ করি যে কেন তুমি টিভি চালিয়ে রাখো, আমার তো সকালে অফিস, তোমার তো না থাক। আমার সোমবার দিন বন্ধ ছিল, শুক্রবার দিন আমার খোলা থাক। ও তখন সুইটারে কাজ করে, আর ও মাসে 7-8 হাজার টাকা ইনকাম করে, কিন্তু আমাকে এনে দিত মাত্র 4 হাজার টাকা। মানে কেন জানি বিশ্বাস করতে পারতাম না মানুষের কথা। আমার মনে হতো আমার মাসুমি সঠিক, ওই রাইট। এরকম রাতে এরকম সিনক্রেট করি, ও আমাকে একটা ঘুষি দেয় খুব জোরে, এই যে এই জায়গাটার মধ্যে ব্রুয়ের জায়গাটা এখনো দাগটা আছে। ঘুষি দেওয়ার সাথে সাথে আমার জায়গাটা ফেটে যায়, ফেটে অনবরত রক্ত বের হয়। তখন ও আমার এটা খুব জোর করে ব্যান্ডেজ করে। আমি তখন ধরতে দিচ্ছিলাম না, যাক রক্ত যাক, আমি মরে যাবো। এরপরে আরেকদিন কি হয় যে বৃষ্টি তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে রিলেশন নাই। আমি ওর ফোন প্রায় চেক করতাম, আসলে কারো নাম্বারই পেতাম না। তবে একটা নাম্বার পেয়েছিলাম, সুলতান সুমন। আসলে ওইটা নাকি একটা মেয়ের নাম্বার, ছেলে নামে সেভ করেছে। তো মেয়েটাকে আমি ফোন করে, দেখেন প্লিজ আপনি নারী হয়ে নারী সংসার ভাঙেন না। ওই মেয়েটা আমাকে খুব বোঝায়, দেখেন আপু আমার সাথে কোনো রিলেশন এমনি কথা বলি। তো ও আমাকে একদিন সন্দেহ করার পর আমাকে খুব মাইর দেয়, এত পরিমাণ মাইর দেয় ভাইয়া বিশ্বাস করবে না। আমার জন্মের পর মানে এত মাইর খাইনি। আমার মামাকে একটা কোরআনি দিয়েছিল যখন আমার মায়ের সাথে যোগাযোগ হয়। আমার মা আমার ঘরের নানা জিনিসপত্র দিয়েছিল, হলদি মরিচ থেকে শুরু করে হাঁড়ি পাতিল সব, থালা বাসন সব দিয়েছিল আমার মা। ও আমাকে কি করছিল, কোরআনিটা দিয়ে মারতে চেয়েছিল। আমার মা কি জানলো যে আপনি বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ, মার সাথে আমাদের পরে রিলেশনটা হয়। এবং আপনার মা মেনে নিয়েছিল? হ্যাঁ, মেনে নিয়েছিল। আর আমি 2-3 বার ওর মার কাছে যাই ওকে নিয়ে, ঢাকাতেই আন্টির বাসায়, গ্রামে আর যাওয়া হয়নি। মানে আপনি আন্টির বাসায় গিয়েছিলেন, সেখানে মা? হ্যাঁ, মা ছিল। এরকম খুব মারছিল, পরে আমি গলায় দড়ি দিতে গিয়েছিলাম,
ফ্যানটা না লাগ পাচ্ছিলাম না, যার কারণে আর গলায় দড়ি দেওয়াটা হলো না। আমার ঘরে কোনো চেয়ার ছিল না যা দিয়ে আমি ফ্যান লাগতাম। তার মানে আপনি সেদিন যদি লাগ পেতেন তাহলে আপনি ফাঁসি দিয়ে দিতেন? হ্যাঁ, আমি দিয়ে দিতাম, কারণ আমার তখন কিছুই মাথায় কাজ করছিল না যে আমি দুনিয়াটা থেকে চলে যাবো, এটা পাপ, এটা কি ধরনের কিছুই আমার মাথায় ছিল না। আমার কথা ছিল একটাই যে আমি মরে যাব। পরে ও দরজাটা নক করে, আমি খুব কান্না করি। ও আমার সাথে ওই দিন খুব জোর করেই ফিজিক্যাল রিলেশন করে দুপুর টাইমটা করে। আমি মানে বলতেছি যে ছি, তোমার আসলে লজ্জা নাই, আমাকে সকালবেলা এত মারছো আর এখন আসছো এগুলা করতে। ও হাসে। এখন ও আমার ফ্রেন্ডকে বলতেছে তোমার ফ্রেন্ডকে তো ছেলের মা বানায় দিছি আজকে, এগুলো বলে মানে হাসানোর চেষ্টা করছে আমাকে ইজি ছেলের মা বানায় দিছে মানে ওই দিন ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করেছিল ছাড়া। হ্যাঁ, সেটা আপনার ফ্রেন্ডকে বলে শশী? হ্যাঁ, তো শশী হাসে। আপনাকে যখন গায়ে হাত তুলতো তখন আপনার ফ্রেন্ড কিছু বলতো না? হ্যাঁ, আমার ফ্রেন্ড অনেক বাধা দিত যে এমন করেন কেন, যে বৃষ্টি হাতটা ধুয়ে খেত শুধু বাসায়, সেই বৃষ্টি আপনার জন্য এত স্ট্রাগল করছে, আপনি কেন ওর জন্য এমন করছেন? ভোরে উঠা 5টা বাজে উঠে রান্না বান্না করে আপনাকে খাওয়ায় বিদায় দেওয়া, আবার লাঞ্চ টাইম এসে ঘর গুছিয়ে খাওয়া দাওয়া করে আবার অফিসে যাওয়া, আবার রাতে 8টা। হ্যাঁ, প্রতিদিন লাঞ্চেও ভাত খেয়ে জিরাইতাম না, সব কাজ করতাম। ও আমাকে ওই দিন দুপুরবেলা খুব ইজি করে আর বিকেলে খুব বুঝায় যে সন্দেহ করো না, তাহলে আর আমার থেকে মাইর খাবা না। আর ও যখন আদর করতো তখন আমি পিছনে সব ভুলে যেতাম। হঠাৎ আমাদের অফিসে আগুন লেগে যায় একদিন, হঠাৎ অফিসে, তো ওই দিন অফিসটা ছুটি হয়ে যায়, আমি বাসায় চলে আসি। ওই দিন এসে দেখি ও ফোনে কার সাথে কথা বলছো, মায়ের সাথে। দেখি না, দেখা যাবে না, যাই হোক মায়ের কাছে আমাকে নিয়ে চলো, তোমার মা বাবার কাছে আমি যাবো না, এটা সম্ভব না। ওর মা তখন আমার সাথে একটু কথা বলে, মাকে বলতাম মা আমাকে নিয়ে যান, তো বলতেছে তোরা আসিস না কেন? আমি তো বলি তোরা আসার জন্য, তোরা আসিস না কেন? আমি বলি আপনার ছেলে তো আমাকে এটা বললে মাইর দেয়, এটা বললে আমাকে মাইর দেয়, প্রচুর থাপ্পড় দেয়। পরে এরকম করতে করতে আমাদের গার্মেন্টসে একটা শ্রমিক আন্দোলন হয়, বেতনের বিষয়টা নিয়ে, এটা হয় নভেম্বরের 23 তারিখ। ও এসে কি করে, ও আমাকে আদর করে ভুটকি বলে ডাকতো। সুশি সুশি, আমার ভুটকি এসে নাই? সুশি বলতেছে না ভাই, ও তো এখন আসে নাই। কি বলো, শ্রমিক হরতাল আর আজকে খুব অবস্থা খারাপ, আমাদের অফিস ছুটি দিয়ে দিছে, ও এখন আসে নাই, সকাল তখন 10টা। হ্যাঁ, ও দৌড়ায় যায় আমাকে আনতে। আমি তখন রাস্তা দিয়ে জুতা ছাড়া, আমার ইউনিফর্মটা পরা, আমি দৌড়ায় যান বাঁচানোর জন্য বের হয়ে যাই। আমি হেঁটে হেঁটে আসছি, দেখি ও আসতেছে। আমি তখন মানে দুনিয়াতে নাই যে ও আমাকে নেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসছে। ও আমাকে এতটাই ভালোবাসে। ওর সাথে প্রায় মাঝে মাঝে ঝগড়াটা লাগলেও আমার বাবা মা তুলো খুব গালিগালাজ করতো। আমি বলতাম প্লিজ মাসুম, আমার সহ্য হয় না, আমাকে বইলো না। এক এক সময় আমি সহ্য না করতে পেরে ওকে তুই করে বলতাম, তো ওটা ও সহ্য করতো না। ও বলতো আমি তর্ক করি, আমি ওকে খুব অসম্মান করি, আমি খারাপ একটা মেয়ে। তো রাগ করে আমি বলতাম কি, তুমি আমাকে যেটা বলেছো তুমি সেটা, কারণ ও এত বিশ্রী ভাষা বলতো যেটা আমি এখানে বলতে চাচ্ছি না, এত বিশ্রী যেটা আমার কষ্ট লাগতো, যে মাটা আমাকে এত বড় করছে সেই মাটাকে নিয়েও খারাপ গালি দিত। এক এক সময় মনে হতো আমাকে খুব ভালোবাসে, এমন বিহেভ করতাম। এক এক সময় মনে হতো আমাকে ভালোই বাসে না। খুব ভালো লাগে যে কেউ কারো ওয়াইফকে বললে যে তোমাকে সুন্দর লাগে, তো কখনো সাজলে টাজলে ওকে যদি বলতাম যে আমাকে কেমন লাগে, ও কখনো বলতো না। ও নিজ থেকে বলতে পারো না যে আমাকে ভালো লাগে, না, ও কখনো বলতো না। তো আমি বলতাম হয়তো আমি কালো বলে তুমি আমাকে ভালোবাসো না। তো একদিন অফিস থেকে একটা আসে যে একটা ছবি তোলার ব্যাপার, যে ছবি দিতে হবে, ছবি জমা। তো ছবি তুলতে যাই, ওই লোকটা আমাদেরকে ছবিটা দেয়। ছবিটা দেওয়ার পর ও ছবিটা হাতে নিয়ে বলতেছে ছবিটা এত সুন্দর করে সাজিয়েছে যে আমাকে ফর্সা লাগছে ছবিটাতে। আমি বলতেছে ইস, কিস করে বলতেছে এই মেয়েটাকে আমার বউ হতে পারতো না। আমি তখন কেঁদেই ফেলেছিলাম। তুমি আমাকে চয়েস করে বিয়ে করছো, এখন কেন এই ধরনের কথা বলতেছো বিয়ের পরে? আর চয়েস যখন হয়নি বিয়ে করলা কেন? তো বলতেছে আমি তো ওকে অন্যরকম ভেবেছিলাম। পরে একদিন হঠাৎ তো বাহিরে যায়, আমি ওর ব্যাগটা চুরি করে খুলে ওর ডায়েরিটা বের করে ডায়েরিতে অনেক মেয়ের নাম্বার, শিউলি, ময়না, লিমা, অনেক মেয়ের নাম্বার। আর আরেকটা ডায়েরির পেজ উল্টে দেখি কি, বৃষ্টিকে নষ্ট করে আমি ঢাকায় চলে যাবো। আমি কাঁদি, খুব কাঁদি। ও আসে, আমি ওর সাথে কথা বলি না। এখন বলতেছে কি হয়েছে তোমার, আমাকে বলো। তো আমি ডায়েরিটা দেখানোর পর ও খুব ভয় পেয়ে যায়, চোখ মুখ বড় হয়ে যায় যে দেখো বৃষ্টি, আজকে সত্যি কথাটা বলি, আমার উদ্দেশ্য ছিল তোমাকে নষ্ট করে ঢাকায় চলে আসবো। কেন, তুমি আমাকে ভালোবাসো নাই? না দেখো বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কেন জানি আমার হঠাৎ মনে হলো তোমাকে লাইফ পার্টনার করা যায় না, আমার আরো সুন্দরী মেয়ে দরকার। এগুলা বললো। ওর বিয়ের আগে কি কি হয়েছিল, কোন মেয়ের সাথে, এগুলো বললো। এখন বলতেছে কি তুমি কি এগুলো জেনেও কি আমার সাথে সংসার করতে চাও? আমি বলছি ঠিক আছে, আমি সংসার করবো। বিয়ের আগে অনেক কিছুই মানুষ করতে পারে, তাই বলে কি এখন করবা? এখন কিছু করো না। হঠাৎ একদিন খবর আসে দুপুরবেলা যে আমি নাকি হারিয়ে গেছি। আমার মা আবার অজ্ঞান হয়ে যায়। আপুরা মাসুমকে ডিস্টার্ব করা শুরু করে যে কি ব্যাপার, আপনি বৃষ্টিকে গুম করে রেখেছেন, খুন করে। আগের দিন রাতে নাকি কোন একটা ছেলে বলছে যে বৃষ্টি রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। আমার ভাইকে ফোন করে বলছে। আসলে কথাটা কে বলেছিল আমি আজও জানি না। পরে ও আমাকে বলতেছে তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করে আমার লাইফটা হেল হয়ে গেল। এখন আমি বলতেছি দেখেছো, আমার যদি তুমি কখনো ক্ষতি করো তোমার কিন্তু খবর আছে, আমার ফ্যামিলি কিন্তু তোমার 12টা বাজিয়ে দেবে। হাসতে হাসতে বলতেছি। পরে আমরা বাসাটা ছেড়ে দেওয়ার পর জানুয়ারি মাসে আমরা নতুন বাসায় ওঠার পর ও আমার সাথে এমন বিহেভ করতো যে আমার কাছে খুব ভালো লাগতো, আগের থেকে বেশি ভালোবাসা দেখাতো। তো এখানে কি হয়, ওই গার্মেন্টসে কিছু ভূতের ব্যাপার স্যাপার হয়, যে গার্মেন্টসে ভূত কিছু একটা চাচ্ছে, এই ধরনের কিছু একটা। আমরা ভূতের গল্পে চলে এসেছি, বুঝতে পারছেন যে কত রকমের ফ্লেভার থাকতে পারে একটা গল্পের মধ্যে। ভূতের ব্যাপারটা হয়, ভূতের ব্যাপারটা হলে আমি ওকে জানাই যে দেখো কিছু ভূতের ব্যাপার স্যাপার হচ্ছে, সবাই বলছে যে অফিস কাউকে যেতে দেবে না, কারো বউকে কেউ যেতে দেবে না। ও বলতেছে তোর তো যাওয়া লাগবেই,
তুই বলে বলতেছ, বিয়ের 5-6 মাস পরে বলতো, কারণ এটা বলে অনেক আদর লাগে, আদর করে বলতো। আমি আবার ওকে মাসুম বলে ডাকতাম না, এরপর থেকে আমি ওকে স্বর্ণ বলে ডাকতাম। ও আমি বলতেছি, দেখো স্বর্ণ, আমি অফিস যাবো না, অফিসে ভূতের কিছু ব্যাপার স্যাপার আছে, নতুন নতুন অফিস করছে তো, এখন মালিকের থেকে নাকি কি চায়, এখন মেয়েদেরকে মেরে ফেলছে, এই ধরনের কিছু একটা। ও বলতেছে না তোমার যাওয়া লাগবে। এখন সবাই বলতেছে আপনার কি হাজবেন্ড যে ভূতের অফিস আপনাকে যেতে বলে। কি করবো, যাই, অফিসে যাই। খুব ভয় লাগতো, বাথরুমেই নাকি ভূতটা ধরে। একদিন হঠাৎ কি হয়, 7 তারিখে ফেব্রুয়ারি, এর আগে আমি অফিস থেকে আসার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে, দরজা খোলার সাথে সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ চুপ করে শুয়ে থাকে। কি হয়েছে মাসুম? কিছু না, চলো বাজারে যাই। বেতন পাইছো? না, বৃষ্টি, বেতনটা শনিবার পাবো। এই বলে আমাকে বাজারে নিয়ে যায়। বাজার থেকে আমরা আসি, আসার পর 8 তারিখে শুক্রবার দিন আমি আসি, বাসায় এসে দেখো জামা কাপড় ধুচ্ছে। আমি বলেছি তুমি নামাজ পড়বো। ওই দিন নামাজ পড়ে এসেছে, নামাজ পড়ে আসার পর আমি ওর কাছে বসে ওর ছোটে আদর করি, বলি কি হয়েছে তোমার, কি হয়েছে? কয়েকদিন থেকে ওর টেনশন, খাওয়া দাওয়া উঠে গেছে, কিছুই খেতে চাচ্ছে না, ভালো কিছু বানালেও খেতে চাচ্ছে না, কেন জানি নানা রকম একটা টেনশন করছে। কেন করছে আমি সেটা জানি না। পরে আমি ওকে কিস দেওয়ার পর কি হয়েছে, ও আমাকে জড়িয়ে ধরে বড় বড় 3টা নিঃশ্বাস ফেললো, কোনো কথাই বললো না। আমি তখনও বুঝিনি মাসুম কি বলতে চায়। তো হঠাৎ দেয়ালে একটা লেখা দেখলাম, ওই দিনই, আমি আর আসিব না ফিরে, বলে রাখলাম ক্ষমা করে দিও। এটা কি মাসুম? বলতেছে অফিস থেকে শিখছি, দুষ্টুমি করে লিখেছি। চলে গেলাম অফিসে। ওই দিন আমি অফিসে অ্যাক্সিডেন্ট হই। সন্ধ্যাবেলা ও আমাকে আনতে যায়, আর টিভি বিক্রি করে দেয়। ও বলেছে যে আমরা চলে যাবো চট্টগ্রাম, তোমাকে নিয়ে চট্টগ্রাম চলে যাবো। আমি তো অনেক স্বপ্ন এঁকে রেখেছি। ও বলেছে ওর বাবা আসবে, মা আসবে, যাই হোক। পরে চলে যাই অফিসে। আমি অ্যাক্সিডেন্ট হই ওই দিন সিঁড়ি দিয়ে পড়ে। পরে আমি খুব কাঁদতেছিলাম, আমাকে গেট থেকে নিয়ে যাই, হাসপাতালে যায়, ওখানে আমাকে রাখে। সারা রাত ও ওখানে ছিল, খুব কেয়ার করছিল, যার কারণে পাশ থেকে একটা মহিলা বলতেছে এরকম হাজবেন্ড ওয়াইফ আমরা দেখিনি, তোমাদের কি প্রেমের বিয়ে? পরে ও আমাকে খুব আদর যত্ন, এত আদর যত্ন আমি মাসুম থেকে আর কখনো পাইনি ওই দিন রাতে। এটা হচ্ছে 8 ফেব্রুয়ারি। এর আগে একটা কথা ভাইয়া বলতে ভুলে গেছি, ওর মামা এসেছিল আমাদের বাসায়। ওর মামার সাথে আমাকে দেখা করতে দিতে চাচ্ছিল না, ঢুকে যাওয়ার কারণে মামা আমাকে দেখে ফেলে। ওদের ফ্যামিলিতে শুধু ওর ফুফাতো ভাই আমাকে দেখছে আর ওর মামাটা। তো যাই হোক, পরে আমি তো বিশেষ করেছি ওর ফ্যামিলি আসবে, আমার মাও সব প্রস্তুতি। পরে হাসপাতালে এরকম দিন যাচ্ছে, একটা রাত আমি ওখানে ছিলাম, ও ছিল আমার সাথে। এর পরের দিন সকালবেলা ও হাসপাতালে যায়, আমাকে রিলিজ করেছে। আমি রিক্সায় উঠি ওর সাথে। এখন বলতেছে কি খাবা? আমি বলতেছি কি, আমি তো এখনো হাঁটতে পারছি না, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, তুমি আমাকে কিছু কিনে দাও। তো আমাকে একটা বিরিয়ানি প্যাকেট কিনে দেয়। তো আমি বলছি তুমি তো সারা রাত কিছু খাওয়া নাই, বিস্কুট এগুলা খেয়েছিলা, তোমার জন্য কিনো। বলতেছে না, আমার চিন্তা পরে, আমি বেতন আনতে যাবো। এটা হচ্ছে শনিবার 9 ফেব্রুয়ারি। এটাও মানে হেসে উঠে কেন জানি আমার গালে হাত দেয় রিক্সায়। গালে হাত দেওয়ার পর আমি বলতেছি কি ব্যাপার, কিছু বলবা? না, এটা বলে চলে যায়। রিক্সাওয়ালাকে বলেছিল যে ও তো অসুস্থ মানুষ, ওকে একটা চিপা দিয়ে নিয়ে যাবেন, সবসময় যে চিপাটা দিয়ে আমরা বাসায় যাই। কিন্তু আমি বলেছিলাম না ভাই, আমি ওই চিপা দিয়ে যাবো না, আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে লোকটা আমাকে ওখানে দিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে মাসুমের সাথে আমার দেখা হয়ে যায়। মাসুম এখানে কি করছে, এই প্রশ্নটা আমার তখন জাগলো না। আমাকে দেখে হতম্বম্ব, তুমি এই রাস্তায়? এখন আমি বলতেছি তুমি এই রাস্তায়? তখন বলতেছে আমি আসলে তোমাকে খুঁজতে খুঁজতে এই রাস্তায় চলে এসেছি। যাই হোক, রিক্সাওয়ালাকে আরো 10 টাকা দিয়ে দিই, ভাই আপনি ওকে ওখান দিয়ে ঘুরিয়ে নিয়ে যান। আমি আর কিছুই বলিনি, আমি ওর দিকে তাকিয়েছিলাম। ও হেসে উঠে আমাকে জাস্ট শেষ একটা কথাই বলেছিল, অসভ্য মহিলা, পাঠিয়েছি এক রাস্তায়, এসেছে আরেক রাস্তায়, জাস্ট এটাই বলেছিল। তো রিক্সাওয়ালা আমাকে রীতিমতো বাসে পৌঁছানোর পর আমি রুমের তালা খুললাম, বিরিয়ানি একটু খেলাম, ওর জন্য একটু রাখলাম, রেখে হঠাৎ তাকিয়ে দেখি রুম খালি খালি। তাকিয়ে দেখি কিছুই নাই, ফ্যান, টিভিটা তো বিক্রি হয়ে গেছে আমি জানি। মা যে বস্তায় করে আমাকে কাচের জিনিসপত্র, যেহেতু আমাদের সুখে ছিল না, এগুলো দিয়েছিল, এগুলো বস্তায় বাঁধা ছিল। আমার লেহেঙ্গা, আমার বোরকা, আমার শাড়ি, আমার কিছুই নেই। আমার শাড়ি, আমার মামাকে পিড়ি বেলুন, তারপর অনেক কিছু দিছিল, কিচ্ছু নাই, শুধু চকিটা আছে আর টেবিলটা আছে আর একটা র্যাক ছিল। আমি তো চিৎকার দিয়ে উঠে বলি ভাবি মাসুম কই, মাসুম এই জিনিসগুলো কই রাখছে? তখন ভাবি বলতেছে যে বৃষ্টি ভাইয়াকে তো আমি দেখেছি কম্বল একটা নিয়ে সকালবেলা কোথায় জানি যায়। তো আমরা বলেছিলাম কম্বলটা নিয়ে কোথায় যান? বলতেছে হাসপাতালে যান। বলে ও হাসপাতালে কম্বল নেবে কেন, আমাকে তো রিলিজ করে দিছে। আমি চিৎকার দিয়ে ওকে ফোন দিই, তুমি কই? মাসুম বলতেছে আমি অফিসে বেতন আনতে আসছি। তোমার পাশে গাড়ির আওয়াজ কেন? বলতেছে ঠিক আছে আমি এখন রাখি, বাসায় আসি তোমাকে সব বলবো। এটা বলে ফোনটা কেটে দেয় আর অফ করে দেয়। আমি তখন পাগলের মতো, মানে তখন আমি হাঁটতে পারি না অফিসে, তখন আমি চুল টুল এলোমেলো, হাসপাতাল থেকে এসেছি, আমি পাগলের মতো মাথায় ঘুমটা দিয়ে দৌড়ে ওর অফিসে চলে যায়। আল্লাহর রহমত আছে মনে হয়, আমি তখন হাঁটতে পারছিলাম খুব জোরে জোরে, অথচ তখন আমি হাঁটতে পারছিলাম না। সে বাবাকে বলতেছে যে আপনি কি পাগল হয়ে গেছেন, আপনি রাস্তায় এমন কান্নাকাটি করতেছেন কেন? কাঁপতেছি আর বলতেছি আমার স্বামী আমাকে ফেলে চলে গেছে, ও আর ফিরে আসবো না। মানে আমি তখন বুঝে ফেলছি আর আসবে না, আমার মাসুম নেই, আমি বাঁচবো কিভাবে? আমি ওর অফিসে যাই, এখন অফিসের লোকরা বলতেছে প্লিজ আপু কি হয়েছে আপনি বলেন। আমি বলতেছি ও বলছে আজকে বেতন দিব অফিসে। আমি তখন বিশ্বাস করতে পারছিলাম যে মাসুম নাই। এখন ওই লোকগুলো বলতেছে দেখছেন আজকালকার লোকগুলো কত ফ্রড, আর ও প্রতারণা করেছে আপনার সাথে, ভাবি বিশ্বাস করেন। বৃহস্পতিবার বেতনটা দেওয়া হয়ে গেছে, কারণ যেদিন আমি ওর কাছে যাই ওই অফিসে সেদিন ছিল শনিবার লাঞ্চ টাইম। আমি কেঁদে ওঠাকে আবার ফোন দিই, বন্ধ। পরে মাকে ফোন দিয়ে বলি মা মাসুম নাই।
মা দৌড়ায় আসে বোট বাজার আমার ভাইকে নিয়ে, আমার মাকে ধরে আমি খুব কান্নাকাটি করি। খুঁজতে খুঁজতে ঘরে কিছুই আর পাই না, হলদি মরিচ গুড়ির কলস কিচ্ছু সে রাখে না। আমার মা অনেক বড় বড় কলস দিছিল আমাকে, আমি ওগুলো ইউজ করতাম না, রেখে দিছিলাম, ঢাকা শহরে তো এগুলো লাগে না। ও আমার কিছুই রাখে না, আমার ইমিটেশনের চুড়িটা পর্যন্ত নিয়ে গেছে। ও আমাকে 20 টাকা দিয়ে একটা সোয়েটার দিয়েছিল। ও আমাকে যেটা দেয় সেটাই কেন জানি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি দামি মনে হয়। 20 টাকার সোয়েটার মা এটা পর্যন্ত সে রাখেনি, সে সেটাও নিয়ে গেছে। আমার মানে ঘরে কিচ্ছু রাখেনি, সে শুধু আমি বৃষ্টিকে রেখে গেছে দয়া করে। পরে তোষক টোষক সব উল্টাই, ওর চিঠিটা পাই, এই চিঠিটা যেটা আপনার সামনে, এই চিঠিটা পেয়ে আমি খুব কান্না করি। আর ওর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি। ও আমাকে বলছে যে তোর মা না বলেছে তোকে নিয়ে যাবে, যা মায়ের কাছে যা। পরে ওর সাথে আমি ফোনে যোগাযোগ করি। মহাখালীতে আসার পর আমি বাসাটা ছেড়ে দিই। ও বাসাটা মহাখালীতে আপনি কেন আসলেন? ও 2 মাসের ভাড়া আমার কাঁধে ঝুলায় রেখে যায়, তারপর ডিশ ভাড়া সব আমার জন্য রেখে যায়। আর আমি চুপি চুপি কিছু টাকা জমাইছিলাম। মা বলেছিল হালকা পাতলা কিছু টাকা নিজের হাতে রাখবি, যাতে কখনো বিপদ হলে, ওর বিপদ হলেও যাতে খরচ করতে পারস। 7,000 টাকা জমিয়েছিলাম ওর অজান্তে। ওই টাকাগুলা বের করে বাড়িওয়ালা ভাড়া দিয়ে আপনি আপনার মহাখালী চলে আসলেন। মহাখালী কোথায় এটা? এই যেখান থেকে আমি আসলাম আন্টির বাসায়। আপনার আন্টির বাসা? হ্যাঁ, এখানে যে খালুকে আপনি হ্যাঁ, আব্বু বলে বলে ডাকতেন। আপনার মা এটা জানার পরে কি করেছে আপনার সাথে? আমরা গল্পের বটম লাইন টানতে চাই, আপনার মা কি করেছে? তখন আমার মা খুব কেঁদে ওঠে ফোনে। কি বলো রাইট নাও আপনার সাথে কি বিহেভ করছে? এখন বলছে তুমি আমার কাছে বোঝা, তুমি কেন এটা করলে, এটা তোমার অন্যায়। আবার বলতেছে আমি বলেছিলাম বৃষ্টি এখানে পা দিও না কাটা, আমাকে বলতেছে তুমি কেন এটা করলা, ভালো হয়েছে এগুলা বলে আবার নিজে গাদে। কত বছর মানে এখন গ্যাপটা হচ্ছে কতদিনের আপনাদের? আপনার যোগাযোগ নাই বা এরকম গ্যাপটা হচ্ছে কতদিন? মাসুমের সাথে এখন ফেব্রুয়ারি 9 তারিখও চলে গিয়েছে, এখন তো তারপরে 3-4 মাস। জি। আমাকে একটু বলেন তো, আপনি যে এর মাসুমের সাথে আমার একটু যোগাযোগ হয়েছিল, রেকর্ড আছে আমার কাছে ফোনে রেকর্ড আছে? জি। ওকে, ফোনের রেকর্ডটা আমরা এই মুহূর্তে আমাদের শ্রোতাদেরকে শোনাবো। বিনা দোষে আমার এরকম করলা, কোন উত্তর দিতে পারতেছ না তো? কোন উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কেমনে এরকম করলা? আহারে, তোমার সাথে এতদিন সংসার করেও তোমার মন নিতে পারলাম না আমি। হয়তো একটু খারাপ ব্যবহার করছি, তুমি যার কাছে গেছো সেও ফেরত না। যাই হোক, আর কিছু বলার আছে? আমার কি, তুমি কি আমার এভাবে ঝুলাই রাখবা? ডিভোর্স করবা না? বললাম তো দরকার নাই, বিয়ে করে নি। বিয়ে করে নিতাম? কেমনে এত বড় মিথ্যা কথা বললাম? আমি পাগলের মতো দৌড়াই গেছিলাম তোমার অফিসে ওই দিন। আমি বলতেছি আমার স্বামী আসছে, বেতন নিতে আসছে। ওরা বলে কি বলেন, আপনার স্বামী ফলস কথা বলছে, আপনার স্বামী কোনো বেতন নিতে আসে নাই, বেতন বৃহস্পতিবার দেওয়া হয়ে গেছে। কেমনে এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে বলবো? ফার্স্ট থেকে তোমার প্ল্যান ছিল যে তুমি আমার সাথে সংসার করবা না। জানি না, আর কিছু? খুব মুড নিয়ে কথা বলতেছো। হ্যাঁ, স্বাভাবিক। স্বাভাবিক, বেশি সুখ কপালে কিন্তু সয় না, সেটা জানো? মনে হয়। আর কিছু বলবি? তোমার মোবাইলে আমার কিছু রেকর্ডিং আছে, ডিলিট করছো? বললাম তো তোর কিছুই রাখি নাই। সত্যি রাখো নাই? তো এখন যে বিয়ে করছো, এখন কি তোমার কি মনে পড়ে না? আমার একটু মনে পড়ে না? ওই মেয়ের মাঝে আমার দেখো না, ওই মেয়ে যে আমার শাড়িগুলা পরে, একটু দেখো না? না, এই ছবির কাহিনী নাকি? মনে তো হয় এরকম, এই যে তুমি নাই, তারপরে তো আমার হঠাৎ মনে হয় তুমি সামনে, হঠাৎ মনে হয় এই যে তুমি কথা বলতেছো, এই যে মনে হইতেছো তুমি ডাকতেছো, হঠাৎ এরকম মনে হয়। কিন্তু আমার কেন মনে হয় সেটা আমি জানি না। আমার মনে হয় আমি খুব ভালোবাসছি তোমার এইসব প্রতারণা আমি জীবনেও ভুলতে পারবো না। আমার তুমি কাঁদাইছো, তুমি যে কাঁদবা বেশি দেরি নেই। আমার ভালোই বাসে না, সে শুধু ভালোবাসতে রূপরে, তুমি শুধু সেক্স আর রূপের পাগল। সব কথার একটা জবাব দিব, আর কোনো প্রশ্ন আছে তো? আচ্ছা, যখন চলে যাবো তাহলে হাসপাতালে গেল কেন আমার আনতে? মানবতা, যে জানো আর যার মনে কোনো ভালোবাসাই নেই, সেটা আমার কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না। সেটাও মানবতা। আচ্ছা, তুমি একটু সত্যি করে বলো তো, তুমি কি আমার একটু ভালোবাসো নাই? এই 1 বছরের জীবনে 1 বিন্দু পরিমাণ ভালোবাসো নাই? বাকি তো। তাহলে তুমি কেমনে ভুলে গেলে ভালোবাসা? আমার তো কোনো অপরাধ নাই, তাহলে কেমনে ভুলে গেলে কো? হ্যাঁ, এমনি এমনি। আমার সুখের ঘরে তুমি কেন এরকম আগুন জ্বালাইলা? আমার সব সুখ। তোর ঘর সুখে থাকলো, আমি তো সুখে ছিলাম না। তুমি কেন সুখে ছিলে না? আমি তোমার কোন দিক দিয়ে সুখে রাখছি? সব দিক দিয়ে, অল সাইড। অল সাইড কি বলো তুমি আমার? এত ভেঙে বলার সময় নেই। এখন অল সাইডই সুখে আছো? অবশ্যই, 1000 গুণে মনে করি। কথা নাই আমার ঠিকানা মা অনেক ভালো। ঠিক আছে, আমি তোমার এই কথাগুলো মেমোরিতে রাখবো। রাখবি না রাখবি সেটা তোর ব্যাপার। আমার উপর তার তোমার কোনো অধিকার নাই, আশা করি আর কখনো অধিকার নিয়ে আসবা না। না, আশা করবি কি করে নিয়ে? যাক, গেছো ভালো করছো। হাজার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমারে তোমার মতো শয়তানের হাত থেকে বাঁচাইছে, আর একটা বেবি যে আমার জীবনে আসে নাই, এটাই আমার কাছে হাজার। আমি ইচ্ছে করে দিই না, যাই হোক বাদ দে। আর কিছু? ইচ্ছে করে না, তুমি আসলে খাওয়াইতে পারবা না, সেটাই তোমার কথা, বুঝছো? আল্লাহ তোমার উপযুক্ত বিচার করবে, দেখে নিও। আর কিছু বলা শেষ? এখন কই আছো? বাসায়। বউয়ের কাছে? অফিসে। এখন নিশ্চয় বউরে 7,000 টাকা নিয়ে দিবা? 15,000 টাকা। 15,000 টাকা নিয়ে দিবা? যাক, দেখি কত টাকা আল্লাহ তোমার দিয়ে কামাইতে পারে, আমি দেখবো। দোয়া কর যেন তোর টাকাটা দিতে পারি। আমার টাকা তুমি কি দিবা? নিজের বউরে চালাইতে পারো না, আমার টাকা কি দিবা? দিব। তুমি খুব
তাড়াতাড়ি হবা না, ধ্বংস হবা না, খুব আস্তে আস্তে ধ্বংস হবা। দেখো আমি তোমার কোনো ক্ষতি আমি করবো সেরকমই না, চাই। তুমি সেরকম চাও। আল্লাহর কাছে আমি যেভাবে বলতেছি, ইনশাল্লাহ আল্লাহ আমার ডাক শুনবে। আমি খুব মজা করতেছো আমারে নিয়ে। না একেবারেই না। এত তুমি দিলি বলি আর কখনো ফোন দিবি না, এসএমএস দিবি না, তো আজকে ফোন দিলি কোন কারণে, কি বুঝে ফোন দিচ্ছিস? ফোন দিছিলাম, আমার তো জানাই হলো না যে কি কারণে আমার ছেড়ে চলে গেল, সেই জন্য। তো তুমি তো খুব যেদিন টাকা দিব সেদিন জানা দিব, কেন ফোন কেন ছেড়ে চলে আসলাম। আসলে তোমার চরিত্রটাই খারাপ, বুঝছো? হ্যাঁ তোমার চরিত্রটাই খারাপ, তোমার চোখটাই নষ্ট। নষ্ট নষ্টই তো। টাকা বেশি নাই, কেটে যাবে। আর কিছু বলবি? হ্যাঁ, কি বলবা? ওকে, ফোন রেকর্ডটা আমরা শুনলাম, কি বলবো। আচ্ছা, আপনি আমাকে এখন একটু বলেন তো যে আপনার মা তো ছেলেটাকে মেনে নিয়েছিল, আপনাদের সবাইকে মেনে নিয়েছিল, আপনার মা কি জানার চেষ্টা করেছিল, বা আপনি কি জানেন যে ছেলেটার বাড়ি কোথায় চিটাগাঙে? আমরা জানতাম যে ওর গ্রামের বাড়ি চাঁদপুর, আর চিটাগাঙে ওর থাকে, মানে যে কোনো সময় চলে যাবে চাঁদপুরে। আপনি সেই প্রপার অ্যাড্রেস কোথায় থাকে, কোন গ্রাম, কিছু না, জানেন? আমি কিছুই জানতাম না, তবে ওর জন্ম নিবন্ধন কার্ডটা এগুলো ছিল, কিছুই রেখে জানি। ভাই কি বলবো, না ও না না, ঘরের আপনি 1 বছরের মতো ঘর সংসার করেছেন। আমি জানতে চাচ্ছি যে আপনার মা যখন আসলো, হ্যাঁ, আপনার মা কি হ্যাঁ। জানার চেষ্টা করেছে যে এই ছেলেটা কোথায় থাকে, তার বাড়িতে কে আছে? হ্যাঁ হ্যাঁ, মা জানার চেষ্টা করেছে। মা তো জানতো বাড়িতে কে আছে, এগুলো আমি ফোনে বলতাম অলরেডি। আর মার সাথে যখন দেখো তো তখনও বলতাম, কিন্তু ওর বাড়ির নামটা শুধু জানতাম চাঁদপুর, কিন্তু কোন জায়গা বা কিছু এগুলো আমি কিছুই জানতাম না। এগুলো আপনি জানার চেষ্টা করেছেন? চেষ্টা করতাম, চেষ্টা করলেও এড়িয়ে যেত। আর আপনার মা চেষ্টা করেনি কখনো ওদের সাথে কথা বলার জন্য? শ্বশুর হ্যাঁ, আমার শাশুড়ির সাথে আমার মা কথা বলতো মাঝে মাঝে। তো আমার শাশুড়ি এগুলো কিছুই জানে না। ও যেদিন চলে যায়, আমার শাশুড়িকে আমি ফোন করি যে মা এরকম এরকম ও চলে গেছে। আমার শাশুড়ি বলে, নিজের নিজের বিয়ে করছো, এখন ও চলে যাবে কেন? আমি বলতেছি জানি না মা, ওর সাথে আমার কোনো আপনার ঝগড়া শাশুড়িকে নেই। বলেন নাই যে মা আপনি কোথায় থাকেন, আপনার ঠিকানাটা দেন? বলছি, উনি দিবে না। ফার্স্টে বলছে দিবে, পরে বলতেছে না আমি দিব না। মানে উনি হয়তো ভয় পেয়ে গেছে যে আমরা কেস টেস কিছু করি কিনা। আর ও বিয়ের কোনো আপনি যে চিহ্নই বিয়েটা রাখে না। করেছিলেন সেই বিয়ের কাবিনটা আপনার কাছে আছে? জি না, ও যে রিসিপ্টটা দেখিয়ে কাবিন আনতে হয় ওটাই সে নিয়ে গেছে মেইন। মানে আপনার কাছে কোনো কাবিনও নাই? না। তার মানে আপনি প্রুভও করতে পারবেন না যে আপনি সেই হ্যাঁ, ছেলেটাকে বিয়ে করেছেন? কোনোভাবেই প্রমাণ করতে পারবো না যে আমাদের বিয়ে হয়েছে। এটা আপনি পারবেন না আপনার জায়গা থেকে? আমি পারবো না, বাট ওখানে সমাজে যারা ছিল তারা দেখেছে। এই চিঠিটা একটা বড় সাক্ষী। আমি একটা চিঠিটা পড়তে চাই। বৃষ্টি, আমি চলে যাচ্ছি, আর আসবো না, পারলে ক্ষমা করে দিও। তোমার সাথে 1 বছর সংসার করেও আমি তোমাকে বদলাতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তোমার আচার আচরণ বদলে ফেলো যখন অন্য কারো ঘরে যাবে, কারণ সবাই এক না। আর নিজেকে একটু বেশি পাল্টানোর চেষ্টা করো। অনেক সময় তুমি আমাকে থাক, যাই হোক, তুমি ভালো থেকো। আমি জানি তুমি আমাকে খুঁজবে না, কারণ তুমি সেই রকম মেয়ে না, খোঁজার দরকারও নেই। তোমার পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে 1/1/2013 তারিখের লেখা। ফেব্রুয়ারি। হ্যাঁ, এখানে তারিখ দেয়া 1/1/2013। এবং মজার বিষয় হচ্ছে এই চিঠিটা সে অনেকদিন ধরেই লিখেছে। হ্যাঁ। এই কথাটা সবশেষে পড়িস, তাহলে বুঝতে পারবি। আমি চলে গেছি, সেটা কাউকে বলিস না, কারণ তাতে তোর শরম হবে। যদি বুদ্ধি থাকে তো নিজের কথা নিজের কাছেই গোপন রাখিস, না হলে সবাই তোকে শরম দিবে। ওকে, তারপরের এটা হচ্ছে 2/2/13 তারিখে লেখা। আমাকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, কিছু করার নেই, ছাড়তে তো হবেই, কারণ তোমার সাথে আমি কখনোই সুখী হব না। আমার বাবা মার কাছে খবর নিও না, কারণ আমি ওদের কাছে যাব না। এমনিতেই তোমার জন্য ওদের মনে কষ্ট দিয়েছি। আর না, ভুলেও আমাকে খোঁজার চেষ্টা করো না। যদি আমি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারি, সেদিন তোমার কাবিনের ওই টাকাটা আমি দিয়ে যাব। তাই তোমার বাড়ির ঠিকানাটা আমি নিয়ে গেলাম। আমার কিছু যদি পাও রেখে দিও, ফেলে দিও, বাস, আর কিছু নয়। এটুকুই, ভালো থেকো। যখন তুমি আমার এই চিঠিখানা পড়বে, হয়তো আমি তখন অনেক দূরে চলে যাব। কিন্তু তুমি কি করলে? আমার শুধু অসম্মান। তুমি খুব অহংকার করো, তোমার এখন যে অবস্থা। আর যদি তুমি সুন্দর হতে, না জানি কি করতে আল্লাহ জানে। যদি কোনোদিন দেখাও হয়, সেদিন যেন আমি দেখি তোমার সাথে তোমার স্বামী আর তোমার বাচ্চা। দোয়া করবো যাতে তুমি সুখে থাকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ভালো থেকো, আমি এতটুকু জানি। তারপরে 7/2/2013 লিখছে, আমি যদি বেঁচে থাকি তাহলে বিশ্বাস রাখতে পারো তোমার কাবিনের টাকা তুমি পাবে, এটা আমার ওয়াদা। আমি চাইলেই তোমার সর্বনাশ করতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম কি দরকার, তাই তোমাকে বানালাম না। আমাকে অভিশাপ দিও না। যাই হোক, আর কি বলবো, শেষবারের মতো বলে যাই, আই লাভ। আবার কেটে দিয়েছে, না বাসি না, গুড বাই, আই এম সরি। 8/2/2013 লিখে, তোর পেছনে আমার প্রায় 55,000 টাকা খরচ হয়েছে, আর কত করবো বল, তাই চলে গেলাম। ভেবে দেখিস আমি তোর তেমন কোনো ক্ষতি করিনি, পারলে ক্ষমা করিস, আর না হয় না করিস, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো আমি। 2 প্রশ্নবোধক চিহ্ন। একটা মুদির দোকানের একটা ছোট্ট সাদা পেজে লেখা। আপনার মা এখন কি বলে আপনাকে? আপনার ওই চিঠিটা পড়ে যেটা বুঝলাম যে ও আপনার প্রতি স্যাটিসফাইড ছিল না কোনো না কোনো জায়গা থেকে। আপনি হয়তো আপনার জায়গা থেকে, আপনার অ্যাঙ্গেল থেকে বললেন, ওর জায়গা থেকে ওর নিশ্চয়ই কিছু না কিছু বলার ছিল। এই জায়গা থেকে আমি লিসনারদেরকে কিছু বলতে চাই। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যতটুকু বুঝেছি ওর গল্পটা শুনে, সেটা আমি বলবো। তবে তার আগে আমি একটু বলেন তো, রাইট নাও আপনি কেমন আছেন এবং কি করছেন, এটা একটু বলেন। আমি এখন আছি, ভালোই আছি, কিন্তু মাসুমকে খুব মিস করি, মনে পড়লে খুব কান্না করি। আর মা যখন কটু কথা বলে যে তুই এখন আমার কাছে বোঝা, তখন খুব কান্না করি। আমার একটা খালতো বোন আছে, ওর নাম ডালিয়া। ও আমাকে প্রথম খুব শখ দিয়ে কথা বলতো, এখন
এখন আর বলে না। এই ধরনের কথা বলতো যে চলে গেছো অশিক্ষিত একটা ছেলের সাথে, মূর্খ, ফিজিক্যাল রিলেশনের জন্য পাগল হয়ে গেছিস, সে ধরনের কথা বলতো। এখন আর অবশ্য বলে না, এখন হয়তো বুঝে। আর আমার খালাম্মা, মেজো খালাম্মা, ওনারা এখনো কেউই জানে না মাসুম যে চলে গেছে। সবাই জানে যে মাসুম বাবা মাকে রাজি করাতে চট্টগ্রামে আছে, এটা আমাদের গ্রামের মানুষও জানে। আমার মেজো আন্টির মেয়ে ফোন করার পর ও বলতেছে আমার ফোনটা কে ধরেছিল, এর একটু আগে আমি ফোনটা ধরেছিলাম। তো বলতেছে রিপকা। আমার বোনটা চিনতে পারেনি, হঠাৎ করে অনেক দিনের যোগাযোগ নাই। তো বলতেছে রিপকাকে, বলতেছে রিপকাকে চিনিস না, পালিয়ে গিয়েছিল বাজে ছেলে ধরে, ওই মেয়েটা। খুব চিৎকার দিয়ে কথাটা বলে আমার বোনটাকে। আমার চোখে আপনি যেখানে পানি চলে আছেন, আসে। আপনি যেখানে আছেন সেই জায়গাটায় আপনাকে কতদিনই বা সাপোর্ট দিবে আপনার আন্টি বা আপনার খালা? আমার একটা গাজীপুরের আন্টি আছে তাজনুর, যার কথা আপনাকে বলেছিলাম, উনি আমাকে খুব সাপোর্ট করে। এই অনুষ্ঠানের কথা উনি আমাকে বলেছিল, বলছে দেখ তুই এই অনুষ্ঠানে যা, সবাই সবাই জীবনের গল্প বলে, ওখানে হয়তো সবাই তোর দুঃখটা শুনবে আর সবাই তোকে কিছু কিছু উপদেশ দিবে যে তোর জন্য ভালো হবে। আপনি আমাকে বলেন তো, আপনার যদি একেবারে আপনাকেই প্রশ্ন করি, আপনার কি ভুল হয়েছে না হয়েছে সেটা লিসনাররা শুনে বুঝতে পেরেছে, আপনাকে যদি আমি বলি করি টু বি অনেস্ট, আপনার জীবনে সবচেয়ে বড় ভুলটা কি ছিল আজকের এই অবস্থার পেছনে, আপনি কি বলবেন? আমার সবচেয়ে বড় ভুল ছিল আমি লেখাপড়া ছেড়ে ওর সাথে না জেনে না শুনে বিয়েটা করেছি, এটাই আমার মনে হয় ভুল। প্রিয় শ্রোতা, আমরা গল্পের ফাঁকে আপনাদেরকে একটু যে আন্টির কথা আমাদেরকে বৃষ্টি বলছিল, যে আন্টির বাসায় সে এখন রয়েছে এবং যে বড় খালুকে সে বাবা বলে ডেকেছে ছোটবেলাতে, সেখানে সে রয়েছে এবং সেই আন্টি কিন্তু আমাদের সাথে রয়েছে এবং সে পুরো গল্পটাই শুনেছে, সবকিছুই জানে সে বৃষ্টি সম্পর্কে। তো আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে যেহেতু সে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত, যে আসলে বৃষ্টিকে এত কিছু জানার পরে তারা এখন কিভাবে দেখছে। আচ্ছা, আপনি একটু বলবেন আমাদেরকে যে এখন বৃষ্টিকে নিয়ে আপনারা কি চিন্তা করছেন? ও তো অনেক বড় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু ভুল করার পরে পরিবারই হলো মানুষের ঠিকানা। ওর মা তো ওকে বলে যে মাঝে মাঝে বলে যে তুমি তো বোঝা হয়ে গেছো আমার জন্য, মাঝে মাঝে আবার কান্নাকাটি করে, এরকম একটা অবস্থা আপনাদের কাছেও এখনো আছে। আপনারা কি চিন্তা করছেন ওকে নিয়ে? চিন্তা করতেছি, বলি যে তুমি এখন লেখাপড়া করো, তোমার এখন অল্প বয়স, দেখি ভবিষ্যতে তোমার কি হবে। তুমি যে এখন লেখাপড়া করতেছো না, করো, মন ঠিক করে ফেলো। তো তোমার অন্ধ না যে নতুন আলো খুঁজবে না, বুক তো তোমার ভাত না, বুক দাগটা মুছবে না, এগুলো বলে আমি বুঝাচ্ছি। এমনকি ওর আম্মুর সাথে আমার তেমন যোগাযোগ নেই, যেহেতু আমি বৃষ্টিকে আশ্রয় দিছি এই কারণে। মানে ওর মাও চায় না যে আপনি বৃষ্টিকে আশ্রয় দেন? না, ওর আম্মু তো ওকে অনেক কষ্টে লেখাপড়া শিখেছে, আপনি জানেন, শুনছেন। কিন্তু এখন বৃষ্টি পড়তেছে না, পড়বে না, ওর মনে অনেক খুব কষ্ট। তখন আমি বলছি যে না, তুমি পড়তেই হবে, দেখি কতটুকু আমরা হেল্প করতে পারি। আর তোমার আম্মুর সাথে আমার যোগাযোগ নেই, যেহেতু তোমাকে আমি আশ্রয় দিচ্ছি, ঠিক আছে, তো আমি তো তোমাকে ফেলতে পারি না। মানে এই বয়সে আপনারা চাচ্ছেন পড়াশোনা করতে, বিয়ে না দিতে, তাই তো? জি জি। আচ্ছা, আপনি যেহেতু বৃষ্টির কথা বলেন, বৃষ্টির কাছে জানছে, বৃষ্টি আপনি পড়তে চান না কেন? ফার্স্ট টাইম যখন আমি ওর থেকে শকটা পাই, তখন আমি বলেছি যে না, আমি পড়াশোনাটা আমার দ্বারা হবে না, যেহেতু আমি এখন আঘাতপ্রাপ্ত আর আমি এগুলো ভুলবো কি করে। তখন এখন ওই জায়গাটা থেকে সরে এসে আমি বলতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। আর ও একটা কথা বলেছিল যে, আমি বলেছি আমার পিছনে অন্ধকার, ফোনে বলেছিলাম, ও বলেছিল বাতি জ্বালায় আনে, আবার বলেছিল যে তোরকে কখনো কোনো ভালো ছেলে বিয়ে করবে না। আমি জানি না, লিসেনদারদেরকে আমি বলতে চাই যে আমি কি ভালোবেসে ভুল করেছি, যার কারণে ও আমাকে বলেছে যে তোকে কখনো কোনো ভালো ছেলে বিয়ে করবে না। আর ও বলেছে যে ও অলরেডি বিয়ে করে ফেলেছে, আর ওই মেয়েটাকে নিয়ে আমি কাম টু দ্য পয়েন্ট বৃষ্টি, যেটা হচ্ছে যে আপনি এখন পড়াশোনা করতে চান। জি, আমি পড়াশোনা করতে চাই। এখন আমার মা যদি আমাকে নিয়ে যায় আমি পড়াশোনা করব। আর যদি আমার মার মতটা এরকম যে উনি চাচ্ছে যদি কোনো ভালো ছেলে পায় উনি বিয়ে দিয়ে দিবে, কারণ ওনার ওই সংসারটায় সমস্যা হচ্ছে, ওনার যে হাজবেন্ডটা চাচ্ছে না আমি যাতে পড়ি। আপনার বয়সী যারা আছে জি, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, প্লিজ আপুরা ভাইয়ারা, রং নাম্বার তোমাদের জীবনে আসতে পারে, রং নাম্বারে আর যেভাবেই হোক কারোর সাথে যদি রিলেশন করো, তার সম্পর্কে ভালো করে জেনে শুনে, তার বাবা মা কে কোথায় থাকে সব জেনে শুনে তারপর অগ্রসর হবা, তারপর বিয়ের পিড়িতে বসবা, এর আগে না। আর সবকিছু ভেবে চিন্তে নিবা, যেহেতু যেটা আমি ভুল করেছি সেটা যাতে তোমরা না করো।